আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ আমরা সবাই জানি। সেটা হলো আমাদের যেই একদম। নেক্সট জেনারেশন, আমাদের যে বর্তমান জেনারেশন, এই জেনারেশনে সবসময় একটা জিনিস দেখা যায় যে কেউই জেনারেল সার্জারি অথবা সার্জিক্যাল ক্যারিয়ার ইউএসএ তে চিন্তাও করতে পারে না। তো এরকম একটা ভাবনা আমারও অনেকদিন ধরে ছিল যে আসলে কি জেনারেল সার্জারি অথবা সার্জিক্যাল ক্যারিয়ার ইউএসএ থেকে আদৌ সম্ভব কিনা? এরকম ভাবে খুঁজতে, খুঁজতে স্বভাবতই আমরা একটা এক্সাম্পল খুঁজি, আমরা একটা পথিকৃৎ একজনকে খুঁজি। সেই খুঁজতে, খুঁজতে একদিন জামিল ভাইকে আমি পেয়ে যাই এবং জামিল ভাইকে আমি নক করি। সেখান থেকে আরকি জামিল ভাইয়ের সাথে আমার কানেকশন। এবং ওই সময় আমার একটা ভাবনা ছিল এরকম যে জামিল ভাইকে আরো মানুষ জানুক যে হ্যাঁ, এরকম একটা উদাহরণ আছে। সো আজকে আমাদের সেই উদাহরণকে নিয়েই আমাদের সেশন। আসসালামু আলাইকুম জামিল ভাই। আপনার এই সময় বের করার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তা অবশ্যই। আমরা অ্যাকচুয়ালি যে কথাটা বলতে চাচ্ছিলাম, জামিল ভাই যে কথাটা সবসময় বলে যে ভিসা ইজ এ বিগ ব্যারিয়ার। সো ভিসার জন্য আমরা কিভাবে স্ট্রাগল করছি, জামিল ভাই কিভাবে স্ট্রাগল করে, একটু জামিল ভাই ভিসা থেকে যেহেতু কথা বলতে চাচ্ছিলেন, আপনি একটু যদি একটু বলতেন কাইন্ডলি। ওইটা ন্যাচারালি ফার্স্ট সেটাই হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যারিয়ার ছিল, তাই না? তো মেডিকেল স্কুলে থেকে পাশ করে তারপরে যখন প্রিপারেশন নিয়ে ফার্স্ট পরীক্ষা দিচ্ছি হচ্ছে স্টেপ টু সিকে। কারণ আমাকে তখন মানুষজন বলছিল যে স্টেপ টু সিকে হচ্ছে গিয়ে কাইন্ডটা ক্লিনিক্যাল মেডিসিনের মতো। সো পরে দেখলাম যে ঠিক আছে, ক্লিনিক্যাল মেডিসিনের মতো ওটা দিলাম ফার্স্টে পরীক্ষা দিয়ে। তারপর যখন ভিসাতে দাঁড়াইছি তারা রিজেক্ট করে দিচ্ছে সাথে সাথে, বলছে যে স্টেপ 1 দিয়ে তারপরে আসো। কারণ ভিসা অফিসাররা জেনারেলি স্টেপ 1 এক্সামটা ভালো চিনে ফর সাম রিজন। সো স্টেপ 1 মিসিং থাকলে তারা ঠিক মানে দিতে চায় না। সো স্টেপ 1, তারপর আমি গেলাম স্টেপ 1 দিলাম, স্টেপ 1 দিয়ে আসলাম। তারপর আরেকবার রেফিউজ করে দিল, বললো যে আমি তো দেখতেছি না যে ওই যে ক্লজটা বলে 2(1)(b মনে হয়, যে ইনসাফিসিয়েন্ট টাইজ টু হোম কান্ট্রি, হুইচ ইজ এভরি ওয়ান অফ আস। আমাদের সবাইরই এখন ইনসাফিসিয়েন্ট টাইজ টু হোম কান্ট্রি। আমরা সবাই চাচ্ছি মানে ক্যারিয়ারে মানে সারা ওয়ার্ল্ডে ছড়ায় পড়ার জন্য। আমরা যে বয়স, সেই বয়সে আসলে বাংলাদেশের সাথে তেমন কোনো টাই আমাদের তৈরি হয়নি আমাদের প্যারেন্টস আর বন্ধু বান্ধব ছাড়া। সো দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট টাইজ। সো তারা সেটা জানে। সো তুমি ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। সেটা সেটা তুমি কোনো কিছু বলেই বুঝাতে পারবো না যে দিস ইজ গুড এনাফ টাইম। তারা সবাই, প্রত্যেকটা ভিসা অফিসার জানে যে ইয়োর গোল ইজ টু কাম টু আমেরিকা, টেক দ্য টেস্ট, গেট ইনটু রেসিডেন্সি এন্ড নেভার লিভ দ্য কান্ট্রি। তারা সবাই সেটা জানে, ঠিক আছে? এবং সেটার জন্য একটা পাথওয়ে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, সো তুমি যদি জাস্ট কনভিন্স থাকো যে না, দিস ইজ মাই পাথওয়ে, আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে অ্যাকচুয়ালি এইভাবে যাব। আমার কারেন্ট টাইজ হচ্ছে গিয়ে রাইট নাও, আমার পরীক্ষা দিছি, কারেন্ট টাইজ হচ্ছে গিয়ে আমার বাসায়, আই হ্যাভ আ জব, মেবি আই হ্যাভ মাই প্যারেন্টস, দ্যাটস মাই টাই। এটা মানে এক্সাজারেট করে বলার কিছু নেই যে ও আমার অমুক চাচা আমাকে 50 লাখ টাকা দিচ্ছে যে ব্যাংকে রাখছি, এটা আমার টাই, মামার কাছে 1 কোটি টাকা আসছে। দোজ থিংস দে সি থ্রু রিয়েল কুইকলি। আমি আমি বলছিলাম যে আমার জব আছে গাজীপুরে, কোনো প্রশ্ন করেনি, খালি ওটা নিয়ে প্রশ্ন করেছে, বিকজ দে নো দ্যাট ইজ আ লাই। কারণ আমি আসলে জব করতাম, কিন্তু আমি জীবনে ওই জব সাইটে যাই নাই। হ্যাঁ, সো দে নো দ্যাট। সো 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 তোমরা যখন অ্যাপ্লাই করবা তখন জাস্ট বি অনেস্ট। হ্যাঁ, সো সেকেন্ডে যখন রিফিউজ করে দিল, তখন আমি চিন্তা করলাম যে আমি তো নতুন কিছু অ্যাড করতে পারবো না এই অ্যাপ্লিকেশনে। সো আমি এমবাসি থেকে বেরোয় সরাসরি গুলশান 2 নম্বরে গিয়ে এক সপ্তাহের মধ্যে আরেকটা ইন্টারভিউ নিলাম। সো এবং ওই ইন্টারভিউতে গেছি, গিয়ে জাস্ট কিছুই বলি নাই, জাস্ট দিয়ে দিছে। সো তারপরে আসলাম আর কি। হ্যাঁ, তারপরে জি। স্টেপ 2 আসলাম, এসে তারপরে স্টেপ 2 সিএস দিলাম। তখন আমাদের আমরা তখন কোচিং করার কোনো ট্রেডিশন ছিল না স্টেপ 2 সিএস এর জন্য। আমরা জাস্ট অনলাইনে দেখতাম যে বন্ধু বান্ধব, মানে অনলাইনে একটা ইউএসএমএলি ফোরামে একটা পোস্ট দিতাম যে আমি লস অ্যাঞ্জেলেসে আসছি, কেউ এখানে প্র্যাকটিস করবো কিনা। তো রেনে নামে একটা মেক্সিকান ছেলে, সে আমাকে নক দিল। সো আমরা কয়েকজন মিলে, কার্লোস, রেনে, কয়েকজন বন্ধু বান্ধব হয়ে গেলাম। সো ওরা, তারপরে আমরা করতাম কি, হান্টিংটন বিচে গিয়ে যেতাম, বিচে গিয়ে বিচে বসে বসে স্টেপ টু সিএস প্র্যাকটিস করতাম। জাস্ট মজা হইতো আর কি একটা। সো স্টেপ টু সিএস এর জন্য 1 মাসের বেশি পড়ার কিছু নাই আসলে। কয়েকটা সিনারিও জাস্ট প্র্যাকটিস করবো বন্ধুদের সাথে, এন্ড দ্যাটস ইট। তারপরে এরপরে সবাই পাশ করে গেছি। এখন এরপরে মানুষজন ফেল করছে, ফেল করার কারণে এটা মানে অনেক সময় মনে হয় যে ও আমি আমেরিকা যাব, গিয়ে $2,500 দিয়ে বিরাট বড় একটা স্টেপ টু সিএস কোর্স করবো। দ্যাট হ্যাজ ভ্যালু, এটা তোমার প্র্যাকটিস হবে ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় যে আমরা লোকালি যদি জাস্ট প্র্যাকটিস করি, দেন দ্যাটস গুড এনাফ। আমার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো, আমরা তোমাদের উইল হুক ইউ আপ, এন্ড আমরা অনলাইনে জুমে প্র্যাকটিস করবো, দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড। ঠিক আছে? সো এনিওয়ে, সো ভিসাটা হয়ে যায় একটা বিরাট প্রবলেম। সো প্রথম ভিসাটা তুমি পাচ্ছ হচ্ছে B1 ভিসা, ভিজিটর ভিসা, পরীক্ষা দেওয়ার জন্য।
এরপরে তুমি ওই B1 5 বছরের জন্য দেয়, ইউজুয়ালি 3 বছরের জন্য দিতে পারে, 1 বছরের জন্য দিতে পারে। সেই B1 ভিসা পাওয়ার আমার মনে হয় একমাত্র উপায় হচ্ছে টু রিপিটেডলি অ্যাপ্লাই। তোমাকে রিফিউজ করছে একবার, তার মানে সেকেন্ড টাইম তোমার রিফিউজের চান্স বাড়ে না, সেকেন্ড টাইম তোমার রিফিউজের চান্স কমে। আমার এক বড় ভাই ছিল, সে স্টেপ 1 স্টেপ 2 সিএসসি কে দিছে, স্টেপ 1 স্টেপ 2 সি কে দিছে, সিএস দেওয়ার জন্য ভিসা পাচ্ছিল না, একবার দুইবার তিনবার রিফিউজ হওয়ার পরে সে বলছে এটা আমার দ্বারা হবে না। তারপর সে 3 বছর প্র্যাকটিস করছে, তারপরে আমার সাথে কথা বললাম, বললো ভাই জাস্ট কিপ অ্যাপ্লাইং। সে 7th টাইম গিয়ে পাইছে, এবং সে কোনো গ্যাপ দেয় নাই, কোনো কিছু চেঞ্জ করে নেই প্রতিটা অ্যাপ্লিকেশন, জাস্ট কিপ অ্যাপ্লাইং। তোমাকে জাস্ট বুঝতে হবে যে ডিটারমাইন্ড, তোমাকে থামানো যাবে না, দ্যাটস ইট। এবং মানে এখানে খরচের ব্যাপার আছে, দ্যাটস ইট। তোমাকে জাস্ট একটু টিউশনি করো, যাই করো, বন্ধু বান্ধবের কাছ থেকে নাও, বাবা মার কাছ থেকে নাও, নিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, এন্ড দেন ইউ উইল গেট ইট ওয়ান ডে। 7বার অ্যাপ্লাই করে ডিসার্টেড হয়ে যাবে না, ইউ উইল গেট ইট অন দ্য 8th টাইম। সো B1 ভিসা নিয়ে আসলা। তারপরে এখন যেটা ট্রেডিশন, এবং যেটা নাকি মোর এফেক্টিভ ট্রেডিশন, যেটা মাসুম করছে এবং আমার পরিচিত আরো অনেকেই করতেছে, সেটা হচ্ছে গিয়ে গেট আ J1 ভিসা ফর রিসার্চ স্কলার। সো আমেরিকায় একটা অনেকগুলো বড় বড় ইনস্টিটিউট আছে, মেয়ো ক্লিনিক ওয়ান অফ দেম, তারপর ক্লিভল্যান্ড ক্লিনিক, তারপর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তারপরে মাসুম এগুলো ভালো জানে যে কোথায় কোথায় কোন কোন ইনস্টিটিউশন আছে, হি ক্যান টেল ইউ মোর অ্যাবাউট ইট। তারা করে কি, তাদের যারা প্রফেসররা আছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, দে নিড হেল্পিং হ্যান্ডস তাদের জন্য। সো আমেরিকানরা সবসময় সময় দিতে চায় না, তাদের একটা নিজস্ব পাথওয়ে আছে, তাদের দরকারও নাই। তারা যদি আমেরিকান একটা মেডিকেল স্কুল থেকে পাস করে, তাদের অ্যাপ্লিকেশন তারা অটোমেটিক মোর সিরিয়াসলি দেখে। সো দ্যাটস নট গোনা হ্যাপেন উইথ ইউ, তোমাকে একটু সাবস্টেন্স দেখাইতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তুমি ঢাকা মেডিকেল থেকে নাকি বরিশাল মেডিকেল থেকে নাকি কোন মেডিকেল থেকে, নোবডি কেয়ারস। পুরো জিনিসটাই কাইন্ড অফ জিরো। সো মানে তুমি যদি ইংল্যান্ডের মেডিকেল স্কুল, ইংল্যান্ড অথবা কানাডা মেডিকেল স্কুল থেকে পাস না করো, বাকিটা রিয়েলি তেমন কোনো ভ্যালু নাই। হ্যাভিং সেড দ্যাট, যেসব মেডিকেল স্কুলের কানেকশন ভালো, যেমন ধরো পাকিস্তানের দুটো মেডিকেল স্কুল আছে, তাদের সব মানে 70% ছেলে মেয়ে বিদেশ চলে যায়, তাদের বড় ভাইরা আছে, বড় ভাইদের পাথ ফলো করে যাওয়া খুব ইজি। সেইটাই আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি, তাই না মাসুম? উই আর ট্রাইং টু ক্রিয়েট আ পাথওয়ে যেখানে বড় ভাইরা আছে, যারা তোমাকে অ্যাডভাইস করবে, এনকারেজ করবে, এন্ড ইউ উইল কাইন্ডা ফলো দ্য পাথওয়ে। এটার জন্যই বেসিক্যালি এই এফোর্টটা মাসুম নিচ্ছে, এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। আমি বুঝতে পারি না, এটা প্রিটি বিগ ফোরাম এখানে। সো এই ইনস্টিটিউশনগুলার রিসার্চ স্কলারের জন্য তারা ফরেন গ্রাড অনেকেই নেয়। এটার জন্য ইউএসএফএলবি সার্টিফাইড তুমি যদি হও ভালো, আর যদি না হও স্টেপ 1 দিয়ে স্টেপ 2 সি কে দিয়ে, মানে জাস্ট তুমি ওই রাস্তায় আসো, কিছুটা বুঝো, এটা জানাইলেই যথেষ্ট। তারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে J1 স্কলার ভিসাতে নিয়ে যাবে, এবং এই ভিসাটা ইউজুয়ালি এমবাসিতে রিফিউজ হয় না। মাসুম, এম আই রাইট? ভাই আমাকে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছে। আমার সাথে আমার ওয়াইফ ছিল, বলছে তোমরা কি ম্যারিড? ইয়েস। আর বলছে যে J1 ভিসার রুলস জানো? বলছি হ্যাঁ জানি। জাস্ট দুইটা কোশ্চেন। এবং আমার বন্ধু বান্ধব অনেকে অ্যাপ্লাই করছে, যেমন রুবেল আসলো, ওকেও একটা দুইটা কোশ্চেনই করে। রাইট। J1 ভিসা একটা বাইন্ডিং ভিসা, যে তুমি তোমার ট্রেনিং শেষে দেশে চলে আসবা 2 বছরের জন্য মিনিমাম, তারপর আবার তুমি যেতে পারো তোমার ইচ্ছা মতো। এবং এটার অল্টারনেট পাথওয়েস যেটা আমরা যাব, কিন্তু এই জন্য J1 ভিসাটা দিতে ওদের হেজিটেন্স নাই। তুমি যদি কোয়ালিফাই করো, তো J1 ভিসাটা প্রিটি ইজিলি পাওয়া যায়। তো এখানে কোনো ডিসিশন মেকিং কোনো পয়েন্ট নেই, কারণ তুমি যখন J1 ভিসা অ্যাপ্লাই করছো, তারা তোমার জন্য যখন অ্যাপ্লাই করতেছে, এটা ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে রেকমেন্ডেশন আসতেছে হচ্ছে গিয়ে ভিসা অফিসারের কাছে, যে দিস গাই নিডস টু কাম। সো ভিসা অফিসাররা তখন তাদের নিজস্ব অপিনিয়ন আর অত এক্সারসাইজ করে না। B1 ভিসা তখন তাদের নিজস্ব অপিনিয়নটাই মেইন, কিন্তু এখানে তারা নিজস্ব অপিনিয়নটা বেশি এক্সারসাইজ করতে পারে না, কারণ তোমার ওই যে সেভিস থেকে আসতেছে রেকমেন্ডেশন, রাইট মাসুম? জি ভাইয়া, জি। এটা মানে মেনশন করা থাকে যে আমাকে অন্য একটা ইউনিভার্সিটি অথবা অন্য একটা ইনস্টিটিউট আমাকে নিচ্ছে, ওদের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। সো আই গেস এটা হেল্প করে। তো ভাই আপনার কাছে আমার মানে সার্জিক্যাল ক্যারিয়ার নিয়ে যে কোশ্চেন, সেটা হলো, কোশ্চেন গুলো অবশ্যই আমার আসবে যে আমার অনেক জুনিয়র, আমাদের এত জুনিয়র, ওদের সবার মনে একটা ফ্যাসিনেশন, ইচ্ছা, সেইগুলোকে রিফ্লেক্ট করে আর কি আমি আমার মতন করে কোশ্চেন গুলো করবো। তো এখানে আমি সবাইকে আরেকবার একটু পোলাইট রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আমরা সবাই একটু কেয়ারফুল থাকবো মিউট করার ব্যাপারে, ঠিক আছে? আমরা সবাই আমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখবো। আমি চাইলে এখান থেকে সবাইকে ফোর্সফুলি মিউট করে দিতে পারি, আমি সেটা করতে যাচ্ছি না। আপনারা সবাই একটু নিজেরা মিউট করবেন, কেমন? ওকে। ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন, যেটা যে আমি আমার এই সেশনটা করতে যেটা মনে হলো
যে যখন আমি এটা ফেসবুকে পোস্ট দিলাম, বিভিন্ন মানুষের কমেন্ট, ইন্টারেস্টেড, লাইক, আমি যখন তাদের ইয়াতে ছিলাম, বা আপনি হয়তো বা তাদের একটা ইয়াতে ছিলেন, যে এরকম যখন আমরা দেখি মেডিকেল স্কুলে থাকা অবস্থায়, হুম। তখন আমাদের মনে একটা সুপ্ত বাসনা সৃষ্টি হয়, ভালো লাগে। এই যে এতগুলো মানুষ লাইক দিছে, মানে জিনিসটা দেখে ফ্যাসিনেশন, হ্যাঁ। খুব ছোট্ট একটা ব্যাপার। এবং আপনি এত বড় একটা জার্নি কমপ্লিট করলেন, যে জার্নিটা অবশ্যই খুব হার্ড ছিল, অনেক আনসার্টেনিটি ছিল। মানে এই যে ব্রিজিং, এই যে জার্নিটা, মানে খুব ছোট্ট একটা ফ্যাসিনেশন, দেখলে ভালো লাগে। হুম। এবং সেটা আমি সেই বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে সামনে আগাবো, যে কোনো ডিফিকাল্টিস ফেস করব, যে কোনো হার্ডশিপ ওভারকাম করব, তারপরে ডেস্টিনেশনে পৌঁছাবো। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? এই ব্যাপারে যদি কিছু বলতেন, যে তাদের এই ছোট্ট বাসনটাকে কিভাবে বাস্তবে রূপান্তর করা যায়। এটা তো বিরাট ফিলোসফিক্যাল প্রশ্ন, তাই না? জি বাবা। এটা বিরাট ফিলোসফিক্যাল প্রশ্ন। তোমার যদি সুপ্ত বাসনা হয় যে ও গ্রেজ অ্যানাটমির মতো দেখাইতেছে, আমি আমি এটা করব, দ্যাটস গ্রেট। সেটা একটা লিজিটিমেট ইয়া হতে পারে, মানে কারণ হতে পারে। হ্যাঁ, তা আমার কারণটা কি ছিল? আমার কারণটা ছিল হচ্ছে গিয়ে এই যে সবাই যে বলতো যে বাংলাদেশ থেকে তুমি গিয়ে করতে পারবে না। হ্যাঁ, আমাকে এক প্রফেসর বলছিল যে প্রথম যেদিন সাদা মানুষের গায়ে ছুরি চালাবি সেদিন আমাকে ফোন করিস। ও, ভাই ভাই, এক মিনিট, আপনি একটু কাইন্ডলি, আপনাকে আনমিউট করতেছি, মানে আমি ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ শুনতেছি। সো আমি শুধু জামিল ভাইকে আনমিউট করে বাকি সবাইকে মিউট করতেছি, মানে এটা এইটার একটা প্রবলেম আর কি, যে সবাইকে ফোর্সফুলি মিউট করলে কি সমস্যা, একটু ভাই আমি দুঃখিত এটার জন্য। এই জন্য বলতেছি যে সবাইকে যদি মিউট রাখেন, তাহলে আমার জন্য এটা বলতে সুবিধা হয়। টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য একদমই দুঃখিত। ওকে, আমি আনমিউটেড, তাই না? ওকে, জি ভাই, এখন বলেন। হ্যাঁ, তো সেটাই। সো মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অ্যাকচুয়ালি, যে তোমার মোটিভেশনটা কি। জি। ওকে, তো মানুষের মোটিভেশন থাকে যে দিস লুকস গুড, মানে আমি মানে এটা খুব চমৎকার দেখাইতেছে, আমি গ্রেস অ্যানাটমির মতো একটা লাইফস্টাইল লিড করবো, যেটা একদমই হয় না। ইটস নট ট্রু এট অল। হ্যাঁ, ঠিক আছে, অথবা আমি করিনি, যে যেটাই হোক। আম, আর সেকেন্ড মোটিভেশন হচ্ছে গিয়ে, আমার মোটিভেশন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওই ব্যারিয়ারটা ভাঙা, যে তুমি যে কেউ হয়েই মানে আমেরিকাতে সার্জিক্যাল ক্যারিয়ার করতে পারবা। এখন এই ব্যারিয়ারটা কিন্তু ইন্ডিয়ার মানুষজন, পাকিস্তানের মানুষজন অনেক আগেই ভেঙে ফেলছে। মিডল ইস্ট থেকে একগাদা মানুষ আছে, মানে আফ্রিকা থেকে মানুষজন আসে। তুমি যদি এখানে সার্জিক্যাল সার্জিক্যাল মানুষজনদের যদি তুমি দেখো, দে আর ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, প্রিডমিনেন্টলি হোয়াইট, কিন্তু দে আর ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। তো এই ব্যারিয়ারটা আমরা এখনো ভাঙি নাই। আমাদের একটা সময় যখন নাকি আমাদের বাবাদের বয়সে, তখন আমেরিকাতে কিছু সার্জন আসছে, ঢাকা মেডিকেল থেকে কিছু সার্জন আসছে, ধীরাজ চা নামে একজন ভদ্রলোক আসছিল, সেটা হচ্ছে প্রায় এখন রিটায়ার্ড, বিরাট ভ্যাসকুলার সার্জন। তারপর মোহাম্মদ চৌধুরী হচ্ছে এনওয়াইইউ এর ইউরোলজি প্রফেসর, এরা সার্জন। কিন্তু তারা আসছে অনেক দিন আগে। তো যখন যখন নাকি তুমি এমবাসিতে গিয়ে দাঁড়ালে তুমি গ্রিন কার্ড দিয়ে দিত। হ্যাঁ, সো সেই এরপরে একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, এবং আমাদের কালচারাল একটা বড় গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই কালচারাল গ্যাপটা আবার কারেক্ট করার জন্য মানে স্টার্ট করছি। আর অবভিয়াসলি আমার নিজের পার্সোনাল যে হ্যাঁ আমি একটা অ্যাচিভমেন্ট, সেন্স অফ অ্যাচিভমেন্ট তৈরি হবে, সেটার জন্য তো ছিলই। ঠিক আছে। আম, তারপরে মানে এটা হয়তো মানে আমি আমার আব্বার কাছ থেকে পাইছি হয়তো, একটা এরকম একটা মজার স্টোরি আছে। সে আমার আব্বা একবার অঙ্ক পরীক্ষা দিতে গেছে, এবং সবসময়ের মতো লেটে গেছে আর কি, একদম পুরো পরীক্ষার 10 মিনিট থাকতে গেছে, গিয়ে জিজ্ঞেস করছি কোন অঙ্কটা সবচেয়ে কঠিন। তারপর সবাই বলছে 9 নম্বর। সে সকালে 9 নম্বর করে দিয়ে চলে আসছে। সে ভাবছে যে সে 100-100 পাবে, সে 100-10 পাইছে। যেটাই হোক, তো আমারও এটাও একটা ইচ্ছা ছিল যে সবচেয়ে কঠিনটা করবো। হ্যাঁ, এবং আমরা যখন ইয়াং, তখন আমাদের এই ট্রেমেন্ডাস একটা মানে অ্যাচিভমেন্ট করার যে একটা ইচ্ছা থাকে, সেটা একটা ভালো ড্রাইভিং ফোর্স হতে পারে। কিন্তু খেয়াল রেখো, এইটা বেশি দিন থাকবে না। ইউ উইল গ্রো ওল্ডার, তোমার একটা ফ্যামিলি হবে, তারপর তুমি দেখবে যে তোমার লাইফ ভেঙে চুরে পড়তেছে তোমার আশেপাশে, কারণ তোমার সার্জিক্যাল ক্যারিয়ারে ঢোকার জন্য যে তুমি এফোর্টটা দিচ্ছ, সেই এফোর্টটা তোমার সবকিছু নিয়ে যাচ্ছে প্রিমিয়াস তোমার কাছ থেকে। ফ্যামিলিতে মনোযোগ দিতে পারতেছো না, বাচ্চার সাথে সময় কাটাতে পারতেছো না, এখনো পর্যন্ত কোনো ডিগ্রি হচ্ছে না, এবং এই সবকিছুর মধ্যে দিয়ে আমি গেছি, মাসুম যাচ্ছে এখন। কিন্তু তোমার মোটিভেশন যদি ঠিক থাকে যে না, আমি একটা প্রপার ফিল্ড যেটাতে আমার ইন্টারেস্ট আছে, আমার ভালো লাগে সার্জারি করতে, আমি এটা করব, এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে হেল্প করা, আমার ফ্যামিলিকে হেল্প করা, আমার সোসাইটিকে হেল্প করা, তখন এই ব্যারিয়ার গুলো অত বেশি কঠিন মনে হবে না। বুঝছো? সো কিন্তু তুমি যদি মনে করো যে আইল মেক আ লট অফ মানি এন্ড আইল লুক লাইক আ ক্যারেক্টার ইন গ্রেজ আর্মি, ইউ উইল ফেল। কারণ ওই জিনিসগুলো থাকে না। মানি মানি কিন্তু তুমি
যে কোনো স্পেশালিটি বানাইতে পারো আমেরিকাতে, তুমি আমেরিকাতে আসা লাগবে না, ইউ ক্যান স্টে ইন বাংলাদেশ এন্ড মেক আ লট অফ মানি ইন আ লট অফ ওয়েজ, তাই না? কিন্তু মানে দ্যাট ইজ নট দ্য রিজন। about that, money is good, মানে এই যে মাসুম নিউরোসার্জারি ট্রাই করতেছে, আমি কার্ডিওথোরাসিক সার্জারি, those are the top 2 paying jobs, neurosurgery first, cardiothoracic surgery second, so আমি আশা করি মাসুম খুব শীঘ্রই neurosurgery residency পাওয়া যাবে। so so those are good motivations, কিন্তু those cannot be your only motivation. so এটাই হচ্ছে প্রশ্ন, you gotta figure out তুমি কেন করতে চাও, এবং সেই থটটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি you may not like surgery, সার্জারি অত স্মার্ট সাবজেক্ট না, এক পাইপের সাথে আরেক পাইপ জোড়া দেওয়া তেমন কোনো স্মার্ট না। জেনারেল সার্জারিতে একটু স্মার্টস লাগে, ক্যান্সার আছে, বিভিন্ন অর্গান সিস্টেম আছে। কার্ডিয়াক সার্জারিতে তুমি এক পাইপের সাথে আরেক পাইপ, ভেসেল আর একটা ভেসেল জোড়া দিচ্ছ, একটা বড় ভেসেল একটা ছোট ভেসেল জোড়া দিচ্ছ, দ্যাটস ইট। সো মানে অত বুদ্ধি লাগে না। সো ইফ ইউ আর স্মার্ট গাই, মেবি তোমার জন্য হিমাটোলজি অনকোলজি তোমার দরকার, ঠিক আছে? তুমি ক্যান্সার পেশেন্টগুলোকে ট্রিট করবা, তুমি মানে নতুন নতুন ইমিউনোথেরাপি চালু করবা, তারপরে নতুন নতুন ট্রায়ালে জয়েন করবা, পেশেন্টদেরকে দেখবা ওভার আ লট অফ টাইম। আবার তুমি হয়তো তুমি মানে 9টা 5টা চাকরি করতে চাও, উইকেন্ডস অফ চাও এবং মানুষের সাথে কানেকশন বিল্ড করতে চাও, ইউ নিড টু বি ইন প্রাইমারি কেয়ার। অথবা তুমি রিয়েলি কিছুই করতে চাও না, তুমি খালি এটাকে জব হিসেবে নিতে চাও, তোমার লাইফ হচ্ছে বাসায়, যেখানে নাকি তুমি মানে ঘোড়া পালো, ঘাস কাটো, যাই করো, বাচ্চা কাচ্চাদের সাথে খেলো, দ্যাটস ইউর লাইফ, তাহলে মেবি ইউ নিড টু বি ইন ইমার্জেন্সি মেডিসিন অর জাস্ট হসপিটালিস্ট। হসপিটালিস্ট একটা খুব কমন প্যাথওয়ে, তুমি ইন্টার্নাল মেডিসিন 3 বছর করবা, তারপরে ইউ গো ইনটু বিং আ হসপিটালিস্ট, হচ্ছে বেসিক্যালি ডিউটি ডক্টরস। তুমি 1 সপ্তাহ কাজ করবা, 2 সপ্তাহ কাজ করবা, 2 সপ্তাহ ফুললি গ্যাপ, 2 সপ্তাহ কাজ করবা, 2 সপ্তাহ ফুললি গ্যাপ, এবং ইউ মেক ভেরি গুড লিভিং, এবং তুমি খুব আর্লি বয়সে শুরু করতেছো, মাত্র 3 বছর রেসিডেন্সি করে তুমি শুরু করতেছো। সো মেবি, এবং যে লাইফ এনজয় করতে চায়, সে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চায় উইদাউট থিঙ্কিং অ্যাবাউট মানি, তার জন্য এটা একটা গ্রেট ক্যারিয়ার। সো তোমার মোটিভেশন তোমাকে এই বয়সে বুঝতে হবে। তারপরে তুমি যদি মাসুমের মতো হও যে না আমি নিউরোসার্জারি করবই, তারপরে পাথওয়ে হচ্ছে মাটি আঁকড়ায় বসে থাকা। জি, তো সেটা হচ্ছে you gotta be sure for motivation. থ্যাঙ্কস ভাইয়া। সো আপনার প্রতি আমার নেক্সট কোশ্চেন, যে ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট যখন ডিসিশন নেয় যে ওকে আমি সার্জন হব, তার নেক্সট কোশ্চেন থাকে যে আমি কোথায় ট্রেনিং গ্রহণ করব। কারণ বাংলাদেশে সবসময় একটা কমন সেন্স আছে যে বাংলাদেশের সার্জারি প্র্যাকটিসটা যেভাবে হয়, ট্রেনিরা যত বেশি কেসের প্রতি এক্সপোজ হয়, বহির্বিশ্বে অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেনিরা নাকি ওরকম এক্সপোজ হয় না। এটার জন্য অনেকে দেখা যাচ্ছে যে ভালো সার্জন হওয়ার জন্য, ভালো কেস এক্সপোজ হওয়ার জন্য, ভালো স্কিল ডেভেলপ করার জন্য অনেকে চিন্তা করে যে ওয়েল আমি বাংলাদেশে ট্রেনিং করব। আপনি যদি এই জিনিসটাকে একটু কম্পেয়ার করে বলতেন, যে কারণ আপনি ভাই আমি জানি বাংলাদেশের ঢাকা মেডিকেলের মতন জায়গায় এক্সপোজড হয়েছেন ট্রেনিং এ, সো বাংলাদেশের সার্জিক্যাল ট্রেনিদের কেসের প্রতি এক্সপোজার বা তাদের ট্রেনিং সিস্টেম এবং আমেরিকার যে ট্রেনিং সিস্টেম, এটা যদি ভাই একটু এলাবোরেটলি বলতেন। সো এটা মানে অবভিয়াসলি তোমাদেরকে আগে সবাইকে বুঝতে হবে যে আমি একটা বাংলাদেশি ডাক্তার, আমার ডিগ্রি হচ্ছে এমবিবিএস, এবং মানে আমার হার্ট এন্ড সোল হচ্ছে বাংলাদেশে, এবং মানে ওইটা হচ্ছে আমার নিজের, আর এটা হচ্ছে ফরেন, ঠিক আছে? কিন্তু তারপর এই জন্য আমি এটা বলে নিচ্ছি কারণ কম্প্যারিজনটা কাইন্ড অফ ক্রুয়াল। হ্যাঁ, বাংলাদেশে প্রবলেম যেটা হচ্ছে যে তোমার মানে 20 কোটি মানুষ আছে, কিন্তু তাদের কয়জনের হেলথ ইন্স্যুরেন্স আছে, কয়জনের অ্যাক্সেস আছে টু মেডিকেল সিস্টেমস, ঠিক আছে? তুমি ঢাকা মেডিকেলে তুমি যখন বসে আমি একটা রোগী দেখতেছি, সেই রোগীটার নাম্বার 1 টাকা আছে গ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসার জন্য, এবং সে যথেষ্ট সিক না যে সে এই জার্নিটা সার্ভাইভ করতে পারছে। সে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আনা হয় না, হেলিকপ্টার করে আনা হয় নাই। সে যে যার ডিজিজ যথেষ্ট মানে লাইট, সে জার্নিটা 3 নম্বর বাসের জার্নিটা সহ্য করে আসতে পারছে ঢাকা মেডিকেল পর্যন্ত। ওকে, সো তোমার ল্যাক অফ ফিনান্সিয়াল সাপোর্ট, ল্যাক অফ হেলথ কেয়ার অ্যাক্সেস, এবং ডিজিজ সিভিয়ারিটি এবং ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারের কারণে 20 কোটি মানুষ থাকার পরেও তুমি মেডিকেল কন্ডিশন দেখতেছো খুব অল্প, ঠিক আছে? তুমি কিছু স্টেবল মেডিসিন কন্ডিশন দেখতেছো। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো সাবডুরাল হিমাটোমা আর এপিডুরাল হিমাটোমার কথা আমরা বলি, তাই না? এপিডুরাল, আমরা সব বই খাতায় লেখা যে সাবডুরাল হিমাটোমা ইজ মাচ ওয়ার্স, তাই না? আর আমরা যেটা ঢাকা মেডিকেলে দেখতাম যে এপিডুরাল হিমাটোমার লোকজনে দেখা যেত বেশি হার্ট, সাবডুরাল হিমাটোমা তেমন কোনো সিরিয়াস কিছু না। এটার কারণটা কি? এটার কারণ যেটা অ্যাকচুয়াল সাবডুরাল হিমাটোমা তারা রাস্তায় মারা যাচ্ছে। তুমি এখানে একটা আমেরিকা একটা অ্যাক্সিডেন্ট হইলে উইদিন 3 মিনিটস দের ইজ অ্যাম্বুলেন্স,
দে টেক দ্য পেশেন্ট, তাদেরকে এটার উপরে গবেষণা করা হয় যে তুমি ওখানে বসে ট্রিট করবা না হাসপাতালে নিয়ে যাবা। সো এখানে পলিসি হচ্ছে স্কুপ এন্ড রান। দে টেক দ্য পেশেন্ট এন্ড দে টেক ইট টু দ্য হসপিটাল উইদিন ম্যাটার অফ মিনিটস, রাইট? সো তুমি যখন আপনার ট্রমা ট্রেনিং হও, যে তোমার ট্রেনিং হচ্ছে কি মানে ট্রমা, সো তুমি পেশেন্ট পাচ্ছ, খুবই সিরিয়াস পেশেন্ট পাচ্ছ যারা নাকি আরো ধরো 2 মিনিট বাঁচবে। সো তখন তোমার এক্সপোজার হচ্ছে সেরকম। ঢাকা মেডিকেলের প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল বা বাংলাদেশ যে কোনো হেলথ অ্যাক্সেস তুমি সিচুয়েশন যেটা বলো, সেটা হচ্ছে যে যেই রোগীটা ইনজুর্ড হলো রাস্তায়, যে সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, সে বাঁচতে পারবে না, সে হাসপাতালের মধ্যে পৌঁছাতে পারবে না। কারণ অবভিয়াসলি তোমরা সব সিনারিটা জানো, আশেপাশে মানুষ জড়ো হয়ে যাবে, মানুষের অ্যাম্বুলেন্স আসতে আধা ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। যে রোগীরা 4 ঘন্টা 5 ঘন্টা বাঁচবে, তার ইনজুরি অত সিরিয়াস না। সেম কনসেপ্ট অ্যাবাউট ডিজিজেস, যাদের ডিজিজ সিরিয়াস তারা বেঁচে ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। সো আমরা ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিস যেগুলো পাই সেগুলো হচ্ছে কি রিলেটিভলি ইয়াং হেলদি পেশেন্টস যারা নাকি বাউল অবস্ট্রাকশন নিয়ে আসছে অথবা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছে, সেগুলো আমরা ইমার্জেন্সিতে অনেক ট্রিট করি, অ্যাবসেস ট্রিট করি। কিন্তু তুমি যদি একটা মানে হার্ট ফেলিয়ার ওয়ালা 80 বছর বুড়ার একটা সার্জিক্যাল কন্ডিশন তুমি বাংলাদেশে দেখবা, এটা চান্স খুব কম, বিকজ তারা গ্রামে মারা গেছে অলরেডি। সো আমেরিকা ট্রেনিং এর একটা সুবিধা হচ্ছে যে তুমি এক্সপোজ টু এভরিথিং। তুমি যেমন একটা 5 বছরের বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস দেখবা, সেখানে তুমি 80 বছর বয়সের একটা বুড়ার রাপচার ডাইভার্টিকুলাইটিস, সেপসিস এগুলোও দেখবা। সো তোমার ট্রেনিংটা খুবই কমপ্লিট এবং ওভারঅল হবে। তুমি যদি ট্রমা ট্রেনিং হও, এখানে আমরা এসব রোগী পাই যাদের নাকি মানে রোগীটাকে আনতে আনতে তাদের হার্টটা স্টপ হয়ে গেছে। সো তখন আমরা একটা জিনিস করি, সেটাকে বলা হচ্ছে ইডি থোরাকামি। সেটা তোমরা অনেকে হয়তো জানো। আমরা ইমার্জেন্সি রুমেই, অপারেটিং রুমে যাওয়ার টাইম নাই, আমরা ইমার্জেন্সি রুমে একটা ছুরি নিয়ে তাদের চেস্টের বাম দিক থেকে একদম, বাম না ডান, হ্যাঁ বাম, এভাবে করে কেটে একদম হার্টটা এক্সপোজ করে হার্টটা পাম্প করা শুরু করি, আর অথবা হার্টের আশেপাশে কোনো ব্লাড জমে থাকলে ওটা রিলিজ করি এবং এরোটাটা ক্ল্যাম্প করে দিই, যাতে হার্ট যেই ব্লাডটাই পাম্প করতেছে সেটা ব্রেন পর্যন্ত যেতে পারে। সো ব্রেনটাকে বাঁচায় রাখা। সো এই রোগীটাকে তুমি বাংলাদেশে দেখার কোনো স্কোপ নেই, কারণ তারা মারা যাবে রাস্তাতে। সো এইখানে একটা ট্রেনিং ডিসপ্যারিটি তৈরি হয়, যে এক্সপোজারটা অনেক বেটার আমেরিকা অথবা ফরেন কান্ট্রি গুলোতে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ট্রেনি টু ট্রেনার রেশিও। তোমরা মানে মাসুম জিদ্দের ছবি শেয়ার করছি, আমি ওগুলো ওর সাথে আমি নিজেই শেয়ার করছি। তুমি দেখবা যে ট্রেনিং টু ট্রেনার রেশিও 1:1। আমি যখন অপারেট করতে থাকি তখন আমার সাথে আমার কনসালটেন্ট সার্জন, আমি তাকে অ্যাসিস্ট করতেছি অথবা আমি অপারেশনটা করতেছি, আমার কনসালটেন্ট ওকে হেল্প করতেছে। দের ইজ নো সেকেন্ড ট্রেনিং। হয়তোবা আমার চেয়ে 4 বছর জুনিয়র একটা ইন্টার্ন আসবে হেল্প করার জন্য, দেখার জন্য কি হতেছে, বাট হি ডাজন্ট প্লে আ বিগ রোল। এবং এখানকার যে গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের যে কমিশন গুলো আছে, তারা সেটা এনশোর করে যে এইসব রোটেশন গুলাতে যাতে সিনিয়র রেজিডেন্ট 2 জন এক এরিয়াতে না থাকে, এক অপারেশন যাতে 2 জন সিনিয়র রেজিডেন্ট না থাকে। সো ইউ হ্যাভ 1 সিনিয়র রেজিডেন্ট এন্ড 1 অ্যাটেন্ডেন্ট। সো তুমি যে ছবিগুলো দেখছো সেগুলোতে একটাতে দেখবা যে আমি অপারেট করতেছি, আমার ডান পাশে দাঁড়া আছে ডাক্তার ফার্ডিন্যান্ড, ফ্রান্সিস ফার্ডিন্যান্ড, সে আমার কনসালটেন্ট, সে আমাকে দেখাচ্ছে, আর আমার অপোজিটে হচ্ছে গিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে হেল্প করতেছে অপারেট করার জন্য। সো দ্যাট ইজ দ্য সার্কামস্ট্যান্সেস। সো তোমার ট্রেনিংটার এক্সপোজারটা অনেক ভালো, যেটা বাংলাদেশে মানে এত ভালো না। কারণ তুমি একটা অপারেশন করতেছে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট করতেছে হচ্ছে কি অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তুমি 3 নম্বর 4 নম্বর, আশেপাশে আরো অনেক মানুষজন তারা তাকায় আছে। সো ইউ ডোন্ট রিয়েলি গেট দ্য রিয়েল এক্সপেরিয়েন্স। রাইট। সো জি ভাই, থ্যাংক ইউ ক্লারিফিকেশনের জন্য। এটা একটা বলে আর কি আমাদের দেশে কিভাবে যেন এই ইয়াটা চলে আসছে যে বাংলাদেশে নাকি সার্জারির কেস বেশি বা এক্সপোজার বেশি, সামহাউ এই কনসেপ্টটা চলে আসছে। বাট আমরা একটা পপুলেশন হিসাব করে বলি আর কি, কিন্তু তুমি যদি হেলথ কেয়ার অ্যাক্সেস হিসাব করো তাহলে আমাদের দেশের রোগী খুব কম। কারণ এখানে সার্জিক্যাল রেজিডেন্ট যে পরিমাণে ব্যস্ত থাকে, তাকে যে পরিমাণে রোগী দেখতে হয়, সেটা আমরা বাংলাদেশে সেই ভ্যারাইটিও পাই না, সেই সংখ্যাও পাই না। জি ভাই, এখানে যদি ছোট্ট করে আমার একটা এক্সপিরিয়েন্স বলি, কারণ আপনি যেই পয়েন্ট অফ ভিউটা বলছেন এটা আমি নিজে কল্পনা করি নাই যে হোয়াট ইজ দ্য রিয়েল ডিফারেন্স, হাইপোথিসিসটা কি কারণে হতে পারে যে পেশেন্ট সার্ভাইভ করে না। তো আমি মেও ক্লিনিকে ট্রমা সার্জারিতে অবজারভেশন করছি 2 সপ্তাহ। সেটার মধ্যে আমি একটা গান শট ওন দেখছি। গান শট ওন ছিল এটা যে পেশেন্ট মাথায় গুলি করছে, নিজের মাথায় নিজে গুলি করছে, বাই হেমিস্ফেরিক ইনভলভমেন্ট। মানে চিন্তা করা যায় যে এই পেশেন্ট হসপিটাল পর্যন্ত আসছে, সেই পেশেন্টের পুরোপুরি ম্যানেজমেন্ট আমি দেখছি এবং এই পেশেন্টকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, আমি কমপ্লিট ম্যানেজমেন্টটা দেখতে পারছি। কিন্তু আমি চিন্তা করতেছিলাম যে আমাদের বাংলাদেশে হলে কি অবস্থা হতো, যে মাথায় গুলি করছে তো কেউ হসপিটালই আনতো না বা পসিবল হতো না আর কি।
সেটাই তো এটাই আর কি, আপনার ওইটার সাথে একটু অ্যাড করলাম যে আসলেই একটা ইট মেক্স এ বিগ ডিফারেন্স যে কেন বেশি কেস এখানে আসবে। এক্স্যাক্টলি। এবং তুমি এই রোগীটার কথা চিন্তা করে দেখো, এই রোগীটা যদি নাও বাঁচে, হি উইল বি অ্যান অর্গান ডোনার, তাই না? আর একটা কমপ্লিট ফিল্ড যেটা নাকি বাংলাদেশে অ্যাবসেন্ট। সো ব্রেইন ডেথ বলতে কোনো এন্টিটি নাই বাংলাদেশে এখন, কিন্তু এখানে একটা ব্রেইন ডেথ বলতে এন্টিটি আছে। সো এই তুমি যে রোগীর কথা বললি যে বাই হেমিস্ফেরিক ইনজুরি, সে হয়তো 2 দিন পরে হার্নিয়েট করলো, তার কোনো ব্রেইন ফাংশন নাই, সো হি উইল বি অ্যান অর্গান ডোনার যদি তার ফ্যামিলি এবং সে রাজি থাকে। জি আমার ড্রাইভিং লাইসেন্সে অর্গান ডোনার একটা ছোট একটা হার্ট লেখা আঁকা আছে। সো ইফ আই আল্লাহ না করে যদি গেট ইন ট্রাবল, তাহলে মানে আমার অর্গান সব তারা হারভেস্ট করে নিয়ে যাবে, কেউ তাকে কাউকে থাকা দেওয়া হবে না। সো এই এক্সপেরিমেন্টটা সার্জিক্যাল ট্রেনিংদের হয়। সো জি সো এটা এই জন্যই আমার মনে করি যে ট্রেনিংটা ফরেন কান্ট্রিতে এক্সপোজ হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আরেকটা কমন কোশ্চেন যেটা ফেস করা হয়, মানে অনেকের ধারণা যে ইন্টারন্যাশনাল যে ট্রেনিং, সেখানে নাকি যারা ট্রেনি আছে তারা নিজেরা অপারেট করতে পারে না, তাদেরকে অলওয়েজ অবজার্ভ করতে হয়, সবসময় দেখতে হয়। এটা নিয়ে বাংলাদেশে যারা জুনিয়র আছে তাদের অনেক একটা কনসার্ন যে আমি বাংলাদেশে থাকলে নিজের হাতে অপারেশন করতে পারবো, বিদেশে গেলে বা আমেরিকার ট্রেনিং এ হয়তো আমি নিজের হাতে অপারেশন করতে পারবো না। এটা সামহাও আমাদের টিচাররা হয়তো তাদেরকে বলে নাকি কিভাবে এটা সোর্স, সেটা আমার দেখার বিষয় না। বাট যেহেতু আপনি ভাইয়া অনেক দিন ধরে ট্রেনিং এ আছেন, আপনি প্রিলিমিনারি রেসিডেন্সি করছেন, তারপরে অ্যাকচুয়াল রেসিডেন্সি করছেন, তারপরে আপনি নিজের রেসিডেন্সি করছেন, অনেক রেসিডেন্ট দেখছেন, এ ব্যাপারে আপনার কমেন্ট কি ভাইয়া, যে এখানে যারা ট্রেনি তারা ঠিক কখন কেস হ্যান্ডেল করতে পারে, অটোনোমাস মানে অটোনমিটা পায়, এবং কখন তার সার্জিক্যাল এক্সপেরিয়েন্সটা হয়? রাইট। সো এটা হয় হচ্ছে ফোর্থ ইয়ার থেকে, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে তুমি ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে ইউ আর নট অপারেটিং ভেরি মাচ। সেকেন্ড ইয়ারে তুমি কিছু ছোট ছোট কেস করছো, যেমন ধরো হার্নিয়া করতেছো, হয়তো গলব্লাডার অ্যাসেস করতেছো। থার্ড ইয়ারে অ্যাকচুয়ালি তোমাকে সিরিয়াসলি নেওয়া শুরু করছে অ্যাটেন্ডিংরা, এবং ফোর্থ ইয়ারে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দিচ্ছে, এবং অনেক ইনস্টিটিউশনে ফিফথ ইয়ারে তুমি আর একটা জুনিয়র রেজিডেন্ট মিলে অপারেশন করতেছো, অ্যাটেন্ডিং হয়তো আশেপাশে ঘুর করতেছে। সো এবং অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে রেজিডেন্টের উপরে, এটা ডিপেন্ড করবে অ্যাটেন্ডিং এর উপরে, এটা ডিপেন্ড করবে ইনস্টিটিউশনের উপরে। বড় বড় ইনস্টিটিউশন যেগুলো আছে, যেমন মেয়ো ক্লিনিক, ওখানে দেখা যায় যে সুপার ফেলো থাকে। সো যারা জেনারেল সার্জারি শেষ করে তারপরে আবার ধরো ট্রমা ফেলোশিপ করতে আসছে, সো তুমি যদি ওইখানে ফিফথ ইয়ার রেজিডেন্ট হও, তাহলে তুমি একটু পিছিয়ে পড়ে যাবা। কিন্তু তোমার এক্সপোজার অন্য দিক থেকে বেশি হচ্ছে, যে তুমি মানে ভ্যারাইটি অফ কেসেস দেখতেছো, তোমার মানে ক্লিভল্যান্ড ক্লিনিকের সিল লাগা আছে অথবা মেয়ো ক্লিনিকের সিল লাগা আছে, সো দ্যাট ইজ দ্য বেনিফিট। কিন্তু ফিল্ডে গিয়ে আলটিমেটলি উইদিন আ ইয়ার দেখা যায় যে সবই সমান হয়ে যায় আর কি। সো অটোনমি যথেষ্ট আছে। যেমন কালকে রাত্রে, কালকে সারাদিন আমি কাজে ছিলাম, সো আমাদের 5টা কার্ডিয়াক অপারেশন হয়েছে। সো 3 নাম্বারটা ছিল হচ্ছে গিয়ে একটা বাইপাস আর এওরটিক ভালভ চেঞ্জ। হ্যাঁ, সো পেশেন্টের ডান দিকে উইচ ইজ দ্য অপারেটিং সাইড ছিলাম আমি, এবং আমার অ্যাক্রসে ছিল ডাক্তার নাবিদ, একজন সার্জন, যে মানে আমেরিকায় brought up Middle Eastern origin, and he is like a very good surgeon. So সে বেসিক্যালি পুরো অপারেশনটাই আমি করছি। সো আই এম গ্রাজুয়েটিং ইন আ মান্থ। সো এটা এমন না যে আমি যেদিন ফার্স্ট আসলাম সেদিন আমাকে পুরো অপারেশন করতে দেওয়া হয়েছে। আমি যেদিন ফার্স্ট এই প্রোগ্রামে আসলাম তখন আমি হয়তো ছোট ছোট পার্ট করতেছিলাম, কিন্তু কালকে পুরো অপারেশনটা আমি করছি। এখন প্রত্যেকটা ট্রেনিং এর সাথে আমি যেটা করি তা না, আরেকজন আছে যে আমাকে কিছুই করতে দেয় না। আবার আরো মানে কিন্তু 50% উইল লেট টু ডু দ্য এন্টায়ার অপারেশন। বুঝতে পারছি। হ্যাঁ, সো অটোনমি আছে, কারণ এগুলো তো রেগুলেটেড। জি আমাদের প্রোগ্রামে একবার সমস্যায় পড়ছিল যে রেজিডেন্টরা কমপ্লেন করতেছিল যে যথেষ্ট অটোনমি নাই। সো তখন এসিজিএমই প্রোগ্রামকে প্রবেশন দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, আমার প্রোগ্রাম। তারপরে তারা অটোনমি ইমপ্রুভ করছে, তারপরে আবার প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ফেরত আসছে। সো এগুলো সেন্ট্রালি রেগুলেটেড, এগুলোতে খুব বেশি কিছু এদিক সেদিক করার উপায় নাই। ইউ হ্যাভ টু টিচ দ্য রেজিডেন্ট, ইউ হ্যাভ টু লেট দেম অপারেট। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইসের বাইরে কিরকম ট্রেনিং আছে যে অপারেটিং টেবিল ছাড়া আদার কোনো সিমুলেশন সেন্টারে সার্জিক্যাল স্কিল ডেভেলপ করার ট্রেনিং, সার্জিক্যাল এডুকেশন অর্থাৎ অপারেটিং টেবিল ছাড়া ইউএসএ তে আদার সার্জিক্যাল এডুকেশন নিয়ে যদি একটু বলতেন কিছু? হ্যাঁ, সেটা নতুন। তোমার ইয়াটা যেটা হচ্ছে যে আগে আমেরিকান সার্জিক্যাল ট্রেনিং ট্রেডিশনালি হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। সো তুমি সার্জনদের সাথে অপারেট করবা, তারা তোমাকে মানে প্রিটি মাচ মানে ঝেড়ে ঝুড়ে মাল বানায় দিবে, তার মধ্যে তুমি শিখলা। এখন নতুন নতুন শুরু হচ্ছে সিমুলেশন। এখন সিমুলেশনের জন্য একটা রিকোয়ারমেন্ট যে তোমাকে 20 ঘন্টা সিমুলেশন করতে হবে। হ্যাঁ, সো 20 ঘন্টা সিমুলেশন, আমার সিমুলেশন হচ্ছে কি ওই যে ট্যাভি
ট্রান্সক্যাথারাল অ্যাওর্টিক ভালভ, এই সিমুলেশনে আমি গেছি 2বার। তারপরে যে এন্ডোস্কোপিক ভেইন হারভেস্ট সিমুলেশনে গেছি, অথবা তোমার মেইজ অ্যারিথমিয়া সার্জারি সিমুলেশন। এই সিমুলেশনগুলোতে অনেক সময় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, অনেক সময় ইন্ডাস্ট্রি অ্যারেঞ্জ করে। সো দের ইজ এ বিগ রোল অফ সিমুলেশন, এবং এটা ভবিষ্যতে আরো বাড়বে, কারণ আমি পার্সোনালি মনে করি সিমুলেশন ইজ দ্য ওয়ে টু ট্রেন। সেটা আরেকটা আর্গুমেন্ট, কিন্তু দের ইজ এ গুড অপরচুনিটি ফর সিমুলেশন। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি যদি সংক্ষেপে আপনার জার্নিটাকে একটু বলতেন, যে এট দ্য ডে অফ ইউ স্টার্টেড ইউএসএমএলই প্রিপারেশন। হ্যাঁ, জার্নিটা তো অনেক স্লো ছিল। আমি তো মানে অত ডেডিকেটেড ছিলাম না। মানে প্রথম জাস্ট মেডিকেলে ইন্টার্নশিপ শেষ করে চিন্তা করছি আচ্ছা কি করা যায়। হ্যাঁ, সো তারপরে অনেক ডাউট ছিল, এটা ছিল সেটা ছিল। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মেডিকেলে থাকতে একবার চিন্তা করছিলাম যে পড়বো, তারপরে বইগুলো দেখে এত কঠিন লাগছে বন্ধ করে বসেছিলাম বহু বছর। সো তারপরে শুরু করলাম ইউএসএমএলই। আমি ইন্টার্নশিপ শেষ করলাম 2007-এ, পরীক্ষা দিয়েছি ফার্স্ট হচ্ছে 2008-এ স্টেপ টু সিকে, 2009-এ দিলাম হচ্ছে স্টেপ 1 স্টেপ টু সিএস 9-এ। তারপরে সেই বছরের শেষের দিকে ইন্টারভিউ দিয়ে প্রিলিমিনারি সার্জিক্যাল রেজিডেন্সি পেলাম 2010-এ। 2010-এ ফার্স্ট ইয়ার প্রিলিমিনারি রেজিডেন্সি, এবং আমি বেশি ভালো করি, আমি ঠাস করে গেছি। গিয়ে এই প্রথম আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, আমেরিকাতে ফার্স্ট আসছি। আমি এত নার্ভাস ছিলাম, এত ভয় ছিলাম যে কাজটা ভালো করে যে কিভাবে করতে হবে সেটা চিন্তা না করে আমাদের সবার যে একটা ফিয়ার থাকে, ও মাই গড আমার কি হবে, সেটার মধ্যে ডুবে গেছিলাম, বুঝছো। তো তারপরে আলটিমেটলি পারি না এই জিনিসটা করতে। আমি নিজেকে প্রুভ করার জন্য খুব বেশি ইগার ছিলাম, নিজেকে শো করার জন্য যে আমি ভালো, আমাকে নাও, এটা শো করার জন্য খুব বেশি ইগার ছিলাম। সো দেখা গেছে যে আলটিমেট ওগুলোতে কোনোদিন কাজ হয় না। তোমার কাজ, দ্য ওয়ার্ক ইজ জাস্ট কাজটা করো, চুপচাপ থাকো, মাথা নিচু রাখো, কাজ করো, এন্ড দ্যাটস হাউ ইউ গেট ইন। তারপরে সেকেন্ড ইয়ার প্রিলিমিনারি রেজিডেন্সি পাইলাম আমার একটা। সেকেন্ড ইয়ার প্রিলিমিনারি রেজিডেন্সি পাওয়ার পরে ওইটা শুরু করছি, এবং তখন আমার একটা ভিসা প্রবলেম হলো আর কি। আমি দেশে আসছি, ভিসা রিনিউ করতে 4 মাস সময় লাগছে। এটা সবার হয় না, এটা হচ্ছে যাদের নাকি ধরো নাম আছে যে টেকনোলজি অ্যালার্ট লিস্ট বলে। বেসিক্যালি আমার নাম, আমার এইজ, আমার কান্ট্রি অফ অরিজিন তুমি যদি ইনপুট করো ওদের সিস্টেমে, তারা বলবে যাও টেরোরিস্ট হইতে পারে, সো একে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়ে পাঠাও। তো সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়ে পাঠাতে আমাকে 4 মাস সময় লাগছে। সো আমি সেকেন্ড ইয়ারের এই প্রোগ্রামটা থেকে গ্রাজুয়েট করতে পারিনি। সো এবং ওখানেও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সো তারপরে এরপরে 1 বছরের জন্য দেশে চলে আসলাম। দেশে এসে আবার ট্রাই করলাম, ওই সেই পিজি ফার্স্ট ইয়ার প্রিলিমিনারি পজিশন পাইলাম এবার টলিডো ওহাইওতে। তো এবার আমি মানে আগে চিন্তা করছি দেশে বসে বসে যে কি ভুল করছি আর কি ভুল করবো না। ট্রাস্ট মি, তোমার বাকি জীবন যাবে এই কাজটা করতে, কি ভুল করছি সেটা কারেক্ট করতে। সো এবার থার্ড টাইমে গিয়ে একদম পুরো উড়াই দিলাম জিনিসটা। মানে আই ওয়াজ দ্য মোস্ট পপুলার রেজিডেন্ট ওভার দেয়ার, এবং আমার ফার্স্ট অপশন ছিল নিউরোসার্জারি মাসল। একটা 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 নিউরোসার্জারি ছিল, এবং একটা সিনিয়র সার্জন ছিল যে ছিল মুসলিম, আজিদিন মেটপোর নাম। সে ছিল রোজার মাস, এবং সে বয়স্ক ছিল, সে রোজা রাখতো, তার গায়ে এক ফোঁটা শক্তি থাকতো না। সো আমি তখন করতাম কি, যেহেতু আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে অলরেডি, আমি একদম সবকিছু পুরো ভাবে শেষ করে ফেলতে পারতাম। এবং অপারেটিং রুমেও আমার একটা কনফিডেন্স ছিল, আমি তাকে হেল্প করছি, এবং সে এত খুশি ছিল, সে গিয়ে তখন প্রোগ্রাম ডিরেক্টরকে বলছে যে না, ওকে রাখতে হবে। এবং কোথায় বলছে? মসজিদে বলছে, কারণ প্রোগ্রাম ডিরেক্টর মুনির নাজাল আর আজিদিন মেটকোর যাইতো একই মসজিদে। সো নামাজের সময় বলছে যে এই ছেলেটাকে দিতে। মুনির নাজাল বলছে যে তাকে ভালো ছেলে, কিন্তু আমরা তো রাখতে পারবো না, আমাদের আরো অনেক কাজ, আরো অনেক মেডিকেল স্টুডেন্ট আছে যারা পজিশনটা খুঁজতেছে। সো তারপরেও আমি মানে দমে যাইনি। আমাকে অ্যাকচুয়ালি একদিন চেয়ারম্যান এবং মুনির নাজাল, চেয়ারম্যানের নাম ছিল হচ্ছে জেরাল্ড জেলোনক, এবং মুনির নাজাল, এই দুজন বলছে যে তুমি চমৎকার কাজ করতেছো, তোমাকে আমরা ইমার্জেন্সি মেডিসিনে শিফট করতে পারি, তুমি আর 2 বছর ট্রেনিং করবা, তারপরে ইউ বি অ্যাটেন্ডিং, কিন্তু তোমাকে আমরা রাখতে পারবো না, কারণ আমাদের নিজেদের 2টা মেডিকেল স্টুডেন্টও এই পজিশনটা চাচ্ছে। সো আমি খুবই ডিসহার্টেন্ড হয়ে গেলাম, মানে এত এত মন খারাপ হয়েছে আমার তখন। মানে আমার ওয়াইফ তখন আমাকে জয়েন করছে অলরেডি, এবং সে দেখছে যে আমার মানে মেন্টালি পুরো ভেঙে পড়ছে, কিন্তু তারপরও কাজ থামায়নি। আমি আমি শুনতেছিলাম যে তার একমাত্র মানুষ আমি যথেষ্ট ভালো। সো আমি জাস্ট কাজ করে গেছি, এবং আলটিমেটলি ওই ওদের নিজস্ব একটা মেডিকেল স্টুডেন্টকে বাদ দিয়ে আমাকে দিচ্ছে। সো এরপর এভাবেই আমি মেইন প্রোগ্রামটা ঢুকে গেলাম আর কি, ক্যাটাগরিক্যাল প্রোগ্রামটায়। এবং ক্যাটাগরিক্যাল প্রোগ্রামটা আবার সেই ফার্স্ট ইয়ার থেকেই শুরু।
কিন্তু তারা আমাকে পরে 1 বছরের ক্রেডিট দিয়েছে, যেহেতু আমি ফার্স্ট ইয়ার থেকে আমি চলে গেছি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারের পরে আমাদের প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে তোমার এখানে জেনারেল সার্জারি প্রোগ্রামগুলো আমেরিকাতে 2 ধরনের, একটা হচ্ছে একাডেমিক আর হচ্ছে কমিউনিটি। সো কমিউনিটি প্রোগ্রামগুলো তোমার জাস্ট 5 বছরের ট্রেনিং, আর একাডেমিক প্রোগ্রামগুলোতে 5 বছরের ট্রেনিং, কিন্তু মাঝখানে তুমি 1 অথবা 2 অথবা 3 বছরের গ্যাপ নিয়ে রিসার্চ করবা। আমাদের প্রোগ্রামটা ছিল সেরকম, কিন্তু তারা রিসার্চের ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিল না। তারা বলতো যে তুমি যদি ক্রিটিক্যাল কেয়ার প্রোগ্রামে যেতে চাও সেটাও অ্যাকসেপ্টেবল। সো আমি গেছি তখন ক্রিটিক্যাল কেয়ার প্রোগ্রামে আপস্টেট নিউ ইয়র্ক, অ্যালবানিতে। সো অ্যালবানিতে ওখানে ক্রিটিক্যাল কেয়ার করে তখনই আমার মাথায় ঢুকলো যে কার্ডিয়াক সার্জারি করবো। সো ফোর্থ ইয়ারে অ্যাপ্লাই করছি কার্ডিয়াক সার্জারিতে। তারপরে ইন্টারভিউ পাইছি, তো অবভিয়াসলি যেহেতু ফরেনার, এতগুলো রেড ফ্ল্যাগ, পারি নাই দেশে চলে গেছি, আবার আসছি। সো দিস আর রেড ফ্ল্যাগস, তাই না? ওর মানে প্রোগ্রাম এডুকেশন এত গ্যাপ কেন? কিন্তু তারপর অলসো অন্যদিক থেকে দেখলে দিস আর অলসো সাইন্স অফ কনসিস্টেন্সি, যে সে চেষ্টা করে যাচ্ছে। আর আমার চেয়ারম্যান ছিল হচ্ছে চাক ব্রুনিকার্ডি। তোমরা যারা সার্জারিতে শোয়ার্টসের টেক্সট বুকটা পড়তেছো, শোয়ার্টসের টেক্সট বুকের যে মেইন এডিটর চাক ব্রুনিকার্ডি, চাক ব্রুনিকার্ডি ছিল হচ্ছে আমার চেয়ারম্যান টুরিডোতে, এন্ড সে আমাকে খুব পছন্দ করতো। সো সে রেকমেন্ড ফোন করে ইউনিভার্সিটি অফ পিটসবার্গের চেয়ারম্যান জেমস লুকেটিচ, তাকে বলছে যে তোমার ওকে নিতে হবে। সো দে টুক মি, এটাই আর কি। সো তারপরে এখানে ট্রেনিং করলাম, ট্রেনিং করে এখন জবে যাচ্ছি আর কি। ওয়াও ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে হার্ড পার্ট হলো কনসিস্টেন্সি। কারণ আপনাকে যখন ওই সময়টাতে বললো যে তুমি এখন ইমার্জেন্সি মেডিসিনে চলে যাও, তখন আপনি কনসিস্টেন্ট ছিলেন, আপনি পারসিস্টেন্ট ছিলেন যে না, আমি সার্জারিতে ক্যারিয়ার করবো। সেটাই। আমার কাছে কেন যেন মনে হয় এটাই খুব কঠিন। হ্যাঁ, আমি তো তোকে বলছি যে হ্যাঁ আমি ইমার্জেন্সি মেডিসিন নিবো, কিন্তু যদি তুমি প্রমিস করো যে এরপরের বছর আমাকে সার্জারিতে নিবা। আমি বলছি না, এটা তো আমি প্রমিস করতে পারবো না। আমি বলছি তাহলে তো আমি যাচ্ছি না, তাহলে আমি এখানেই থাকতেছি। জি ভাই, এক্সেলেন্ট। ভাইয়া, তো মানে অনেকের কাছে হয়তোবা কোশ্চেন যে প্রিলিমিনারি রেসিডেন্সি কি, ক্যাটাগরিক্যাল সার্জারি কি, যদি একটু সংক্ষেপে বলতেন, যদিও তারা এটা গুগল করলে পেয়ে যাবে, যদি একটু আপনি আপনার মতো করে সংক্ষেপে বলতেন। গুগল করলে সবই পাওয়া যায়, তার মানে এই না যে আমরা কথা বলবো না। হ্যাঁ, যে প্রিলিমিনারি রেসিডেন্সি হচ্ছে গিয়ে তোমার জেনারেল সার্জারিতে তুমি যদি বোর্ড সার্টিফাইড হতে চাও তোমাকে 5 বছর ট্রেনিং করতে হবে, এবং সেই ট্রেনিংটাকে বলে ক্যাটাগরিক্যাল ট্রেনিং, রাইট? আর প্রিলিমিনারি রেসিডেন্সি হচ্ছে গিয়ে 1 বছরের ট্রেনিং, শুধুমাত্র ইন্টার্ন ইয়ারটা। এটা ইউজুয়ালি করা হয়েছে যারা নাকি ধরো তোমার রেডিওলজি যাবে অথবা ধরো নিউরোসার্জারি যাবে, তাদেরকে একটা বেসিক সার্জিক্যাল নলেজ দেওয়ার জন্য 1 বছরের একটা ট্রেনিং করায়। সেটাকে হচ্ছে গিয়ে প্রিলিমিনারি জেনারেল সার্জারি ট্রেনিং, রাইট? কারণ প্রিলিমিনারি 2 ধরনের, একটা হচ্ছে ডেজিগনেটেড আর একটা হচ্ছে নন ডেজিগনেটেড। ডেজিগনেটেডটা হচ্ছে গিয়ে যারা নিউরোসার্জারি করবে পরের বছর অথবা রেডিওলজি করবে, তাদের অলরেডি ম্যাচ হয়ে গেছে, তারা জাস্ট 1 বছরের সার্জারি থ্রুতে যায়। আর এটা হচ্ছে নন ডেজিগনেটেড, আমার মতো, যারা নাকি আসছে 1 বছরের জন্য, তাদের কোনো 1 বছরের বেশি কোনো কমিটমেন্ট নাই প্রোগ্রামের, এবং এর পরের বছর তারা কোথায় যাবে কেউ জানে না। সো এরকম নন ডেজিগনেটেড প্রিলিমিনারিটি প্রবাবলি অ্যাজ এ ফরেন গ্র্যাড তোমার ফার্স্ট চান্স। হ্যাঁ, এবং এটা পাওয়াটাও সহজ না আজকাল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিসার্চ। এবং মাসুম এটা সম্বন্ধে তোমাদেরকে আরো ভালো বলবো যে ফার্স্ট অফ অল এটা শুধুমাত্র যে ভিসাতে হেল্প করে তা না, এটা তোমার অ্যাপ্লিকেশন যখন তারা দেখবে যে তুমি 2 বছর মেয়াদ ক্লিনিকে রিসার্চ করছো, তুমি এতগুলো পাবলিশ করছো এবং তোমার পাবলিকেশন গুলো তুমি প্রেজেন্ট করছো, এবং তোমার প্রাইমারি ইনভেস্টিগেটর তোমার নামে রেকমেন্ড করতেছে, তখন তারা তোমার অ্যাপ্লিকেশনটা দেখবে। তখন অ্যাপ্লিকেশনটা দেখে তারা হয়তো একটা প্রিলিমিনারি রেজিডেন্সি নিতে পারবে। অনেকে ক্যাটাগরিক্যাল সরাসরি 5 বছর কমিটমেন্টে ঢুকে যায়, সেটাও আমি দেখছি, আমার প্রোগ্রামে ছিল এরকম। এবং আমার কারেন্ট কার্ডিওথোরাসিক প্রোগ্রামেও এরকম, ওয়েল না, কারেন্ট কার্ডিওথোরাসিক প্রোগ্রাম, হ্যাঁ কারেন্ট কার্ডিওথোরাসিক প্রোগ্রামেও এরকম আছে যারা নাকি ধরো ইংল্যান্ডে পড়াশোনা করছে, তারপর পাকিস্তানে পড়াশোনা করছে। এরকম একটা মেয়ে একবার আসছিল, এসে সে এরকম 2 বছর রিসার্চ করছে, তারপর 1 বছর প্রিলিমিনারি রেজিডেন্সি করছে কোথায়, তারপরে এখানে সরাসরি কার্ডিয়াক সার্জারিতে ঢুকছে। সো বেসিক্যালি আমেরিকাতে তুমি যদি আমেরিকান মেডিকেল স্কুলের স্টুডেন্ট হও, তুমি যদি ভালো একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট হও, তাহলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো pretty much। তাও ওখানেও কম্পিটিশন আছে। কিন্তু তুমি যদি এটা ধরো ফরেন মেডিকেল স্কুলের স্টুডেন্ট হও, তাহলে তোমাকে একটা এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, এন্ড সেই এক্সট্রা জিনিসটাই হচ্ছে রিসার্চ এন্ড পাবলিকেশন। এবং ওই রিসার্চ এবং পাবলিকেশনে যখন তুমি থাকতেছো, যখন তুমি পেপার প্রেজেন্ট করতেছো বিভিন্ন কনফারেন্সে গিয়ে, সেখানে গিয়ে মানুষজনের সাথে তুমি সরাসরি যোগাযোগ করতেছো, সরাসরি কথা বলতেছো, সব প্রোগ্রাম ডিরেক্টর ওখানে আসে, তাদেরকে বলতেছো যে হেই আমি রিসার্চ করতেছি, আমি খুব ইন্টারেস্টেড তোমার প্রোগ্রামে, আমি শুনলাম তোমরা খুব ভালো। এইভাবেই মানুষ প্রোগ্রামগুলো পায়। এন্ড অ্যাক্রস দ্য বোর্ড এই পর্যন্ত এখন আমি যত ফরেন রেজিডেন্ট দেখতেছি ইন সার্জারি আর সার্জিক্যাল স্পেশালিটি, তারা সবাই 1-2 বছর রিসার্চে কাটাইছে।
জি ভাইয়া, সেটাই। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের যারা নেক্সট জেনারেশন, যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চায়, তারা কিভাবে প্ল্যান করা উচিত? কারণ থিংস আর গেটিং কমপ্লিকেটেড ডে বাই ডে, রাইট ভাইয়া? কম্পিটিশন বেড়ে যাচ্ছে, কঠিন হুম মনে হচ্ছে। হুম হুম হুম। নেক্সট জেনারেশন যারা আছে ভাই, তাদেরকে আপনি কি বলবেন, যারা সার্জারিতে আসতে চায়? রাইট, সো সার্জারিতে আসলে সেটা হচ্ছে কি বেসিক্যালি ইউ হ্যাভ টু প্ল্যান ইট আউট। তুমি যদি ধরো এখন সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট তুমি বাংলাদেশে, সো তোমাকে মানে তুমি সেকেন্ড ইয়ারের পরেই মনে হয় ইউএসএমএল দেওয়া শুরু করা যায়, তাই না মাসুম? না এখন থার্ড একটু ইয়ার? সময় লাগে ভাইয়া, কারণ এখন ওই যে আমাদের সেকেন্ড প্রফটাকে, আমাদের আগে যেটা সেকেন্ড প্রফ ছিল হ্যাঁ, 5টা সাবজেক্ট নিয়ে, ওটাকে স্প্লিট করে দিছে। আচ্ছা। স্প্লিট করে দেওয়ার কারণে এখন ওরা 5th ইয়ারের আগে মনে হয় না ইউএসএমএল এর জন্য এলিজিবল হবে। দ্যাটস আনফরচুনেট, বাট যেটাই হোক জি জি তুমি প্রিপেয়ার করতে পারো, তুমি সেকেন্ড জি, ইয়ার থেকে prepare রাইট। করতে পারো, এবং ফিফথ ইয়ার যখনই হবে তখন তুমি কুইকলি স্টেপ দিয়ে দিবা। মানে ইন রিয়ালিটি পরীক্ষা কিন্তু দেড়টা, মানে 3টা 5টা না। স্টেপ 1 আর স্টেপ 2 সিকে ইজ দ্য সেম এক্সাম। তুমি যখন স্টেপ 1 এর পরীক্ষার প্রিপারেশন নিবা, স্টেপ 2 সিকে অর্ধেক প্রিপারেশন তোমার এমনি হয়ে গেছে। তুমি জাস্ট প্যাথোলজি আরেকটু পড়ে দিয়ে দিতে পারো। তুমি যদি স্টেপ 2 সিকে আগে পড়ো তারপরে মানে সরি উল্টো বললাম, স্টেপ 2 সিকে আগে পড়ো, তারপরে যদি একটু প্যাথোলজি পড়ে তুমি পরীক্ষা দিতে পারো। আর যদি তুমি স্টেপ 1 আগে পড়ো, তুমি মেডিসিন একটু পরে পরীক্ষা দিতে পারো। সো ওই দুটোর জন্য বেশি সময় লাগার কথা না। তোমার স্টেপ 1 এবং স্টেপ 2 সিকের মধ্যে 2 মাস 3 মাসের বেশি গ্যাপ থাকা উচিত না। স্টেপ 2 সিএস আমি তোমাকে যেটা বললাম, সেটা বেসিক্যালি বন্ধুদের সাথে বিচে বসে এক মাসের প্র্যাকটিস। এটার জন্য তোমাকে ইংরেজিতে খুব ফ্লুয়েন্ট হওয়া লাগবে তা না, জাস্ট তোমার একটা কনফিডেন্স থাকা লাগবে। ওই কনফিডেন্স আনতে 1 মাস সময় লাগবে। আর স্টেপ 3 ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাপ্লিকেশন। এটা তুমি রেজিডেন্সি পাওয়ার পরে দিবা। স্টেপ 3 তোমার অ্যাপ্লিকেশনে কিছুই অ্যাড করে না। সো আমি রেকমেন্ড করবো না যে কেউ স্টেপ 3 দেওয়ার জন্য ওয়েট করে। সো পরীক্ষাগুলো দিয়ে এবং তোমাকে মেডিকেল স্কুলে থাকা অবস্থায় এই রিসার্চটা করতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনগুলোতে এইসব রিসার্চ পজিশন আছে, এবং এখানে মাসুম এবং কারেন্টলি যারা রিসার্চ পজিশন আছে তারা হেল্প করতে পারবে। সো সেখানে গিয়ে তোমার স্টেপ স্টেপ ওই সব প্রফেসরদেরকে অ্যাপ্লাই লিখতে হবে, ইমেল লিখতে হবে যে হে আমি অমুক জায়গায় মেডিকেল স্টুডেন্ট, আমি তোমার রিসার্চ ফলো করি, আমি দেখছি যে তুমি তাদেরকে বুঝাবা যে তুমি ইন্টারেস্টেড, যে আমি তোমার এই পেপারটা পড়ছি, এই সাবজেক্টটা অসাম, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি খুব ইন্টারেস্টেড, আমি ইউএসএমএল দিচ্ছি, ক্যান আই কাম জয়েন ইউ ফর ফর a postdoctoral scholar position or a whatever রিসার্চ ভলান্টিয়ার, এনিথিং। research volunteer, right? হ্যাঁ, can I volunteer in your lab? So তারা তোমাকে J1 ভিসা দিয়ে নিয়ে যাবে, এবং সেখানে তুমি 1 বছর 1.5 বছর মানে আনপেইড চাকরি করবা। এবং সেখানে শোনো, আমরা কেউই রিচ না, এবং মাসুম নিজে টিউশনি করা এগুলোর থ্রুতে গেছে, তাই না? জি ভাই। আমারও ফ্যামিলি সাপোর্ট ছিল, কিন্তু এমন না যে কারি ফ্যামিলি সাপোর্ট ছিল। আমি 3 মাস আগে ডিক্লেয়ার করতে হতো, পরীক্ষা দিব, তারপর আস্তে আস্তে করে টাকা জমতো, তারপর সেটাতে পরীক্ষা দিতাম, এইভাবেই গেছি আমরা সবাই। সো ফিনান্সিয়াল স্ট্রাগলটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাগল, কিন্তু মানে আমাদের যথেষ্ট উইল থাকলে আমরা রাস্তা বের হয়ে যাই অনেক। ইউজুয়ালি তুমি যদি রিসার্চে প্রথম বছর ভালো করো, সেকেন্ড ইয়ার থেকে মোস্ট অফ দ্য রিসার্চ পজিশনস আর পেইড। সো তুমি তখন একটা স্যালারি পাচ্ছ, এবং তুমি কন্টিনিউ করে যেতেছো ট্রাই করতে। সো এরপরেই যেটা পাচ্ছ বললাম আর কি, যে তুমি এরপরে অ্যাপ্লাই করবা। তো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মানে সময় নষ্ট না করা এবং আমেরিকাতে চলে আসা। এই বছর কোভিড এর কারণে যারা আমেরিকার ভিতরে ছিল তাদের সবাই ম্যাচ করছে, কারণ মানে বিদেশ থেকে বেসিক্যালি ইন্টারভিউ করে আসতেই পারে না। সো লোকাল থাকার একটা বিগ ইম্পর্টেন্স আছে। সো জি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন আর ইউএসএ থেকে বসে একটা অ্যাপ্লিকেশন ইজ ভেরি ডিফারেন্ট। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, সার্জারি রেসিডেন্সি নিয়ে আমাদের দেশের আরেকটা মানে, যেটা অলরেডি আজকের মিটিং এর মধ্যে হয়তো হয়ে যায়, একটা জিনিস ধারণা করা হয় যে সার্জারি কোয়াইট ইম্পসিবল। এটা 1 নাম্বার ধারণা। 2 নাম্বার ধারণা যে সার্জারি পেতে হলে মনে হয় ইউএসএমএল তে 270 করে পাওয়া লাগবে, 260 করে পাওয়া লাগবে, মানে সুপার হাই যদি স্কোর না হয় তাহলে সম্ভব না। যেমন আমাকে একজন জিজ্ঞেস করছে যে তুমি যে এখানে রিসার্চ করতেছো, হোয়াট ইজ ইউর গোল? আমি বলছি আমি নিউরো সার্জারিতে অ্যাপ্লাই করব। তখন আমাকে বলছে কেন, তুমি কি 300 পাইছো নাকি? মানে রাইট। আর আমি ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, যখন যখন আমি স্টেপ 1 দিছিলাম, ওই ধারণা হয়েছিল যে ওয়েল আমার মনে হয় 240 দিয়ে সার্জারি হবে না। তখন আমি আপনাকে বলছিলাম, তখন আপনি বলছেন হবে না কেন, লাগে থাক, এখন কি করার আছে, চেষ্টা কর। সো এই দুইটা প্রশ্নকে যদি আপনি একসাথে বলতেন যে বিং এন আইএমজি, সার্জারি কি ইম্পসিবল কিনা? 2 নম্বর কথা যে 270 না পেলে সার্জারি হবে না, এই কথাটা আসলে কতটুকু সত্য? রাইট। সো বিং আইএমজি যেটা পসিবল সেটা ইন্ডিয়া এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কা গেলেই বোঝা যায়। সো তোমার বেসিক্যালি পাশের দেশ যাচ্ছে,
আর আমরা যাচ্ছি না, সেটা সেটা মানে আমাদের জাস্ট ইনফরমেশনটা না, ইটস ভেরি মাচ পসিবল। ওকে, কিন্তু তোমাকে যেটা বললাম যে মেডিকেল স্কুল যেহেতু তোমার আমেরিকার বাইরে, তোমাকে একটু অন্য দিক থেকে কভার আপ করতে হবে, দ্যাট ইজ রিসার্চ। রিসার্চ, পাবলিকেশন, পার্সোনাল কানেকশন। পার্সোনাল কানেকশন মামা চাচা থ্রুতে হবে না, রিসার্চের থ্রুতে হবে। সো বেসিক্যালি একটাই কথা, রিসার্চ। আর 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 যেটা হচ্ছে যে 270 ইউএসএমএলই এক্সাম ইজ অনলি ওয়ান পার্ট অফ দ্য পিস। তোমার এখন যদি তুমি যদি বা মানে তোমার স্কোর ধরো মানে 210 হয় বা 180 হয়, তাহলে সেটা একটু তোমাকে নেগেটিভলি দেখবে, আসবে জিনিসটা, কিন্তু সেটাও ওভারকাম করা যায় থ্রু রিসার্চ, তাই না? তোমার যদি তোমার স্কোর খুব খারাপ, কিন্তু তুমি মানে একটা চমৎকার পেপার লিখছো আমেরিকান জার্নাল অফ সার্জারিতে অথবা জেটিসিবিএস এ, তখন তখন তোমাকে সবাই অন্য চোখে দেখবে। সো স্কোর ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। এখানে আমেরিকাতে তুমি তুমি যদি ধরো 95th পার্সেন্টাইলের উপরে পাও, ইউ আর মোর দেন ওয়েল এনাফ। তোমার 300 পাইতে হবে না, 270ও পাইতে হবে না। আমার ছিল 250 আর 246। এবং অনেকে এখানে যারা সার্জারি পায় তাদের স্কোর মানে 240-এর দিকে। সো এত এত সিরিয়াস আর কিছু নেই স্কোর নিয়ে। জাস্ট গিভ দ্য এক্সাম, মুভ অন। জি ভাই, বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন হলো ভাইয়া, যে আমি অনেক সময় এরকম শুনি যে তাদের ইয়ার অফ গ্রাজুয়েশনটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তাদের প্যাশন আছে, সার্জারি ব্যাপারে প্যাশন আছে। এখন তারা চিন্তা করে আমি যদি আরো 2 বছর রিসার্চ করি, তাহলে তো এটা আমার ইয়ার অফ গ্রাজুয়েশন আরো বেড়ে যাবে। তারা রাইট, একটা কমপ্লেক্সিটিতে ভুগে যে তারা রাইট। প্যাশনও আছে, আবার অলরেডি ইয়ার অফ গ্রাজুয়েশনটা খুব হাই। তাদের প্রতি ভাই আপনার সাজেশন কি হবে? সো ওরা যেটা দেখে সেটা হচ্ছে তুমি গ্রাজুয়েশনের পরে কি করছো। তুমি যদি গ্রাজুয়েশনের পরে তুমি যদি বাংলাদেশে ধরো এমডি ডিগ্রি করছো একটা, তাই না? সো সেটাকে তারা ভ্যালু দিবে যে তুমি বসেছিল না, তুমি ট্রেনিং এ ছিল। সো সেটা তোমার একটা ভ্যালু। তারপর তুমি 2 বছর, যখন নাকি ফরেন গ্র্যাডদের জন্য ইয়ার অফ গ্রাজুয়েশন আগে একটা অনেক বড় কথা হিসেবে দাঁড়াইতো, সেটা হচ্ছে কি কমিউনিটি প্রোগ্রাম গুলোতে ইটস ইম্পর্টেন্ট। যারা ইন্টারনাল মেডিসিন করছে কমিউনিটি প্রোগ্রাম গুলোতে, তারা চায় একটা ইয়াং এনার্জেটিক ছেলে, সে বেশি কিছু জানে না, সে এসে খালি কাজ করবে, ঠিক আছে? তো তাদের জন্য ইয়ার অফ গ্রাজুয়েশনটা ইম্পর্টেন্ট। কিন্তু যদি বড় বড় প্রোগ্রামগুলো দেখো, ইনক্লুডিং আমাদের প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টার এবং ইনক্লুডিং মেও ক্লিনিক, তারা ইয়ার অফ গ্রাজুয়েশন পাত্তা দেয় না। তারা দেখে যে তুমি কি করছো এতদিন। তুমি যদি দেখে তুমি এমডি করছো, বাংলাদেশে পড়াশোনা করছো, ভালো কথা, অথবা ইংল্যান্ডে গেছো, ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করছো, তারপরে তুমি 2 বছর রিসার্চ করছো। সো তারা ভ্যালু দিবে তোমার মাইন্ডসেটটাকে, তোমার তুমি তোমার এক্সপেরিয়েন্সটাকে, তোমার এফোর্টটাকে ভ্যালু দিবে। তারা ইয়ার অফ গ্রাজুয়েশনে কেয়ার করে না। আমার একটা বড় ভাই ছিল এখানে, আমি বলি সে আমার সাথে 10 বছরের সিনিয়র। সো আমি যখন নাকি মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2বার প্রিলিম রেজিডেন্সি ট্রাই করে পাইলাম না, তারপরে 1 বছর দেশে ছিলাম, তখনই তার সাথে আমি কাজ করছি। তো ভাইয়া পরে আমি যখন নাকি সার্জারি রেজিডেন্সি ঢুকছি, পরে সে হচ্ছে জামিও দ্বারা পরীক্ষা দিই বললো, পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে এসে সে, এন্ড হি ইজ ভেরি স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট, মানে মজার লোক, বাংলাদেশে অনেক পলিটিক্স টলিটিক্স করছে, কিন্তু মানে কিন্তু মানে পড়ে ভালো স্টুডেন্ট আর কি, বাংলাদেশ মেডিকেলের। সো সে 99-99 পাইলো দুইটাই দিয়ে এসে এখানে, তারপরে সে স্টেপ 2 সিএস পাস করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে প্যানক্রিয়াটিক ক্যান্সার রিসার্চ শুরু করলো আর কি, একজন মেন্টরের সাথে। সো এবং তারপরে সে খোঁজ খবর নিয়ে ক্লিভল্যান্ড ক্লিনিকে গিয়ে আম, এক মাসের মানে সার্জারিতে 1 মাসের অবজারভেশন করলো। এবং এমন আমি বলবো না যে সে খুবই চমৎকার ইংরেজি বলে, খুবই চমৎকার মানে তার সব স্কিল, সে সে তার আছে যেটা হচ্ছে গিয়ে স্ট্রিট স্মার্টনেস, মানে একটা মানুষের সাথে কথা বলা, তার মুডটা বোঝা, পলিটিক্স করতে তো এগুলো খুব ভালো, ভাই খুব ভালো পারে। সো সো এইগুলো বুঝে সে হি ওয়াজ ফেভারিট এভরিওয়ার। আমি শিওর সে যদি ক্লিভল্যান্ড ক্লিনিকে যদি সে মানে অ্যাপ্লাই করতো, ওখানে একটা প্রিলিমিনারি পজিশন পেয়ে যেত, এবং তারপর বছর ক্যাটাগরি করতে যেত। হি ইজ 10 ইয়ার্স older than I am। তারা তাকে সেরকম হিন্টও দিছিল। কিন্তু ভাইয়াকে পরে ব্রাউন একটা অনেক বড় ইউনিভার্সিটি, তাদের প্যাথোলজির চেয়ার মানে খুব জোর করে নিয়ে গেছে প্রিটি মাচ। আর তখন সে চিন্তা, আচ্ছা ঠিক আছে, আমার বাপু প্যাথোলজিস্ট ছিল, আমিও গেলাম, ব্রাউন ইজ এ গ্রেট ইনস্টিটিউশন, আর এটা কনফার্ম পাথওয়ে। এবং সে ওখানে প্যাথোলজি রিসার্চ করে এখন মনে হয় এমডি এন্ডারসনে যাচ্ছে, মানে ফেলোশিপ করতে। মানে সো তার তার ক্যারিয়ার পাথওয়ে ইজ লাইক ট্রেমেন্ডাস। মানে হি ইজ গোনা বি এ বিগ একাডেমিক, এবং আমার সাথে অনেক বয়স বড়, অনেক বছর বাংলাদেশে জাস্ট চাকরি করছে। সো রিয়েলি এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। মানে তুমি যদি আসো, এসে যদি 2 বছর কাজ করো, তোমার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, গো অ্যাহেড। জি ভাই, ইভেন আপনি কি ভাই সেম সাজেশনটা, ইভেন যাদের গ্যাপ আছে, যে
রিয়েল গ্যাপ, মানে সে ক্লিনিক্যালি অ্যাটাচড ছিল না, সে কোনো এমডি ডিগ্রিও করতে পারেনি বাংলাদেশে, মানে রিয়েল গ্যাপ, তাদেরকেও আপনি একই জিনিস সাজেস্ট করবেন? ইয়েস, রিয়েল গ্যাপ একই জিনিসের জন্য অনেক এখানে আমেরিকায় অনেক মানুষ আছে যারা নাকি মানে কলেজের পরে টোটালি অন্য অন্য ইয়াতে ছিল, অন্য চাকরিতে ছিল। আমরা একটা ইন্টারভিউ নিয়ে 6 দিন আগে, সে ফায়ার ফাইটার ছিল, তারপরে মেডিকেল স্কুলে জয়েন করছে। অনেকেই এরকম ক্লিনিক্যালি অনেক গ্যাপে থাকে, অনেক কারণেই থাকে, মানুষের লাইফ ইজ মানুষের লাইফ। এরপর তুমি যদি ফেরত আসতে চাও, এরপর থেকে তোমার এফোর্টে তারা দেখবে। এরপরে তুমি ক্লিনিক্যাল গ্যাপে থাকলে তারপর তুমি যদি অ্যাপ্লাই করো ঠাস করে, তাহলে অবভিয়াসলি সেটার অ্যাপ্লিকেশন সাথে কোনো ভ্যালু নেই। কিন্তু তুমি যদি এরপরে তুমি যদি রিসার্চে আসো, রিসার্চে এসে তারপরে রিসার্চে ভালো করো, দ্যাট উইল ডেফিনেটলি হ্যাভ ভ্যালু, স্পেশালি বড় ইনস্টিটিউশনগুলোতে। জি। আচ্ছা ভাই, আমার কাছে, আমি নিজেও যেহেতু সার্জারির ক্যারিয়ার সিক করতেছি, আমি প্রসেসে আছি, আমার কাছে একটা জিনিস মনে হয়, আমি জানি না এটা ট্রু কিনা, আপনি এটাকে ক্লারিফাই করবেন। আমার কাছে মনে হয় যে মানে ফিয়ার অফ ফেইলুর অথবা একটা আনসার্টেনিটি ফিল হওয়া, যে এর পরে কি হবে। আমি ঠিক আছে রিসার্চ করব, রিসার্চ করলেই যে আমাকে একটা রেসিডেন্সি দিবে ব্যাপারটা তো শিওর না। তারপর আমি প্রিলিমিনারি করলেই যে আমার ক্যাটাগরিক্যাল হবে তাও তো শিওর না, এবং আই মে এন্ড আপ উইথ নাথিং, এরকম একটা ফিয়ার। হ্যাঁ, এটা আমি একদিন আপনার সাথে ফোনে কথা বলছিলাম, আপনি বলছিলেন, আমাকে ডিরেক্ট কোশ্চেন করছিলেন যে তুই কি সিউরিটি চাস। আমি বলছি না ভাই, আমি সিউরিটি চাই না। তাহলে যা ট্রাই কর। সো আপনি যদি আমাদের নেক্সট জেনারেশন কারেক্টের ব্যাপারে গাইড করতেন যে হাউ টু ওভারকাম দিস ফিয়ার, যে ফিয়ার আনসার্টেনিটি ফিল হয়, তখন আমরা চিন্তা করি থাক বাবা বাদ দেই, আমি একটু সহজ রাস্তায় যাই, আর অন্য কিছু করি। সেটাই। এটা শুধু তো তোমরা না, এটা সব পৃথিবীর সব মানুষই, তাই না? কোনো কালচার একটু বেশি, কোনো কালচার একটু কম, তাই না? আগে শুনতা না যে ইয়া করছে যে ছেলে বড় হওয়ার পরে জীবিকার সন্ধানে রওনা দিছে, তো তারা তো মানে অন্য একটা দেশে গিয়ে পকেটে 10 টাকা নিয়ে অন্য একটা দেশে গিয়ে জীবিকা সন্ধানে রওনা দিত, তাই না? তাদের লাইফে কোনো সার্টেনটি ছিল না। বেসিক্যালি সেটাই তুমি এখন সেটাই করতেছো, ঠিক আছে? সো সার্টেনটি তুমি যদি চাও নিজের এনভায়রনমেন্টে তুমি কিছু চেঞ্জ করবে না, তাহলে তুমি কিছু অ্যাচিভও করবে না। কিন্তু তুমি যদি আমাদের যে সেই জোশটা থাকে যে না আমি জীবিকা সন্ধানে রওনা দিব এবং আমি গিয়ে দেখবো যে কি আছে দুনিয়াতে, তাহলে সেটার পিছনে অবভিয়াসলি একটা সাহসের ব্যাপার আছে, একটা ডিটারমিনেশনের ব্যাপার আছে। ফেল করলে ফেল করবা, তুমি ফেরত আসবে, তারপরে তোমার মানে একটা লাইফ এক্সপিরিয়েন্স থাকবে, তোমার অনেক দিকে অনেক সাহস পাবে। সো এটা আমাদের কালচারাল। ধরো আমেরিকা একটা অন্টারপ্রেনিউর কান্ট্রি, হ্যাঁ, এখানে একটা ছেলে 16 বছর 17 বছর হওয়ার পরে, একটা মেয়ে 17 বছর হওয়ার পরে তাদেরকে প্রিটি মাচ প্যারেন্টসরা ঘর থেকে বের করে দিতে চায়, যে আর ভালো লাগতেছে না এই অ্যাডাল্ট একটা ছেলেকে ঘরের নাকের সামনে সারাদিন দেখতে। ওকে, জাস্ট গেট আউট অফ দ্য হাউস, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। এবং তারা যায়, তারা গিয়ে মানে আইদার পড়াশোনা করে অথবা বিজনেস খুলে, তারা সবাই রিস্ক নিতে রেডি। হ্যাঁ, এবং এরা ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে রিস্ক নিতে অভ্যস্ত। হ্যাঁ, তাদের স্কুলের শিক্ষায় হচ্ছে রিস্ক নেওয়া। এবং আমাদের কান্ট্রিটা হচ্ছে নন এন্টারপ্রেনিউর, হ্যাঁ, আমরা মানে এখন এন্টারপ্রেনারশিপ অনেক বাড়ছে, কালচারালি আমরা সেফ থাকতে চাই, মানে এই জন্য মানে মানে আমাদের কালচারালি আমরা ফ্যামিলি দিক থেকে অনেক স্ট্রং এর জন্য আমাদের বাবা মার সাথে চাচাদের সাথে সম্পর্ক অনেক ভালো। আমেরিকাতে যেটা তুমি এনজয় করতে পারবে না, যে কালচারে সেটা অত বেশি নাই। কিন্তু আমরা লস করি হচ্ছে গিয়ে ওই দিকটায়, যে আমরা বেরোয় গিয়ে একটা বড় কিছু করে দেখাবো, সেই জিনিসটা, সেই ট্রেডিশনটা আমাদের নাই। এবং আমার বাবা মা সাপোর্টিভ, কিন্তু তাদেরকে যখন আমি বলছি আমি সার্জারি করবো, তারাও খুব বেশি যে খুশি ছিল তা না। তারা বলছে না দেখো ইন্টারনাল মেডিসিন ট্রাই করো, কারণ তো সার্জারি তো অনেক কঠিন, তুমি না পেতে পারো। একদিন আমি আমার বাপকে রাগ করে বলছি, যাবো দেখো আমি তুমি যদি বলো তাও করবো, না বলো তাও করবো। তুমি যদি না বলো তাহলে আমার মনটা একটু দুর্বল থাকবে। এবং এইটা শোনার পরে আব্বু বুঝছে যে না আমি করতে চাই, তখন সে সাপোর্ট দিচ্ছে। সো আমি এই জিনিসটা আলোচনা করতে যাচ্ছিলাম মাসুম, যে আমরা অনেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হ্যাঁ, এবং আমরা চিন্তা করি যে ও জামিল ভাই, আমি একটা কথা শুনি, জামিল ভাই তো জিনিয়াস, সে এটা পাইছে জায়গায়, তো শুধু জামিল ভাই পারে। অ্যাবসলিউটলি ননসেন্স। আমি ছিলাম হচ্ছে, আমি অতুল আর আসিম, আমরা তিনজন মানে লেকচার গ্যালারির ফার্স্ট রোতে বসে বিড়ি খাইতাম সারাদিন, মানে এবং মানে পড়াশোনা কিছুই করি নাই বেসিক্যালি মেডিকেল স্কুলে। ইয়াতে আমরা অনেক অনেক উল্টাপাল্টা কাজ করছি, যেগুলো নাকি তোমার মনে হয় যে এই আবার মেডিকেল স্টুডেন্ট, তাই না? সো এটা সবার ক্ষেত্রে আপনি বলি, এই চেষ্টাটা সবাই করতে পারে। তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার যাই থাকুক, তুমি সবসময় একটা সাপোর্ট কোনোভাবে জোর করতে পারবা এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, এফোর্টটা নেওয়ার জন্য। আরেকটা যেটা হচ্ছে গিয়ে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড। আমরা মনে করি যে আমেরিকাতে আসলে সেটা দ্যাট উইল বি থ্রেটেন্ড, ঠিক আছে? আমি যেখানে অ্যালবানি মেডিকেল, যেখানে আমি ক্রিটিক্যাল কেয়ার করছি, ওদের প্রোগ্রাম ডিরেক্টর নাম হচ্ছে জেসিকা জামান। হ্যাঁ,
লুক হার আপ, দেখো, মানে সে একটা স্কার্ফ পরা একটা মেয়ে, তার ছবি দেওয়া আছে স্কার্ফ পরা, এন্ড শি ইজ দ্য প্রোগ্রাম ডিরেক্টর ফর সার্জারি। ঠিক আছে, সো এমনকি সার্জিক্যাল ফিল্ডেও দের ইজ আ লট অফ পিপল ইন ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। আমি যখন ইউনিভার্সিটি টরন্টোতে ছিলাম তখন আমার একটা জুনিয়র রেসিডেন্ট ছিল, ইজিপ্ট থেকে আসছে সে, ইজিপ্ট থেকে তো না, সিরিয়া থেকে আসছে সে 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 মানে ফুললি বোরকা পরা রিলিজিয়াস একটা মেয়ে, এবং সে তার রিলিজিয়নে খুবই স্ট্রিক্ট, উইচ আই রিয়েলি অ্যাডমায়ার্ড তার ব্যাপারে। আমি রিলিজিয়াস না, কিন্তু সে রিলিজিয়াস ছিল, মানে তাকে খুবই রেসপেক্ট করতাম তাকে এই জন্য। কিন্তু তার পার্সোনালিটি এত চমৎকার ছিল, সে সবসময় হাসি খুশি, সবসময় কাজের জন্য রেডি, সবসময় আমাকে এটা করতে দাও, এটা করতে দাও, এবং তাকে শেখাতেও মজা ছিল, হ্যাঁ। এবং সে সবসময় হাইপার থাকতো। তো ইদার ওয়ে তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড একটা কমপ্লিটলি কাইন্ড অফ হোয়াইট প্রিডমিনেন্ট প্রোগ্রামে কোনো প্রবলেম হয়নি। সে ম্যাচ করছে, সে প্রিলিমিনারি থেকে ক্যাটাগরিক্যালে ম্যাচ করছে, নাও শি ইজ গোনা বি আ সার্জন। সো তুমি তুমি যেটাই হও, অনেকে আমি এখানে শুনি যে অমুক ভাই আসছিল কিন্তু উনি তো দাঁড়িয়ে রাখে এই জন্য করতে পারে না, মাত্র মাসুম তাহলে জীবনে চান্স হবে। ভাই আমাকে আমাকে আরো এই জায়গায় যারা আমেরিকান হোয়াইট ওরা আমাকে বলে দিছে যে এটা হালাল দোকান, এখানে হালাল মাংস পাবা। তারপরে আমার জিজ্ঞেস করছে এখানে মুসলিমদের প্রেয়ার রুম কোথায়, তুমি চিনো না? আমি বলি না, আমি তো চিনি না, আমি তো মসজিদে যাই, সময় নষ্ট হয়, মানে সময় মানে একটু দূর হয় আর কি। তখন বলছে না না, আমাদের মেয়েতেই তো আছে, এখানে তুমি নামাজ পড়বা। তখন আমাকে ওইটা দেখা দিছে। হ্যাঁ, তোমার 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 ক্যারেক্টারিস্টিক গুলো তোমার স্ট্রেংথ, এখানে তোমার উইকনেস না। হ্যাঁ সেটা। দে লাইক ইট, মানে যে তুমি তোমার নিজেদের মতো করে। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে ভাইয়া অনেকে খোলস বদলাইতে চায়, যে আসছে বাংলাদেশ থেকে মুসলিম কিন্তু এখানে এসে সে একটু মডার্ন হতে চায়, একটু খোলস বদলাতে চায়। আমার কাছে কেন যেন মনে হয় যে খোলস বদলাতে চাওয়া বা এই যে জাতে উঠতে চাওয়া, এটা ওরা আইডেন্টিফাই করে ফেলে সামহাউ। এটা সব মানে মানুষ আইডেন্টিফাই করে ফেলে, হ্যাঁ। জি জি, আমার কাছে মনে হয় যে যেমন ওরকম থাকি না, ন্যাচারাল। আমি রিলিজিয়াস হলে রিলিজিয়াস, রিলিজিয়াস না মানে রিলিজিয়াস না, কিন্তু এক্স্যাক্টলি, তুমি যেরকম আছো সেরকমই থাকো। জি আমারটা জি। আমারটা আমার আমার সিচুয়েশন ইন্টারেস্টিং ছিল। আমি বাংলাদেশে থাকতে খুব রিলিজিয়াস ছিলাম না, আমেরিকাতে এসে খুব রিলিজিয়াস ছিলাম না, কিন্তু সো আমেরিকা এসে বলতো, আমার আমার এখানে যারা রিলিজিয়াস তারা বলতো যে তুমি বাংলাদেশ থেকে আসছো, তুমি রিলিজিয়াস না। ভাই আমি বাংলাদেশ রিলিজিয়াস ছিলাম না, তো আমেরিকাতে এসে নতুন করে কি রিলিজিয়াস শুরু করবো নাকি? তো এটাই আর কি। তারপর আমার কুকুর ছিল দুইটা, একটা ছিল তখন বাংলাদেশের মানুষ তো কুকুর পছন্দ করে না, তোমার কুকুর আছে না? ভাই আমার কুকুর ভালো লাগে, আমার কুকুর আছে, দ্যাটস ইট। সো মানে জি ভাই। এগুলো কিছু প্রবলেম, কিন্তু তুমি মানে বি ট্রু টু ইয়োরসেলফ, তুমি নিজে যেটা সেটা নিয়ে চিন্তা মানে ইয়া রাইট। জি ভাই। ভাই এখন অনেকগুলো কোশ্চেন চলে আসছে, আপনি করো। আহ যদি আপনার লাস্ট কোন টেক হোম মেসেজ দিতে চান, টেক হোম মেসেজটার পরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই। অবশ্যই কোশ্চেন অ্যান্সার সেশনে আরো অনেক কিছু বলা যাবে। হ্যাঁ, লাস্টলি আপনি একটা টেক হোম মেসেজ যদি দেন ভাই। টেক হোম মেসেজ ওইটাই, মানে তুমি তুমি নিজেকে সেটাকে কখনো মানে ব্যারিয়ার মনে করবে না। হ্যাঁ, তুমি তুমি ইউ আর ওয়ার্দি। তুমি ঢাকা মেডিকেল হও, বাংলাদেশ মেডিকেল হও, যেই মেডিকেলই হও, এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাই হোক, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড যাই হোক, পার্সোনাল বিলিফ যাই হোক, বয়স যাই হোক, কোনো কিছুই তোমার জন্য ব্যারিয়ার না। তুমি যদি চেষ্টা করো তুমি করতে পারবা। আম, আর আর করার উপায় হচ্ছে জাস্ট বেসিক্যালি মাটি আঁকড়ায় পড়ে থাকা, দ্যাটস ইট, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাই। অলরাইট, সো এখন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। কিছু কোশ্চেনের অ্যান্সার আমি আমি দিয়ে দিব, যেটা জামিল ভাই পর্যন্ত হয়তো বা যাওয়ার দরকার নেই। অবশ্যই জামিল ভাই ইয়া থাকবে। ভাই আপনি কিছু অ্যাড করতে চাইলে বলবেন যে আপনি অ্যাড করতে চান কিনা। আর কিছু কোশ্চেন হয়তো বা ইরিলেভেন্ট, আমি সেটার জন্য দুঃখিত। ইরিলেভেন্ট জিনিসটাকে আমরা বেশি ফোকাস করতে পারবো না, বাট আমরা রেফার করে দিতে পারবো। ফার্স্ট কোশ্চেন হলো যে ভাই স্কোয়ার রিকোয়ারমেন্ট এবং গ্রাজুয়েশন রিসেন্ট নাকি ডিলেড, হাউ ইম্পর্টেন্ট আর দে? ভাই খুব সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ, ওইটাই আমরা একটু আগে আলোচনা করছি, গ্রাজুয়েশন রিসেন্ট নাকি ডিলেড, এটা ইম্পর্টেন্ট। কিন্তু মানে ইম্পর্টেন্ট কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে, কমিউনিটি প্রোগ্রাম গুলা তারা চায় ইয়াং গ্রাজুয়েটস আসুক, কাজ করুক, বেরোয় যাক। আর বড় বড় রিসার্চ প্রোগ্রাম যেগুলা, মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এরা এরা চিন্তা করে হচ্ছে গিয়ে সে কি কাজ করছে এতদিন পর্যন্ত, ছেলেটার মধ্যে সাবস্টেন্স কি। তো তখন তোমার যদি ইয়ার অফ গ্রাজুয়েশন বেশিও হয়, কিন্তু তুমি এতদিন একটা এমডি করছো এবং এখন তুমি এমআরসিএস করতেছো বা একাডেমিক কোন একটা লাইনে ছিল এবং এখন রিসার্চে 2 বছর কাটাইছো, ভালো পাবলিশ করছো, ইয়ার অফ গ্রাজুয়েশন ডাজন্ট ম্যাটার এট অল অ্যাকচুয়ালি। 10 বছর পুরনো হতে পারে। 1 মিনিট, আমি এসিটা বন্ধ করে। আচ্ছা ভাই। আচ্ছা আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি ভাইয়া। ভাই একজন কোশ্চেন করছে হাউ টু এন্টার ফেলোশিপ প্রোগ্রামস ফ্রম বাংলাদেশ। উনি হয়তোবা মিন করছে যে ইউএসএ তে রেসিডেন্সি না করে বাংলাদেশের রেসিডেন্সি কোনো ট্রেনিং এর পরে সরাসরি এখানে ফেলোশিপ করা যাবে কিনা।
রাইট, করা যায়। ACGME যেটা ACGME নন অ্যাক্রেডিটেড ফেলোশিপ করা যায়। অর্থোপেডিক সার্জন আমি একজনকে চিনতাম, সে অর্থোপেডিক সার্জারি করছে ইন্ডিয়াতে, এখানে সে টলিডোতে সেটা নন অ্যাক্রেডিটেড ফেলোশিপ করছে, 2 বছর কাজ করছে, এবং তখন তার একটা লিমিটেড লাইসেন্সের আন্ডারে টলিডোতেই কাজ করতেছে সে। সে বোর্ড সার্টিফাইড হতে পারতেছে না, কারণ যেহেতু সে এখানে রেসিডেন্সি করে না, কিন্তু সে ফেলোশিপ করার কারণে টলিডোতে সে অ্যাটেন্ডিং হিসেবে কাজ করতে পারতেছে। সো দ্যাটস আ গুড লাইফ, তাই না? এরকম এরকম থোরাসিক সার্জারিতেও কিছু কিছু আছে যে তুমি আমাদের একজন ভদ্রলোক আছে, সে ব্রাজিলে ট্রেনিং করছে, তারপরে এখানে আমাদের এখানে 1 বছর নন অ্যাক্রেডিটেড ফেলোশিপ করছে, করে তারপরে এখন মানে একজন সার্জন হিসেবে আরেক জায়গায় জয়েন করছে। এই জবগুলো তোমার লিমিটেড ক্যাপাসিটি, এই কারণে তুমি ইউ নট বোর্ড সার্টিফাইড, বাট ইউ ক্যান স্টিল ওয়ার্ক। সো এই রাস্তাগুলো আছে আর কি, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে টু কাম টু রেসিডেন্সি, গেট বোর্ড সার্টিফাইড, তাহলে হোল আমেরিকা তোমার কাছে ওপেন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই আরেকটা কোশ্চেন 3 নাম্বার, অলরেডি এটা আমরা অ্যান্সার দিয়ে ফেলছি, যে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য অবস্ট্যাকল আছে কিনা, আর ডিসক্রিমিনেশন করা হয় কিনা, যে যদি তার লেবাস থাকে আর কি, রিলিজিয়াস ড্রেস যদি পরে, রিলিজিয়াস লুকিং যদি হয়, এটা কি তাকে ডিসক্রিমিনেট করবে কিনা, বা কতটুকু ব্যারিয়ার দিবে? ব্যারিয়ার, there is some ব্যারিয়ার, কিন্তু ব্যারিয়ারটাও যে তোমার মানে একাডেমিক পারফরম্যান্সে ব্যারিয়ার না। জি, ব্যারিয়ারটা তোমার ধরো, আমি পার্সোনালি যেটা ফিল করি সেটা হচ্ছে গিয়ে আইসিইউ নার্সদের কাছে মাঝে মাঝে অ্যাজ এ ফরেনার আমার জন্য রুলসটা একটু স্ট্রিক্ট। হ্যাঁ, মানে একটা আমেরিকান বর্ন এন্ড ব্রট আপ একটা সাদা ছেলে যে আচরণটা করলে কোনো প্রবলেম হয় না, আমি সেই আচরণ করলে একদম পুরো আমাকে ডুবে দিবে। সো এই ধরনের কিছু জিনিস তুমি ফিল করবা, কিন্তু একাডেমিক্যালি আমার মনে হয় না আমি খুব একটা ব্যারিয়ার ফিল করছি। বুঝতে পারছি। যেটা বললাম যে আমি যখন ভালো কাজ করছি, তখন আমার সাথে কম্পিট করতেছিল 2টা আমেরিকান মেয়ে, তাদের একজনকে বাদ দিয়ে আমাকে নিছে। সো ওরা যখন নাকি তোমার কোয়ালিটি থাকবে, তখন তোমার লেবাস খুব একটা ইম্পর্টেন্ট না। নোবডি রিয়েলি কেয়ারস আমেরিকাতে তুমি কি ড্রেস পরতেছো। জি ভাই, আমারও এখানে মনে হয়েছে যে, আমার কাছে মনে হচ্ছে ভাই রেস্ট্রিকশনটা অন্যরকম, যে সবাই এখন বিয়ার খাচ্ছে, আমি খাবো না। তো ওই সময় যদি আমি ব্যাড ফিল না করি, আমার কাছে মনে হয় এটা ব্যাড ফিল করার কিছু। আমেরিকার অনেকেই আছে যারা ড্রিঙ্ক করে হ্যাঁ, খায় না, এটা একদমই। এবং এখানে সব রকম, যেমন আমি এক জায়গায় গেলাম, সবাই মিট খাচ্ছে, আমি খাবো না, কারণ এটা হালাল না। ওয়েল, আমার বসই হলো ভেজিটেরিয়ান, সেটাই। তো এখানে তো প্রবলেম নাই। আর এখানে ডাইভার্সিটি অনেক বেশি। জি ভাই, তারা তোমার মিট খাওয়া অথবা বিয়ার খাওয়া দেখে ইমপ্রেসড হবে না, তারা তুমি ওদের সাথে বসে গল্প করতে পারতেছো কিনা এটাতে ইমপ্রেসড হবে। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওখানে গিয়ে সবাই বিয়ার খাবে, তুমি কোক নিয়ে বসে হেভি হইচই চিল্লাচিল্লি করে ফেলবে, ব্যাস। সেটাই তোমার, সেটাতে তোমাকে তারা খুব ভ্যালু করবে আর কি। সেটা তুমি বোরকা পরেই করো বা যেটা পরেই করো, নোবডি কেয়ারস। তোমার এত বড় দাড়ি থাকুক, মাথার এখানে দাগ থাকুক, নো ডাজন্ট ম্যাটার। জি জি ভাই, তারা আমার এগুলা, সাথে। হ্যাঁ সেটাই। জি ভাই, থ্যাংক ইউ। এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল অনেকের জন্যই। তারপর কথা বলছে যে রিকোয়ারমেন্টস ফর এ J1 স্কলারশিপ ভিসা, J1 ভিসার রিকোয়ারমেন্টস নিয়ে কোশ্চেন করছে ভাই, যদি সংক্ষেপে। এটা মাসুম তুই ভালো জানিস। আচ্ছা, হ্যাঁ, ওকে, আমি বলতেছি তাহলে। আমার কাছে যেটা মনে হয়, J1 ভিসার জন্য সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারা। অর্থাৎ কোন একটা ইনস্টিটিউটে যদি আমাদের কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট হয়, বাকি কাজ ইনস্টিটিউটের, ওরা আমাদেরকে DS 2019 নামে একটা জিনিস আছে, সেটা দেয়। সেটা দেওয়ার পরে সেভিস রেজিস্ট্রেশন করতে দেয়। এটা করার পরে যেহেতু প্রোগ্রাম স্পন্সর করে ভিসাটা, তারপরে নেক্সট স্টেপ থাকে একটা ফর্ম ফিল আপ করা এবং ভিসা অ্যাপ্লিকেশন করা, এবং সেটা খুব মানে স্মুথ। সো এখানে আমি বলবো রেট লিমিটিং স্টেপ হলো জব ম্যানেজ করতে পারা। আপনি যদি একটা জব ম্যানেজ করে ফেলেন, J1 ভিসা যেসব ইনস্টিটিউট স্পন্সর করতে পারে, যে কোনো বিগ ইনস্টিটিউট J1 ভিসা স্পন্সর করতে পারে, এটা হলো কি রুল অফ থাম্ব। সো আপনি যদি সেটা করেন তাহলে হয়ে যায়। আর J1 ভিসার আরেকটা দরকার আছে, সেটা হলো আপনি যদি আনপেড পজিশনে J1 ভিসাতে আসেন, যেমন আমি আসছি আনপেড পজিশনে J1 ভিসাতে আসলে, যেটা করতে হয়, একটা ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে। এটা একটু হার্ড অনেকের জন্য, বাট আপনাকে কোনোদিন এটা লাইক চেকিং এ রাখবে না, সত্যি কি আপনার ব্যাংক ব্যালেন্সটা আপনার আছে কিনা, আপনার হয়ে থাকতেছে কিনা, আপনি ওখান থেকেই ভাঙতেছেন কিনা, এত কিছু চেক করবে না। জাস্ট একটা ব্যাংক ব্যালেন্স, জাস্ট এ পেপার ওয়ার্ক, এটা দেখাতে পারলে হয়ে যায়। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ভাইয়া কিছু অ্যাড করতে চান J1 নিয়ে? না, দ্যাটস ইট, প্রিটি মাচ দ্যাটস ইট। এবং সার্জারিতে ম্যাচ করলে তুমি যে কোনো রেজিডেন্সি প্রিলিম বলো, যদি ম্যাচ করো, এরপরেও J1 ভিসাই পাবা তুমি, কিন্তু দ্যাট ইজ J1 ফিজিশিয়ান ভিসা। ইটস আ লিটল ডিফারেন্ট ফ্রম J1 স্কলার, এবং ওইটাও ইনস্টিটিউশনের রেসপন্সিবিলিটি। ওখানে তোমার আই ডোন্ট থিংক ইউ নিড ব্যাংক ব্যালেন্স আইদার। না, ওইটাই দরকার নাই, কিন্তু এই যে রিসার্চের এটাতে একটু দরকার আছে। আপনার আপনার আজকে যেটা শুনলাম, এটা আমি জানতাম না। আজকে আপনাদেরকে নিয়ে একটা কোশ্চেন করি, যেটা একদম আমার পার্সোনাল ইন্টারেস্ট। আপনি যে ভাই 1 বছর বাংলাদেশে থাকলেন, আপনার কি ওই 2 ইয়ার রুলটা ছিল না আপনার ভিসাতে? তখন আমি H1 ভিসাতে ছিলাম।
ও আপনি যখন প্রিলিম করছেন তখন H1B তে ছিলেন? H1 প্রিলিম করছে H1B তে, প্রথম দুইটাই প্রিলিম করছে H1B তে, তো আমার ওই জিনিসটা ছিল না, বেঁচে গেছি। ও তো এখন J1 এ আমার J1 জার্নিটা বলি, আমার থার্ড ইয়ারে শুরু করছি হচ্ছে J1 প্রিলিমিনারি দিয়ে। সো ওকে। J1 এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 7 বছর। সো জি। আমি 5 বছর করছি জেনারেল সার্জারি, 6 বছর 6 ইয়ার করছি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, আমার বাকি থাকে 1 বছর। আর তারপরে কার্ডিয়াক সার্জারি হচ্ছে 2 বছরের প্রোগ্রাম, তাই না? সো আমাকে এই প্রোগ্রাম শুরু করার আগে এই সিএফএমজি তে অ্যাপ্লাই করতে হয়েছে ফর অ্যান এক্সটেনশন অফ দ্য 7-year রুল। সেটার জন্য একটা এক্সট্রা লেটার আনতে হয়েছে আমাকে ইয়া থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, মিনিস্ট্রি অফ হেলথ থেকে বাংলাদেশে। হ্যাঁ, তারপরে তারা আমাকে এক্সটেন্ড করছে এক এক্সট্রা বছর। সো আই টুক কমপ্লিট টোটাল অফ 8 ইয়ার্স ইন J1। সো এখন স্টিপুলেশন হচ্ছে তোমাকে 2 বছরের জন্য দেশে চলে যেতে হবে, অথবা there are 5 pathways যেটাতে তুমি আমেরিকাতে কাজ করতে পারবা। একটা পাথওয়ে হচ্ছে তুমি যদি কোনো আন্ডার সার্ভড এরিয়াতে কাজ করো 3 বছর, তাহলে তোমার এই যে দেশে যাওয়ার রিকোয়ারমেন্টটা ওয়েভ হয়ে যাবে। হ্যাঁ, সো আন্ডার সার্ভড এরিয়াতেই কাজ করতে যাচ্ছি আমি বিংহামটনে। আরেকটা কমন পাথওয়ে হচ্ছে যে তোমার আমেরিকাতে আসার পর তোমার বেবি হলো একটা, ওই বেবি তুমি বললা যে আমার বেবিকে নিয়ে আমি কই যাবো। আমার বেবি তো আমেরিকান সিটিজেন, দেখবা যে ছোট আমার একটা ভাই আছে সেকেন্ড। আছে। তাকে আচ্ছা ঠিক আছে না, এই ছোট একটা আমেরিকান সিটিজেনকে আমরা বাংলাদেশে পাঠা দিব, তার তো অনেক কষ্ট হবে। সো ঠিক আছে, বাদ দাও, একে রেখে দাও। এটা হচ্ছে একটা কমন পাথওয়ে আর কি। আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি, ইন্টারেস্টিং ছিল। হুম। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস তাহলে জানলাম, মানে J1 এর যে 7 ইয়ার এটা এক্সটেনশন করা যায়, কারণ আমার তো নিউরোসার্জারি রেসিডেন্সি লেংথই হলো 7 ইয়ার। সো আমি যদি প্রিলিম করি তাহলে এটা হয়ে যাচ্ছে 8 ইয়ার। তার মানে Right. আমি পরে এক্সটেনশন করতে পারবো, রাইট? এক্সটেন্ড করতে পারবা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে মানে যখন নাকি তুমি ভালো এবং প্রোগ্রামের জন্য ইউজফুল, দে উইল ফাইন্ড আ ওয়ে টু গেট ইউ আ ভিসা। সো রাইট, আরেকটা কমন ভিসা হচ্ছে O1। সো বুঝতে তারা পারছি। তোমাকে J1 থেকে O1 এ যাওয়া যায় উইদাউট এনি রেস্ট্রিকশন। সো ও অনেকেই আছে J1 থেকে O1 এ গেছে, নট আ প্রবলেম। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব ইনফরমেটিভ ছিল J1 এর ব্যাপারটা। ইলেকটিভ সার্জারি, ওকে। এরপর আমি একটা কোশ্চেনটা ভালো বুঝতে পারিনি, সেটা হলো হাউ টু টেক প্রিপারেশন হোয়েন ইন বিডি ফর ইলেকটিভ সার্জারি। আচ্ছা, এখানে কি ইলেকটিভ রোটেশনের কথা মিন করছে হয়তোবা, অথবা হ্যাঁ, ইলেকটিভ সার্জারি? আরেকটা জিনিস বলা যায়, ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, এখানে এসে অনেকে অবজারভারশিপ করে। হ্যাঁ, জি। ওইটা আমি ভ্যালুয়েবল মনে করি না। এই অবজারভারশিপ গুলো 2 ধরনের হয়। তোমার ক্লিনিক্যালি অবজার্ভ করলা, সেটা একটা হয় মেডিকেল স্টুডেন্ট ক্লাসরুমের মতো, আরেকটা হয় হচ্ছে অনেকে টাকা দিয়ে অবজার্ভ করে। দেখা গেল যে তুমি একটা ক্লিনিকে গিয়ে একজন ফেলোর সাথে, একজন রেজিডেন্টের সাথে একটু ঘুরতেছো, দ্যাটস ইট। এইটার রিয়েলি তেমন কোনো ভ্যালু নাই, কারণ এখানে তোমার পারফরমেন্স, তুমি কি করছো না করছো সেটা যাচাই করার কিছু নাই। আর তোমার ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যখন তুমি রেজিডেন্সি শুরু করবে তখনই হবে। সো আমি বলবো যে ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকাটা কোনো ভ্যালুয়েবল কিছু না। You need বুঝতে to পারছি time ভাই। spend time in research। 2 বছর থেকে 3 বছর, 1 বছরও হয়ে যায়। এবছর তো আমি দেখলাম গত বছর যারা আসছে তারা সবারই বছর ম্যাচ হয়ে গেছে। তারা বেসিক্যালি 8 মাস থেকে 1 বছর রিসার্চ করবে, দ্যাটস ইট। জি ভাই, বুঝতে পারছি। হুম। সো আচ্ছা ভাই, এখানে তাহলে কোশ্চেনের একটা কম্পোনেন্ট হলো ইলেকটিভ। স্টুডেন্টরা যখন ইলেকটিভ করতে আসে তখন তো তাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হওয়ার একটা চান্স আছে, রাইট, সেটাকে রাইট, রিকমেন্ড করবেন? রাইট। স্টুডেন্টরা ইলেক্টিভ করতে আসে, এটা আমেরিকান মেডিকেল স্টুডেন্ট ইলেক্টিভ করতে আসা, আর আমরা ফরেন গ্রাডরা বাইরে থেকে ইলেক্টিভ করতে যাওয়া, আমাদের বহুত ডিফারেন্স। কারণ আমাদের ফরেন গ্রাডে যখন আসছি তখন আমাদের কোনো আমব্রেলা কাভারেজ নাই ইন্স্যুরেন্সের দিক থেকে। সো বেসিক্যালি আমরা রোগীদের গায়ে হাত দিতে পারি না। হ্যাঁ, রোগীদের গায়ে যদি হাতও দেই, তারপরেও তোমার কিছু কিছু প্রোগ্রাম আছে যেটা সেটা অ্যারেঞ্জ করে, সেই এক্সপেরিয়েন্সটা কখনোই সলিড হয় না। বুঝতে পারছি এবং ভাই। রিয়েলি প্রোগ্রাম ডিরেক্টর তোমার এখন তুমি একটা কোনো একটা ক্লিনিক্যাল রোটেশন করে ওখানকার মানুষের সাথে পরিচয় হয়ে তুমি তারা যখন খুব পছন্দ করলো, তারা তোমাকে রেকমেন্ড করলো, সেই ক্ষেত্রে লাভ হতে পারে ওই প্রোগ্রামটাতে। হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় ওই প্রোগ্রাম রোটেশনের কোনো ভ্যালু নেই। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, সো সো এটা খুব একটা ইয়ে না। এখানে আরেকটা কোশ্চেন দেখতেছি যে um, if someone completed MRCS and they go to USA, would there be an advantage? Yes, there is an advantage. মানে any study after your graduation that you took your time, you passed this exam, you went to England, you worked for a year, তোমার those add value. অস্ট্রেলিয়াতে কাজ করছো বা ইউরোপে কাজ করছো, those add value to your application. জি ভাই, বুঝতে পারছি। কখনোই এটা তোমার ইয়ার অফ গ্রাজুয়েশনের চাইতে যে তোমাকে যতটুকু লস করবে তার চাইতে মোর ভ্যালু হচ্ছে কি তোমার এই এক্সপেরিয়েন্সটা, যে কাজ করছি, পরীক্ষা দিছি। সো মানুষজন অনেক পাসওয়ে খুঁজে, সেটা কোনো নেগেটিভ ব্যাপার না।
ভাই আমি পার্ট বি রেজিস্ট্রেশন করছিলাম এমআরসিএস এর, কিন্তু যাই নাই এবার ইউকেতে, কারণ ওদের আমি তো এমআরসিএস ফার্স্ট পার্ট পাস করছি, তারপরে সেকেন্ড চলে আসছি, পার্ট বি দেওয়া হয়নি আর। ও ভাই, তাহলে তো আমি তাহলে ওরকম অবস্থায় আছি। কিন্তু আমি ভাই পার্ট বি রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু ইংল্যান্ডে যে যাব ওদের কোয়ারেন্টাইনের রুল, এবং আমি তো ইংল্যান্ডে গেলে আমাকে ভিসা আবার সিল মারতে হবে। আমার খুব ভয় করতেছে যে ভিসার সিল নিয়ে কি হয় না হয়। আর হ্যাঁ আমি এম্বাসিতে কন্ট্যাক্ট করছি, তারা বলছে যে ইন্টারভিউ দিতে পারবে কিনা শিওর না। সেটাই। এজন্য আমি ভাই পার্ট বি দিতে গেলাম না এবার। হ্যাঁ, এটা ভালো একটা ব্যাপার বলছি যে ব্যাকআপ থাকা আর কি একটা। হ্যাঁ, ব্যাকআপ থাকলে তোর এত ভয় লাগবে না, এত ফ্রাস্ট্রেশন আসবে না। আচ্ছা ভয়টা ঠিক কমে আছে, হ্যাঁ আমি ডিটারমাইন, আমি এটাতে ট্রাই করব, 7 বছর ট্রাই করব, যদি না হয় আমার ব্যাকআপ আছে, আমি গিয়ে সিনিয়র হাউস অফিসার হিসেবে জয়েন করবো ইংল্যান্ডে, ডান, আমি জি। লাইফ চলে যাবে চমৎকার। ভাই ব্যাকআপ নিয়ে যেহেতু কথা আসছে, সেহেতু আরেকটা জিনিস বলি যে আমার কাছে কেন যেন মনে হয় রিসার্চও ক্যান বি এ গুড ব্যাকআপ। মানে ব্যাকআপ বলতে যে আপনি যেটা বলেন মাটি কামড়তে পড়ে থাকবো, হুম, যতদিন না হয় আমি ট্রাই করতে থাকবো। সো রিসার্চে যখন পেইড পজিশন পাওয়া যায় তখন ইট ক্যান বি, মানে মাটি কামড় পড়ে দিয়ে Yep. পড়ে থাকার একটা ইয়াপ, অবস্থা। অনেক মানুষ রিসার্চে অনেক ভালো করছে এন্ড দে বিকাম ক্লিনিক্যাল ইনভেস্টিগেটরস। এটার সাথে কম্পেয়ার করি এমপিএইচ করার যে টেন্ডেন্সি একটা ছিল মাঝখান দিয়ে, আর আমার এমপিএইচ করে ইউ ক্যান গেট আ জব, জি কিন্তু জি এমপিএইচ করে রেসিডেন্সি ভেরি রেয়ারলি পাওয়া যায়, কারণ এমপিএইচ এ জাস্ট ক্লিনিক্যাল প্যাথওয়েটা যে তুমি ক্লিনিশিয়ানদের সাথে অত বেশি কাজ করতেছো না, কনফারেন্সে যাচ্ছ না, ইটস বেসিক্যালি অ্যান একাডেমিক ডিগ্রি, জি and you can get a job as a researcher or a statistician, যেগুলো নাকি জি মোটামুটি ভালো জব, those are good জি jobs, but those are not physician jobs. জি So so এমপিএইচ এর এগেইনস্টে এমপিএইচ অর্জন করতে F1 ভিসার জন্য, এটাও সত্যি, কিন্তু J1 স্কলার ভিসা probably easier than F1 at this point জি ভাই। রিসার্চ আসার জন্য। সো আমি রেকমেন্ড করবো হচ্ছে কি রিসার্চ পাথওয়েটা। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কোশ্চেন হলো যে টু গেট রেসিডেন্সি ইন সার্জারি ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ হ্যান্ডস অন ক্লিনিক্যাল রোটেশন ইলেকটিভস ইন দ্য সার্জারি? রাইট, নো একদম, as a matter of fact that's a waste of time. ওকে ভাই। এবং এটা অনেক এক্সপেন্সিভ, রাইট ভাই? অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায়। রাইট, বিজনেস তৈরি করে ফেলছে মানুষজন এটা নিয়ে, এটা জি ইটস আ ওয়েস্ট অফ টাইম। জি ভাই, বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন, সেটা হলো হাউ মাচ ইজ দ্য ওয়ার্কিং আওয়ার ফর এ সার্জন ইন ইউএস? ভাই ট্রেনিং এর সময় মানে সবগুলো বলেন প্লিজ, এটা আমারও রাইট, কিউরিওসিটি আছে। 80 আওয়ার্স বলে, ওরা 80 আওয়ার্স বলে, 80 আওয়ার্স এর কাছাকাছি থাকে। 80 আওয়ার্স মানে তুমি অনেক খাটনি খাটতেছো, প্রচুর খাটনি অনেক। খাটতেছো। জি জি There are days, অনেক সময় সকাল 6টার সময় হাসপাতালে ঢুকছি, পরের দিন সকাল 10টায় ছিলাম, বেরোইছি এবং 1 সেকেন্ড বসার সময় পাইনি, কনস্ট্যান্টলি কাজ করে যেতেছি। সেটা এখন এসিজিএমই খুব কড়া যে এইসব ব্যাপারে, যে রেজিডেন্টদেরকে যাতে অ্যাবিউজ না করা হয়। সো এখন একটু লাইটার হয়েছে, কিন্তু মাঝে মাঝে পরিশ্রম, আনবিলিভেবল পরিশ্রম। ভাই স্ট্যামিনা কি করে বাড়ানো যায়? মানে ব্যায়াম, অনেকে তো এই পরিশ্রমটাকে ভয় করতেছে যে আমি হ্যাঁ এটা পারবো। হ্যাঁ, ব্যায়াম করতে পারো, ব্যায়াম করে স্ট্যামিনা বাড়াতে পারো। কি করবো? আমার ওয়েট একবার বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে, একবার কমছে, কিন্তু আমি দেখছি ব্যায়াম করলে আমার মেন্টালি ভালো থাকি। সো জি বুঝতে পারছি। মানে স্ট্যামিনা বা এখানে আসলে অটোমেটিক বেড়ে যাবে। এটা প্রেসারে পড়লে। প্রেসার পড়লে বেড়ে যাবে। এই যে এখানে একজন প্রশ্ন করছে, তানজিম, স্টেপ 1 এর জন্য কি রিসোর্স স্টাডি করলে বেটার? এগুলা দিস আর ইজি, নীল খেতে সব বই পাওয়া যায়, জি ক্যাপলানের বই পড়লেই যথেষ্ট। ক্যাপলানের বই পড়ে তারপরে এই যে ইউএসএমএল ওয়ার্ল্ড এ মক টেস্ট দিয়ে যদি স্কোর দেখা যায় যে তোমার কনসিস্টেন্টলি তুমি 60% কারেক্ট করতেছো, দ্যাটস গুড। এবং সব পরীক্ষা দেওয়ার আগে এনবিএমই এর যে টেস্টগুলো আছে, এনবিএমই এর টেস্টগুলোর এগেইনস্টে তুমি যদি কম্পেয়ার করো, সেই স্কোরটাই তোমার আলটিমেটলি ইউএসএমএল তে আসবে। সো দ্যাটস দ্য ইজি ওয়ে টু ডু ইট। স্টেপ 3 কখন দিলে ভালো হয়? স্টেপ 3 আফটার গেটিং রেসিডেন্সি। স্টেপ 3 কোনো ভ্যালু নাই অন দ্য অ্যাপ্লিকেশন। ইফ আই ওয়ান্ট টু ট্রাই ফর কার্ডিওলজি, হোয়াট শুড আই ডু? কার্ডিওলজি ট্রাই করার জন্য ইন্টারনাল মেডিসিন ঢুকতে হবে আগে। আমার এক জুনিয়র ছেলে K57 এর এই বছর সে বাংলাদেশে কার্ডিওলজিস্ট এমডি করছিল, করে প্র্যাকটিস করতেছিল। তারপরে সে এরকম অনেকদিন, জামিল ভাই পরীক্ষা দিব না, জামিল ভাই অমুক তো এটা বলছে, অমুক তো এটা বলছে, করে টোরে আলটিমেটলি এখন পরীক্ষা দিয়ে এসে রিসার্চে ঢুকছে। এই বছরই তার ইন্টারনাল মেডিসিনের রেজিডেন্সি হয়ে গেছে। এবং ইন্টারনাল মেডিসিনের রেজিডেন্ট হওয়া অবস্থাতে হোয়াট হি উইল ডু, যে সে পড়াশোনা করবে ভালো করে, পরীক্ষাগুলো দিবে ভালো করে, পেপার লিখবে। সে বাংলাদেশে থাকতে পেপার লিখতো, দ্যাটস আ বিগ স্ট্রেংথ। সেই পেপারগুলো তারপর যখন সে অ্যাপ্লাই করবে কার্ডিওলজি ফেলোশিপে, কার্ডিওলজি ফেলোশিপ হচ্ছে 2 বছর, তারপর ইন্টারভেনশন আরো 1 বছর। এরকম আলটিমেটলি তুমি যদি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অথবা ইলেকট্রোফিজিওলজিস্ট হতে যাও, তোমার ইউ উইল এন্ড আপ উইথ লাইক 6 or 7 years of training.
তারপরে ইউ বিকাম আ কার্ডিওলজিস্ট, তারপরে তুমি কার্ডিয়াক সার্জনদেরকে দৌড়ের উপর রাখতে পারবা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন হলো যে হাউ মেনি থিংস ইউ অ্যাডেড অন ইউর সিভি? এটা আপনার সিভি নিয়ে কোশ্চেন করছে ভাই, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, বলতে পারেন। আমার সিভি খুব একটা আনইনফর্মড সিভি ছিল। আমার সিভি 10 বছর আগের একটা অ্যাপ্লিকেশন, ফার্স্ট অফ অল সেটা মনে রাখতে হবে। তখন আমি যে রিসার্চ করতে হয়, রিসার্চ কিভাবে করতে হয়, রিসার্চ ইনস্টিটিউশন কোনগুলো কিছুই জানতাম না। ঠিক আছে, আমি ব্ল্যাঙ্কেট অ্যাপ্লিকেশন করছি প্রিলিম রেজিডেন্সির জন্য, যে আমার একমাত্র আমার স্ট্রেংথ হচ্ছে গিয়ে একটা আমেরিকান সার্জন, দুজন আমেরিকান সার্জন আমাকে 2টা লেটার লিখে দিছে। আর আর তাও ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স না, তারা বাংলাদেশে আসছিল, তাদের সাথে কাজ করছি, সেটা নিয়ে লেটার লিখছে যে ভালো ছেলে, আর স্কোর ছিল 99 দ্যাটস ইট। এবং এই জন্য আমি 70টা অ্যাপ্লিকেশন করলে অ্যান্সার পাইছি হচ্ছে 2টা, এবং ম্যাচ করছি একটাতে প্রিলিমিনারি। সো দ্যাট ইজ নট আ গুড ওয়ে টু ডু ইট। ঠিক আছে, এখন যদি আমাকে করতে হতো আবার, তাহলে আই উড হ্যাভ গন লাইক তুই যেটা করতেছিস, আসতাম রিসার্চে, 2 বছর রিসার্চ করতাম, পাবলিশ করতাম, দেন আই উড হ্যাভ অ্যাপ্লাইড। দ্যাটস হোয়াট ইউ নিড টু অ্যাড টু ইউর সিভি। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। হাউ ডিড ইউ ম্যানেজ এলওআরস? এলওআরস আমি ম্যানেজ করছিলাম হচ্ছে গিয়ে একটা আসছিল, একটা আমেরিকান সার্জিক্যাল মিশন আসছিল বাংলাদেশে, সাভারে 30টা 50টা সার্জারি করতে প্রতিদিন। ওদের সাথে কাজ করছি, ওদের 2জন সার্জন ছিল, তারা আমাকে এলওআর লিখে দিছিল। এন্ড দ্যাটস নট আ ভেরি কমন ওয়ে টু ডু ইট, বাট সেই সময় সেটাই ছিল আর কি আমার কাছে। মাসুম, এখন তোর এলওআর কোত্থেকে আসতেছে? ও ভাই, আমার তো রিসার্চ হলো এরকম একটা জিনিস যে এখান থেকে জিনিস খালি আসতেই থাকে। যেমন আমি যখন রিসার্চ আসলাম, তাহলে আমার ভিসা দিল কে? আমার বস। এখন আমি এখানে রিসার্চ করতেছি, আমাকে এখন তো স্যালারি লাগবে, স্যালারি কে দিল? আমার বস। এখন আমি চিন্তা করলাম যে আমার করা লাগবে, কি বলে, আমার আদার ডক্টরের সাথে কানেকশন করা লাগবে। কে কানেকশন করে দিল? আমার বস। উনি আরেক প্রফেসরের কাছে বলে দিয়েছে যে আমার ট্রেনি, সে খুব ভালো, আপনি তার সাথে ওকে আপনার সাথে রোটেশনে নেন। তাহলে উনিও লড় দিয়ে উনি আমাকে বলে দিছে যে আমার লড় নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি অন্য মানুষের কাছ থেকে লড়। সো আমার লেটার তো উনি লিখবে বলছে, এবং উনি আমাকে আরেকজন প্রফেসরের সাথে কানেক্ট করে দিছে। আমি তার সাথে আর কি রোটেশন 2 সপ্তাহ ভাই গেছি আর কি, ওটিতে গেছি, আর রাউন্ডে ছিলাম আর কি, কোশ্চেন কথাটা জাস্ট ইন্টারাকশন, অবজারভারশিপে তো বেশি কিছু করার নেই। এখন আশা করি ওনার কাছে চাইলে উনি দিবে, এটা আর কি আমার এক্সপেক্টেশন। আসলে একবার কানেকশন শুরু হয়ে যায় আর কি। জি, সেটা আমার কাছে মনে হচ্ছে রিসার্চ অনেক কিছু দেয়। রিসার্চ যে শুধু আমাদেরকে পাবলিকেশন দেয় বা রিসার্চ এক্সপেরিয়েন্স দেয়, ব্যাপারটা এরকম না, রিসার্চ অনেক কিছু। এক্স্যাক্টলি। আপনার গল্পটা, জি ভাই। এই তো পার্সোনাল কানেকশন আর কি। জি ভাই, আরেকজন আপনার সেই গল্পটা কন্টিনিউ করতে বলছে যে ডিএমসি তে থাকা অবস্থায় একটা গল্প বলতে চেয়েছিলেন, যেটা মিটিং এ ফার্স্ট দিকে, আমাদের মিটিং এর ফার্স্ট দিকে প্রফেসর আপনাকে বলছিলেন সামথিং ব্লা যে গল্পটা ওটাই আর কি, যে ডিসকারেজিং কথাবার্তা অনেক মানুষজন বলবে, ইনক্লুডিং ইউর টিচার্স, ইনক্লুডিং ইউর রিলেটিভস, ইনক্লুডিং ইউর ফ্রেন্ডস। তারা বলবে যে না, সম্ভব না। তুমি যদি 100 জনের মধ্যে করো, 98 জন ডিসকারেজিং কথাবার্তা বলবে। কিন্তু মানে তোমার কথা হচ্ছে যে তুমি কার কথা শুনবা, তুমি নিজের কথা শুনবা নাকি তুমি আরেকজনের কথা শুনবা। সো সেটাই আমার প্রফেসর আমাকে বলছিল আর কি, যে যেদিন ছুরি চালাবি সাদা মানুষের গায়ে সেদিন ফোন দিস। আর ভাই, সাদা মানুষের গায়ে ছুরি চালানো এমন তখন কঠিন কিছু না, এখানে সাদা কালো অত সিরিয়াস না একাডেমিক ফিল্ডে। ঠিক আছে, এখানে অধিকাংশ সার্জনই দেখা যায় যে আর মানে দিস কালার দ্যাট কালার, সব রঙের সার্জনই আছে এখানে। সার্জন আমার একজন নিউরো সার্জন ছিল কেনেডিয়ান, সে ইংরেজি বলতে পারতো না ভাই। আমি বাংলাদেশি এসে তার জন্য ট্রান্সলেট করতেছি ইংরেজিতে, অথচ সে ওখানে নিউরো সার্জন। আরেকজন ছিল চাইনিজ, সেও ইংরেজি বলতে পারতো না, ভাঙ্গাচোরা ইংরেজি বলতো, কিন্তু আমি ট্রান্সলেট করছি তাদের জন্য বাংলাদেশ থেকে এসে। সো রিয়েলি দিস আর নট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডেডিকেশন, তুমি লাইনে দাঁড়া আছো কিনা সেটার জন্য, সেটাই আর কি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। তারপরের কোশ্চেন হলো ক্যান উই নো সিভি? আচ্ছা, সিভি, এই কোশ্চেনটা অনেকবার অ্যান্সার করা হয়েছে, আমি কোশ্চেনটা নিলাম না, সিভি নিয়ে আবার কোশ্চেন আসছে। তারপরে কথা হলো হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ স্কোরস অন ম্যাচিং? ভাই, স্কোরের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? আই মিন, এখানে ভাই সবসময় আমি যে কোশ্চেনটা পাই পার্সোনালি, কেউ আছে যে একটা ভালো স্কোরের জন্য বছরের পর বছর বসে থাকতেছে। এখন হোয়ার ইজ দ্য ব্যালেন্স? রাইট, টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। মানে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এমবিবিএস পাস করে চাকরি বাকরি ছেড়ে এফসিপিএস পাস করার জন্য বাসায় বসে প্রিপারেশন নিই।
সো আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা কাজ করলে এফসিএস করতে পারবো না, তোমাকে জাস্ট পরিশ্রমটা একটু বেশি করতে হবে। আমরা এখানে যখন ট্রেনিং করি তখন আমাদের পরীক্ষা থাকে ইয়ারলি এবং সেগুলোর প্রিপারেশন অনেক টাফ, বাট উই ম্যানেজ এন্ড উই স্কোর, তাই না? সো ভয়ের জন্য যদি তুমি 99 পাওয়ার জন্য যদি তুমি 1 বছর সময় নষ্ট করে ফেলো, সেটা তো সবাই দেখবে সিভিতে, তাই না? যে তুমি 1 বছর কি করছো, পরীক্ষার প্রিপারেশন নিছি, দ্যাটস নট আ গুড অ্যান্সার। You জি have to ভাই, keep working. You have to be in academic training. তুমি যদি বলো যে yes, I was training in surgery and taking care of patients and studying for exam, that is the answer they want. বুঝছো? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ভাই আপনার জন্য আরেকটা কোশ্চেন বলছে যে আপনি যখন মেডিকেল স্কুলে ছিলেন সেটা মিন করছে, বলছে যে when you was in DMC how you make your basic knowledge, আপনি টেক্সট বই পড়তেন কিনা, কিভাবে আপনি তখন নিজেকে এনরিচ করছেন সেই ব্যাপারে কোশ্চেন করছেন। হ্যাঁ, আমার এই একটা জিনিস ভালো ছিল, আমি অনেক মেইন টেক্সট বই পড়তাম। ধর গ্রেজ অ্যানাটমি অনেক পড়ছি, কিন্তু অ্যানাটমির এত নলেজ কোনো দরকার ছিল না। হিপবোনের 96টা মাসল অ্যাটাচমেন্ট পৃথিবীর কারো কাজে আসে না, সেগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো আমার পড়া উচিত ছিল গিয়ে ক্লিনিক্যাল অ্যাপ্লাইড অ্যানাটমি, যেটা নাকি ইউএসএমএল প্রশ্ন, ইউএসএমএল তে অ্যানাটমির প্রশ্ন খুব কম আসে। তবে আমি ফিজিওলজি পড়তাম, ক্যাপলান নাকি বলছি, যে ল্যাঞ্জের যে ফিজিওলজি বইটা ছিল সেটা পড়তাম, পুরোটা পড়া ছিল আমার, দ্যাট ওয়াজ এ গুড থিং। বায়োকেমিস্ট্রি পড়া ছিল ভালো, হ্যাঁ গ্যানন ইজ এ রিয়েলি গুড বুক। সো গ্যানন সাজেস্ট করবো। গাইটান অতিরিক্ত কথা বলে, আমার ভালো লাগে না বেশি, এতটুকু পুরো মাথায় আর থাকে না। গ্যানন পড়তে একটু কঠিন, কিন্তু ইউ উইল গেট মোর আউট অফ ইট। জি সো ভাই, হ্যাঁ, সো মানে মেইন টেস্ট গুলো পড়া খুব ইম্পর্টেন্ট। right. আমি জানি আইটেম পাস করতে হলে তোমাকে ঠিকই চটি বই পড়তে হচ্ছে, দরকার হলে পড়লা, দ্যাটস ফাইন, কিন্তু ফর ইওর নলেজ রিড দোজ। আর ক্যাপলানের যে বইগুলো আছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো তোমার নলেজ বিল্ড করার জন্য। পার্টিকুলারলি স্টেপ টু সিকের বই যেগুলা, সেগুলো পড়লে তুমি বুঝবে যে ও আচ্ছা, এই জন্য এর ওইটা মরে গেছিল, এই কনসেপ্টটা তোমার হবে। কারণ আমাদের ট্রেনিং কিন্তু ওভাবে অত স্ট্রং না সিস্টেমটা, কিন্তু এই বইগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড লেখা। সো জি ওগুলো ভাই, যদি আর্লি পড়ো তুমি অনেক কিছু জানতে পারবে। বইগুলোর ভলিউম তো ছোট, চিকন, তো সিকের বই কত জি, এতটুকু একটা। জি ভাইয়া, জি আমাকে একজন বলছিল যে জামিল, ডেভিডসনটা এই মাথা থেকে মাথা পড়ে ফেলা পরীক্ষা দেওয়ার জন্য। এইটা শুনে আমি 6 মাস পড়াশোনা বন্ধ করে বসেছিলাম, কারণ আমি জীবনে সেরকম স্টুডেন্ট না। সে হয়তো করছে, কিন্তু ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। ইউ নিড টু ডু প্রেসাইজ টার্গেটেড প্রিপারেশন। জাস্ট মানে ক্যাপলানের বইটা পড়ো, মক টেস্ট গুলো দাও, দেখো তোমার স্কোর কোথায় আসে। যদি ভালো আসে দ্যাটস অল ইউ নিড, যদি ভালো না আসে মেবি ইউ নিড আ লিটল বিট মোর। কিন্তু সেটাই আর কি, মানে অবজেক্টিভ ওরিয়েন্টেড পড়াশোনা করতে আর কি। জি ভাই। ভাই আমাদের নেক্সট কোশ্চেন হলো যে আপনি জানেন হয়তোবা যে ইউএসএমএল স্টেপ 1টা পাস ফেল হয়ে যাচ্ছে। এই যে এখন এটা পাস ফেল হয়ে যাচ্ছে, এখন এটা কিভাবে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনকে এফেক্ট করবে? এখন তাদের এই চেঞ্জ অনুযায়ী আমরা আমাদের প্ল্যানটাকে কিভাবে চেঞ্জ করব? তারা স্টেপ 1 স্কোরটাকে পাস ফেলে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমি এটা জানতাম না। স্টেপ 2 সিকে কি পাস ফেল থাকতেছে নাকি ওইটা স্কোর? স্টেপ 2 সিকেটা স্কোর থাকবে আর স্টেপ 1টা পাস ফেলে চলে আসবে। আসলে হয়ে যাবে। সো স্টেপ 2 সিকে স্কোর এখন তো বেশি ইম্পর্টেন্ট হবে আর কি। এটা Right. আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো। আমাদের জন্য ভালো। সো তোমার কারো যদি স্টেপ 1 স্কোর একটু পুয়ার থাকে, মানে মেক শিওর ইউ মেক ইট আপ ইন স্টেপ 2 সিকে, কারণ জি, প্রিটি মাচ যেটা বললাম একই এক্সাম। আর দ্বিতীয়ত তখন তোমার রিসার্চ উইল বিকাম মোর ইম্পর্টেন্ট। রাইট। তখন জি, জি, তখন সিভির অন্যান্য এরিয়াতে কাজ করতে হবে এবং আমারও তাই মনে হয় ভাইয়া। হুম। অলরাইট। সো এটা হয়তো একটা ওভারঅল সিভি। আর বাংলাদেশে তুমি যদি সন্ধানীতে কাজ করো, তুমি যদি ভলান্টিয়ার কাজ করো, তোমার যদি কমিউনিটি প্রজেক্ট থাকে, সেগুলো তোমার লেখা খুব ইম্পর্টেন্ট। কারণ সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমার ইয়াটা দেখা। তুমি বলতে পারো যে মানে পার্সোনাল স্টেটমেন্ট লেখা খুব ইম্পর্টেন্ট। শর্ট কনসাইজ পার্সোনাল স্টেটমেন্ট, 1 পেজের মধ্যে সবকিছু, এবং তোমার মেইন অ্যাম্বিশন এবং মেইন কন্ট্রিবিউশন গুলো তোমার ওখানে লেখা, সুন্দর করে লেখা, প্রপার ইংলিশ দিয়ে, সেটাও খুব ইম্পর্টেন্ট। জি ভাই, বুঝতে পারছি। ভাই স্যালারি নিয়ে একজন কোশ্চেন করছে, স্যালারির ব্যাপারে যদি কিছু মোটিভেশনাল কিছু বলতেন। সার্জনদের মোটিভেশনাল স্যালারি। স্যালারি, সো স্যালারি তোমার ইয়াতে ধরো, আমারটাই বলি, আমার কার্ডিয়াক সার্জন হিসেবে আমি শুরু করতেছি হচ্ছে লিটল বিট মোর দেন $500,000 a year। হ্যাঁ, সো সেটা ভালো একটা স্যালারি। আমি একটা মোটামুটি একটা বড় বাড়ি কিনতে পারবো এবং একটা সুন্দর সুন্দর গাড়ি কিনতে পারবো, যেটা অলরেডি আমি কিনছি। মানে গুড লাইফ, নট আ প্রবলেম। আমি বছরে 2টা ইন্টারন্যাশনাল ভ্যাকেশন নিতে পারবো, যেটা নাকি খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবো। সো গুড লাইফ। ডিউরিং রেসিডেন্সি ভাইয়া?
ডিউরিং রেসিডেন্সি? তুমি এভারেজে তুমি $50,000 to $60,000 পাবা, সেটা হচ্ছে কি আমেরিকাতে 60th পার্সেন্টাইল। আমেরিকার সব মানুষ যদি চিন্তা করো তুমি বেল কার্ভের রিচার সাইডে, সো তুমি ওখানে তোমার লাইফ ভালো। জি ঠিক আছে? ভাই, তোমার স্পেশালিটি অনুযায়ী তোমার ধরো তুমি ইন্টারনাল মেডিসিন তুমি যদি করে হসপিটালিস্ট হও, তো তুমি সপ্তাহে মাসে 2 সপ্তাহ কাজ করছো, 2 সপ্তাহ অফ, and you're getting around 250,000, so pretty much same salary as me, তাই না? কিন্তু তোমার মানে কাজ অনেক কম, তুমি ঘোরার চান্স পেতেছো। ধরো ধরো $250,000 সার্জারি বা $750,000 সার্জারি যেটা কার্ডিয়াক সার্জনদের হবে বা নিউরো সার্জন হিসেবে তোর হবে, সেটা কাজও বেশি, প্রচুর পরিশ্রম। But জি you ভাই, have the respect, you have the respect. জি, হাসপাতালের top to bottom সবাই চিনবে, মানে তুমি যদি বলো যে না আমার এটা লাগবে, সবাই they will get it to you, কারণ তোমাকে রিপ্লেস করা খুব কঠিন। So those are the things that are different. বললো তো আমেরিকার সিস্টেমটা হচ্ছে, তুমি যদি 17 বছরে আমেরিকাতে আসো, 17 বছর বয়সে আমেরিকাতে আসো এবং তুমি ম্যাকডোনাল্ডসে কাজ করা শুরু করো $15 পার আওয়ারে, এবং প্রতিদিন কাজ করো শনি রবি বাদ দিয়ে, এবং তোমার মানি তুমি যদি প্রপারলি ইনভেস্ট করো, বাই দ্য এজ অফ 40 তুমি কার্ডিয়াক সার্জারির যেতে বেশি কামাবা। দ্যাট ইজ দ্য সিস্টেম ইন আমেরিকা। সো টাকার জন্য যদি আসো, দেয়ার ইজ ম্যাকডোনাল্ডস, তাই না? এবং মানে ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি। আমার বয়স এখন 40, আমার অ্যাভারেজ যারা কার্ডিয়াক সার্জন শুরু করছে তাদের বয়স হচ্ছে 37, সো আমি 3 বছর পিছায়, তাই না? কিন্তু মানে যারা ইন্টারনাল মেডিসিন করছে তারা হয়তো আমার 7 বছর আগে, আমি যদি 2009-এ ইন্টারনাল মেডিসিনে ঢুকতাম তাহলে 2012-এ আমি অ্যাটেন্ডিং হয়ে যেতাম, আই উড হ্যাভ মেড দ্য সেম স্যালারি লাইক $250,000, এবং আমার হাতে সময় থাকতো। সো বাই নাও আমি ধরো যদি ইনভেস্ট করতাম, আই উড বি ভেরি রিচ, তাই না? কিন্তু পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে আমি এই স্পেশালিটিটা করব, আমি এই রেসপেক্টটা চাই, আমি এইভাবে নোন চাই, আমি এই জিনিসটা রোগীদের কিভাবে হেল্প করতে চাই, আমার পার্সোনালিটি সার্জারির সাথে ম্যাচ করে। দোজ আর দ্য রিজনস, ওগুলো তুমি ম্যাচ করতে পারো। বুঝছো? আমি যদি আজকে যারা অ্যাটেন্ড করছে তাদেরকে যদি আমি বলি একটা কথা নিতে, আমি বলবো এই কথাটা সবার আগে নিতে, প্যাশনটাই মেইন। প্যাশন রাস্তা খুলে দেয়, প্যাশন আমাদেরকে অ্যাক্টিভ রাখে, প্যাশন এভরিথিং। রাইট। জি ভাই, আমি অনেকগুলো কোশ্চেন দেখতেছি যে মানে জি ভাই, আমি হলো কপি করে এক জায়গায় নিয়ে গেছি, আমি তখন সিরিয়ালি আপনাকে আর কি কোশ্চেন গুলো দিচ্ছি, কারণ আগের কোশ্চেন গুলো পিছনে চলে গেছে। রাইট রাইট। যেটা জি বলতে ভাই, চাচ্ছি যে অনেকগুলো কোশ্চেনের উত্তর ওইটা, যে তোমার যদি প্যাশন থাকে এই জিনিসগুলো ম্যানেজ হয়ে যাবে। জি রাস্তা খুঁজে পাওয়া অত কঠিন না। জি। তারপরে কোশ্চেন করছে যে রিসার্চের সময় কি তারা পেমেন্ট করে কিনা। রিসার্চের সময় পেমেন্ট করে কিনা, রিসার্চ থেকে পেমেন্ট পাওয়াটা হলো কাইন্ড অফ পারসুট অফ হ্যাপিনেস মুভি। অর্থাৎ ফার্স্টে কন্ট্যাক্ট আসতে হবে যে আপনি আমাকে কোনো পে করবেন না, আমি যদি আপনাকে প্রুফ করতে পারি তাহলে আপনি পে করবেন, কাইন্ড অফ এরকম। সো আনপেড পজিশন আসতে হয়, তারা যদি পরবর্তীতে চয়েস করে, এটা বুঝাটা খুব হার্ড, কারণ তারা এত নাইস, তারা সবার সাথে নাইস, তো বুঝাই যায় না যে আসলে সে কাকে রাখবে কাকে রাখবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এট দা এন্ড সে একজনকে রাখে না, তার জবটাও এক্সটেন্ড করে না, আরেকজনকে জব এক্সটেন্ড করে স্যালারি দেয় না, আরেকজনকে ওই মানে 1 বছরের কন্ট্যাক্ট পর্যন্ত যেতেই হয় না, তার আগেই স্যালারি দিয়ে। সো ওরা এটা ডিটারমাইন করে। আর স্যালারির অ্যামাউন্ট যদি জানতে চান, সেটা হলো মেয়ো ক্লিনিককে এটা বলতে পারি, সেটা হলো 48,000 পার ইয়ার। যখন আপনাকে পে করবে তখন 48,000 পার ইয়ার দিবে আর কি। আর মেয়ো ক্লিনিক যে সিটিতে, রচেস্টারে 48,000 টাকা খরচ করার জায়গা আছে নাকি রে মাসুম? না ভাই, আসলেই নাই। তোর বাচ্চা বড় হবে হচ্ছে আমেরিকান স্কুলগুলোতে পড়াশোনা, যে অপরচুনিটি আমরা কখনো পাইনি, তাই না? জি জি জি, সো দ্যাটস আ বিগ ডিল। সেটাই। সো এটা রিসার্চের আরেকটা বড় দিক বলবো, বাট একটু চ্যালেঞ্জিং, বাট ভয় পাওয়ার কিছু নেই আর কি। আমি যখন রিসার্চে জয়েন করছি আমি খুব অ্যাংশাস ছিলাম, আমি খুব ভীত সন্ত্রস্ত হতাম। আমি জামিল ভাইকে বারবার নক দিতাম, তো জামিল ভাই আমাকে বলতো যে বাইচে থাক, সার্ভাইভ কর। আমি জাস্ট খালি এই টেক হোম মেসেজটা নিছি যে আমি যদি সার্ভাইভ করি, বেঁচে থাকি, এবং আমি যদি এরকম অ্যাংশাস এই ভাবটা না দেখে যে আমার তো গোল একটাই, তো পরের দিন থেকে যখন আমি মেমোতে আসলাম, আমার সব এংজাইটি মাথা থেকে বার করে দিয়ে আমার গোল একটাই ছিল, বেঁচে থাকা। এবং এখানে এসে ওদের সাথে কথাবার্তা বলা, প্রতিদিনের লাইফ লিড করা, যে হ্যাঁ আজকের দিনটা শেষ, কোনো কাজ না করলে আজকের দিনটা শেষ, ওদের সাথে হেলদি লাইফ লিড করা, দেন আই সার্ভাইভ। এটা খুব গুড পিস অফ অ্যাডভাইস ছিল ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ না, আমি এখনো সেটাই করতেছি, আই এম জাস্ট সার্ভাইভিং, এবং দ্যাটস এভরিবডিজ লাইফ, সেটা ডিফারেন্ট কিছু না। একজন কোশ্চেন করছে যে হাউ টু অ্যাপ্লাই ফর রিসার্চ। এটা আমারও কোশ্চেন ছিল 2018-এ জামিল ভাই কাছে। জামিল ভাই বলছে ইমেল সেন্ড কর।
আমি বলছি ভাই ইমেল কোনো জানি না, ইমেল সেন্ড করে 100টা ইমেল পাঠায় বলে কথা বলবি। অর্থাৎ জামিল ভাই ফার্স্ট ডিজিট যেটা বলছে 100 ইমেল সেন্ড করতে হবে। সো আমি তাই করছি, আমি 100টা না, আমি 267টা ইমেল সেন্ড করছি। ইমেল গুলোর মধ্যে মেজরিটি ইমেলে আমার একটু ইন্ডিভিজুয়ালাইজ ছিল, অর্থাৎ ইমেলের একটা 80% পোর্শন ছিল একটা প্যাটার্নে লেখা, আর সেখানে কিছু কিছু অংশে আমি একটু ইয়া করে দিতাম, প্রফেসরকে ইন্ট্রোডিউস করতাম তার নাম ধরে, এটা বোঝা যায় যে আমি তাকে ইন্ট্রোডিউস করতেছি, তার ব্যাপারে দেখছি। জেনারেলি স্যার এরকম বলে শুরু না করে তার নাম ধরে শুরু করা। সেটাই। দেন আমি 7-8টা রেসপন্স পাইছি। 7-8টা রেসপন্সের মধ্যে আমাকে, যখন দেখলাম যে 7-8টা রেসপন্সের মধ্যে কয়েকজন আমাকে ভিসা দিতে পারবে না বলে দিছে, 7-8টা রেসপন্সের মধ্যে একটা যখন ম্যায়ো ক্লিনিকের রেসপন্স ছিল, আমি জাস্ট এটার জন্যই আগাইছি আর কি। সো রিসার্চ নিয়ে যদি আরো বেশি কিছু জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে আপনি গেলেই আমাদের রিসার্চ নিয়ে সেশন করা হয়েছে, সেখানে আমি সহ আরো আদার পিপল রিসার্চ পজিশন ম্যানেজ করে J1 ভিসা নিয়ে ইউএসএ তে আসছে, তাদের এক্সপিরিয়েন্স আপনি পাবেন, এবং ফিউচারে আমরা এরকম সেশন আরো করবো, সেখানে থাকতে পারবেন। এটা আমাদের আজকের সেশনের ফোকাস না। লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে কি ইউএসএমএলই দেওয়া ঠিক হবে? আমার ইউএসএমএলইর প্যাশন বেশি, বাট ফ্যামিলি থেকে ফিনান্সিয়ালি ফুল ব্যাকআপ না দিলে কি আমি ইউএসএমএলই করতে পারবো? সাজেস্ট মি। এটা মাসুমের কোশ্চেন। মাসুম আর আমি দুজনেই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছেলে। আমার বাবা ছিল হচ্ছে গিয়ে নেভিতে চাকরি করতো, মাসের 10 তারিখের মধ্যে বেতন সব শেষ। সো তারপরেও মানে আমি যেটা বললাম যে 3 মাস আগে জানাইতে হতো, 4 মাস আগে জানাইতে হতো, তারপর মামা চাচাদের কাছ থেকে নিয়ে তারপরে একটা করে পরীক্ষা দিছি। তারপরে না অবভিয়াসলি কিছুটা সাপোর্ট তো লাগেই, কিন্তু ওই সাপোর্টটা অ্যাকোয়ার করার মতো বাংলাদেশে যথেষ্ট জিনিস আছে। তুমি টিউশনি করতে পারো, তুমি সময় নিতে পারো, তুমি সেভ করতে পারো। আমাদের মানে তুমি যদি ঢাকা মেডিকেলে আমি ছেলেদের দেখতাম, তাদের সবার হাতে একটা আইফোন অথবা একটা গ্যালাক্সি। সো ওগুলোর প্রত্যেকটার একটার কজ দিয়ে কিন্তু একটা পরীক্ষা হয়ে যায়। সো ইটস ওয়ান্স अगेन অ্যাবাউট ইওর প্যাশন। হ্যাঁ, তুমি যদি এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের টাকাগুলো একসাথে লাগে না, তাই না? একসাথে লাগে না কখনো, রাইট? সো এটা ভেঙে লাগবে, রাইট? জি জি ভাই, আমি এরকম একজনের গল্প শুনছি যে উনি হলো একটা জবে গেছে আর কি, টি গার্ডেন অর সামথিং, সেখানে যে গেছে টাকা ম্যানেজ করে ইউএসএমএলই জার্নি কমপ্লিট করবে, সেখানে সেখানে যাওয়ার পরে সে নিজে রান্না করে খেত যেন তার কষ্টটা না বেড়ে যায়। রাইট। অ্যান্সার এটাই যে যদি প্যাশন থাকে আই বিলিভ ওয়ে বের হবে। আর যেহেতু একটু সুযোগ আসছে, একটু নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি বাইরে যে এরকম ক্যারিয়ার করবো, এবং অবশ্যই আমাকে ফিনান্সিয়ালি আমার স্ট্রেংথ থাকা লাগবে, কারণ ফ্যামিলি সাপোর্ট হচ্ছে বড় কথা, হলো ইন্ডিপেন্ডেন্স। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকি, আমি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারবো। যদি আমার বাবা বলে যে ঠিক আছে আমি আমেরিকার এটা সাপোর্ট করি না, ওকে তোমার সাপোর্ট করা লাগবে না, আমি আমার রাস্তা। সো আমি ইন্ডিপেন্ডেন্স চাইছি। সো টিউশনি একটা গুড অপশন, ক্লিনিক ডিউটি করে টাকা জমানো যায়, ইন্টার্নশিপের সময় প্রতি মাসে 5,000 টাকা করে জমালেও স্টেপনের পরীক্ষা টাকা হয়ে যায়। সো এরপরে টিউশনি একটা মানে ভালো জিনিস আমি মনে করি। ঠিক আছে ভাইয়া, ওকে। সো তারপরটা হলো টু গেট এ রেসিডেন্সি ইন সার্জারি ইজ ইট ম্যান্ডেটরি টু, আচ্ছা এই কোশ্চেনটা একবার বলছে যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটা কি ইম্পর্টেন্ট কিনা। তো ভাইয়া এটা অ্যান্সার দিচ্ছে যে এটা ইম্পর্টেন্ট না। এখন আমি আরো কিছু অ্যান্সার কোশ্চেন দেখবো চ্যাট থেকে, যে যদি কিছু ইয়া হয় কিনা। হ্যাঁ, এখানে একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে যে সে কাউকে চিনে যে নেই মালদ্বীপে যে টাকা ইনকাম করছে। বাট এখানে একটু ব্যালেন্স হওয়া দরকার, কারণ অনেক সময়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, জামিল ভাই অবশ্যই অ্যাড করবে, যে ব্যালেন্স হওয়া দরকার যে আমি টাকাটা কেন কামাচ্ছি। কারণ টাকা কামানোর মধ্যে যদি ডোপামিন চলে আসে তাহলে একটু হার্ড। আমরা যদি উদ্দেশ্যটাকে ভুলে যাই যে আমি টাকা কামাচ্ছি ইউএসএমএলই দেওয়ার জন্য, তো অনেক সময় দেখা যায় আমরা সেই টাকা কামানোতে ব্যস্ত হয়ে যাই, তখন আবার ইউএসএমএলই দেওয়া হয়। সো ইটস এ ব্যালেন্স জব। ভাইয়া কি বলেন এ ব্যাপারে? হ্যাঁ, না সেটাই জি গোলটা মাথায় রাখতে হবে আর কি। জি ভাইয়া, most of the final year professional exam got postponed due to COVID, almost a year. এখন have any bad effect on future USML application? বা একটা ইউনিক কোশ্চেন পাইছি। হ্যাঁ, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। কারণ ইয়াটা হচ্ছে যে কিন্তু ওরা তো দেখতেছে হচ্ছে তোমার গ্রাজুয়েশন ডেট থেকে 2006 এর গ্রাজুয়েশন। তোমার গ্রাজুয়েশনে তোমার 5 বছর লাগলো না 6 বছর লাগলো, কোভিড আসলো কি আসলো না, সেটা তো তারা দে ডোন্ট রিয়েলি কেয়ার। তো তোমার গ্রাজুয়েশন ডেট, তারপর তো পরীক্ষা দিছো, তারপর তুমি কি করছো সেটাই ইম্পর্টেন্ট। ইন দ্য বিগ পিকচার কোভিড এর এফেক্ট অত বেশি হবে না। আর বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই তো কিছু না কিছু সময় নষ্ট করছে। আমি নিজেই তো অনেক সময় নষ্ট করছি। সো ইন দ্য বিগ পিকচার ইট ডাজন্ট ম্যাটার আ লট। লাস্ট কয়েক বছর ধরে তুমি কি করতেছো, দ্যাট ইজ দ্য কি। জি ভাইয়া, ভাই একটা জি জি ভাই একটা কোশ্চেন আছে, সেটা আমাদের সেশনের সাথে ফোকাস না, কারণ আমাদের আজকের সেশনটা হলো
সার্জিক্যাল ক্যারিয়ার ইন ইউনাইটেড স্টেটস, দ্যাট মিনস কেউ যদি এই ক্যারিয়ার নিয়ে কিছু জানতে চায়, তা তবু আমি কোশ্চেনটা নিচ্ছি। উনি বলছেন যে অনেক অপরচুনিটি আছে, অনেক ক্যারিয়ার পাথ হয়ে আছে এমবিবিএস এর পরে। তা একটা মানুষ একটা সিদ্ধান্তহীনতায় ভুগে যে আমি আসলে কোনটায় যাব, কোনটা চুজ করব। রাইট এটা একটা কঠিন জিনিস ভাই। এই ডিসিশন নেওয়ার ব্যাপারে একটু যদি টিপস দিতেন। রাইট সো মেজর পাথওয়ে কোনটা কোনটা, একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে আমেরিকা, তাই না? মানে তুমি যদি সার্জারি করতে চাও বা যেটাই করতে চাও, ইউকে তে যেটা হচ্ছে এটা ঢোকা অনেক ইজি, কারণ প্ল্যাব এক্সামটা রিলেটিভলি ইজিয়ার, এমআরসিএস যাওয়াটা রিলেটিভলি ইজিয়ার, দিয়ে তুমি সিনিয়র হাউস হিসেবে চাকরি পাওয়াটা রিলেটিভলি ইজিয়ার। এন্ড তুমি যদি ওই পর্যন্ত যেতে চাও তাহলে দ্যাটস গ্রেট, নো প্রবলেম। কিন্তু ট্রেনিং পজিশনটা পাওয়া অনেক টাফ, এবং শুধু সার্জারিতে অন্য স্পেশালিটিতেও। So you are working there as a senior house officer, রেজিস্ট্রার পর্যন্ত হতে পারবা, এবং সেখানে তুমি অপারেশন করতেছো, সবই ভালো। কিন্তু ট্রেনিং পজিশন পেয়ে কনসালটেন্ট হওয়ার পাথওয়েটা অত ডিফাইন্ড না এবং অত স্ট্রংও না। এবং ওদের একটা অব্লিগেশন আছে, আগে তোমার ইয়াদেরকে পরীক্ষা দিতে হবে, মানে তোমার আগে ইংলিশ এবং স্কটিশদেরকে আগে তোমার চাকরি দিতে হবে, এই পজিশনগুলো দিতে হবে, তারপরে তুমি ওদেরকে দিতে পারবা। আমেরিকাতে এই জিনিসটা নাই, আমেরিকাতে দে ক্যান চুজ হুএভার দে লাইক ওয়ান্ট টু ট্রেন। আর আমেরিকাতে ঢোকা কঠিন, যে তুমি মানে একদম ইনিশিয়াল স্টেপটাই ঢোকা কঠিন, তোমার রেজিডেন্সে ঢোকা কঠিন। কিন্তু একবার যখন তুমি রেজিডেন্সে ঢুকে যাচ্ছ, তখন তোমার এরপরে ইউ উইল বি আ কনসালটেন্ট, মানে এটা কোনো সিওরিটি 100%। রেজিডেন্সি পাস করলেই ইউ আর আ ফুল ফ্লেজেড সার্জেন্ট, তুমি ফুললি ইন্ডিপেন্ডেন্ট, তোমার উপরে আর কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, তুমি ইউ ক্যান গেট আ জব এনিওয়্যার। সো ঢোকা কঠিন, কিন্তু মানে তারপরে প্যাথওয়েটা খুব ইজি আমেরিকাতে। বুঝতে পারছি। ভাই আরেকটা জিনিস বলছে, আপনাকে কোশ্চেন করছে যে ডিউরিং রেসিডেন্সি আপনি ভ্যাকেশন কিরকম পাইছেন, যে বাংলাদেশে যে একটু ফ্যামিলিকে দেখা অথবা সামথিং লাইক দ্যাট? জেনারেলি 3-4 সপ্তাহ পার ইয়ার। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার কোনো ভিসা প্রবলেম ছিল না, তখন আমি এই সপ্তাহটা বাংলাদেশে কাটাইতাম। শনিবারে আসতাম, তারপরে পরের রবিবারে চলে যেতাম। তো মানুষজন বলতো, কিরে তুই না আমেরিকায়? হ্যাঁ আমেরিকায়। এখানে কি করো? বেড়াইতে আসছি এই সপ্তাহের জন্য। ঢাকা মেডিকেলে বসে চাটা খাইতাম আর কি, এটাই। পরে তো এখন আমার একবার যেহেতু ভিসা প্রবলেম হয়েছে, এখন আমি আর ট্রাভেল করি না। কিন্তু 4 সপ্তাহ ছুটি প্রিটি মাচ ফিক্সড, কেউ তোমাকে তখন বদার করবে না। তুমি বছরের প্রথমে বা মাঝামাঝি অ্যাপ্লাই করে দেবা যে এই 4টা সপ্তাহ আমার ছুটি দরকার। তারা মানে মানে ইউ টেক দ্যাট ভ্যাকেশন, ইউ গো এনিওয়্যার ইউ ওয়ান্ট। জি ভাইয়া একজনে কোশ্চেন করছে যে কেউ যদি অবস এবং গাইনিতে ক্যারিয়ার করতে চায় তাহলে তাদেরকে কি সাজেস্ট করবেন, যেহেতু একটা সার্জিক্যাল স্পেশালিটি? Surgical specialty, same thing. Research, right? You have to do well in exams. You have to spend time in research. You have to know those people, and go to the conferences, go present papers in conferences, talk to these people, apply, and the same thing. যে কোনো হাই স্টেক স্পেশালিটির একটাই পাথওয়ে, যে রিসার্চ। প্যাথোলজি নিয়েও কোশ্চেন ছিল, প্যাথোলজি ইজ রিলেটিভলি ইজিয়ার, কিন্তু তুমি যদি ধর আমার যে ভাই ব্রাউন প্যাথোলজি চান্স পেয়েছে, ব্রাউন প্যাথোলজি চান্স পাওয়া রিলেটিভলি হার্ডার। সো তুমি যদি ভালো ইনস্টিটিউশনে প্যাথোলজিতে চান্স পেতে চাও, তাহলে আমার ওই বড় ভাইয়ের মতো মেবি ইউ নিড 1 year of pancreatic research. সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি। ভালো কোথাও চান্স পেতে হলে তোমাকে রিসার্চ করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু বি প্রোডাক্টিভ ইন রিসার্চ। জি, আরেকজন একটা কোশ্চেন করছে যে স্টেপ 2 সিএস ক্যান্সেল হয়েছে, হাউ টু কভার দ্যাট আপ ইন ইওর সিভি? ব্যাপারটা স্টেপ 2 সিএস আমি একটু অ্যানসার দিয়ে দিচ্ছি ভাই, যেহেতু আমি স্টেপ 2 সিএস ক্যান্সেল করছে, এটা করে তো ওরা একটা রিপ্লেসমেন্ট দিছে ওইটি। সো যেহেতু ওরা রিপ্লেসমেন্ট দিছে, আমার কাছে কেন যেন মনে হয় আমাকে অ্যাডিশনালি কোনো কিছু করে কভার আপ করার দরকার নেই, ঠিক আছে? বাট স্টেপ 2 সিএস এর পরে আমরা ওইটি দিয়ে যখন বিভিন্ন পাথওয়েতে অ্যাপ্লাই করি, 6টা পাথওয়ে আছে বর্তমানে, সেই 6টা পাথওয়ের মধ্যে পাথওয়ে 1 এ তারা অ্যাপ্লাই করতে পারবে যাদের বিএমডিসি সার্টিফিকেশন আছে বাংলাদেশে। আর যাদের বিএমডিসি সার্টিফিকেশন বাংলাদেশে নেই, তারা পাথওয়ে 6 এ যাবে। সেটা একটু হার্ড এবং ওটা এখনো পর্যন্ত আনসার্টেন যে হোয়াট উইল বি দ্য প্ল্যান। কেউ যদি খুব অ্যাডভান্স থাকে যে স্টেপ 2 দুইটা স্টেপ শেষ, এখন সে 6th পাথওয়েতে পাথওয়ে 6 এর মাধ্যমে অ্যাপ্লাই করতে চায়, আই ক্যান হেল্প। আপনি আমাকে পার্সোনালি রিচ করতে পারেন, আই নো সাম পিপল, তারা আপনাকে পাথওয়ে 6 এ হেল্প করবে, আমি তাদের সাথে আপনাকে কানেক্ট করে দিতে পারবো। অলরাইট, তারপরে কথা হলো যে ইফ আই টেক দ্য রিসার্চ ফেলোশিপ pathway like you, what would be the next step in residency in a surgical specialty, and does that cut short time in this pathway? বুঝলাম না আসলে কোশ্চেনটা, অথবা ভাই রিসার্চ নিয়ে কোশ্চেনটা কি তাহলে আমাকে করা নাকি রিসার্চ ফেলোশিপ? তোকে নিয়ে করা যে প্রশ্নটা। আচ্ছা বুঝতে পারছি।
সো রিসার্চে আমি তো অ্যাকচুয়ালি এখনো রেসিডেন্সিতে যাইনি, তাহলে রেসিডেন্সি নিয়ে অত কথা বলতে পারবো না, বাট আমি যেরকম দেখছি মানুষকে, লট অফ পিপল তারা 3 বছর 4 বছর রিসার্চ করছে, 5 বছর পর্যন্ত রিসার্চ করছে। রিসার্চ করার পরে তারা সরাসরি ক্যাটাগরিক্যালে ম্যাচ পাইছে, নিউরোসার্জারিতে ম্যাচ পাইছে সরাসরি ক্যাটাগরিক্যাল, এবং বড় বড় প্রোগ্রাম লাইক মেও ক্লিনিক, মেও ফ্লোরিডা, মেও রচেস্টার এরকমও আছে, আদার জায়গায় ম্যাচ পাইছে এরকমও আছে। অথবা রিসার্চ করার পরে আবার সে প্রিলিমিনারিতে ঢুকছে, প্রিলিমিনারি করার পরে ক্যাটাগরিক্যালে ম্যাচ পাইছে, এরকমও আছে। সো অনেক ডাইভার্সিটি। আমার কাছে কেন যেন মনে হয় যে ইন জেনারেল সার্জিক্যাল ক্যারিয়ার ইটস এ লং পাথে। এটা আমাদেরকে একটা ডিটারমিনেশন, কনসিস্টেন্সি এটা দেখাতে হবে। ভাই আপনি কি বলেন এই ব্যাপারে? না সেটাই ভাইয়ার জার্নিটাও শুরু করছেন আপনি এখানে 2009 এ, হয়তো ভাই ফার্স্ট প্রিলিম কখন শুরু করছেন? 2010 এ শুরু করছিলাম তখন। 2010 এবং ভাইয়া 2021 এ যে কনসালটেন্ট হচ্ছেন, কনসালটেন্টের জার্নিতে যাচ্ছেন। সো প্যাশন এন্ড ডেডিকেশন। অলরাইট। সো তারপরে কথা হলো, আচ্ছা ভাইয়াকে একটা কোশ্চেন করছে যে কোন কোর্সে এনরোল হয়েছে কিনা, লাইক কাপলানের কোর্স অথবা বোর্ড এন্ড বিয়ন্ড এর কোর্স, দিস আর প্রিটি এক্সপেন্সিভ। সো আপনি কি এরকম কোর্সে ঢুকতে? স্টে লোকাল, তুমি নিজে পড়ো, নিজে পড়ে তারপরে দাও, ওই যে এনবিএম এর পরীক্ষাগুলো দাও। এনবিএম এর পরীক্ষাগুলো দিয়ে তোমার যদি স্কোর যদি যথেষ্ট ভালো থাকে তাহলে ইউ ডোন্ট নিড এনিথিং এলস। তারপরে যদি তোমার মনে হয় নিড হেল্প, মাসুম ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ, জাস্ট মানে ask your questions and that's it. Kaplan is an international organization that take a lot of money. কোনো প্রয়োজন নাই, জাস্ট লোকাল থাকো। জি জি জি। এরপরে কোশ্চেন করছে যে ভাইয়া সার্জিক্যাল বিভিন্ন স্পেশালিটিতে যদি যেতে চায় তাহলে পাথওয়েটা কি, সেটা কি জেনারেল সার্জারি থ্রুতেই যেতে হবে কিনা? এই কোশ্চেন অ্যানসার দেন ভাই। রাইট, জেনারেল সার্জারি থ্রুতে ম্যাক্সিমামে যাওয়া যায়। ধরো কার্ডিয়াক সার্জারি, প্লাস্টিক সার্জারি, ভ্যাসকুলার সার্জারি, তারপরে কোলোরেক্টাল সার্জারি, এগুলো সবই জেনারেল সার্জারি 5 বছর, তারপরে ফেলোশিপ 2 বছর, যেমন কার্ডিয়াক সার্জারি 2 বছর বা 3 বছর, ভ্যাসকুলার 2 বছর, কোলোরেক্টালে 1 বছর। কিছু কিছু স্পেশালিটি এখন শুরু করছে মেডিকেল স্কুল থেকে সরাসরি নেওয়া, যেমন কার্ডিয়াক সার্জারিতে মেডিকেল স্কুল থেকে সরাসরি যেতে পারো, এগুলোকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্জারি প্রোগ্রাম। প্লাস্টিক সার্জারি, ভ্যাসকুলার সার্জারি তো একই পাথওয়ে। তো সেগুলা খুবই কম্পিটিটিভ, খুবই কম। আমেরিকার বেস্ট অফ দ্য বেস্টরা যায় হচ্ছে কার্ডিয়াক সার্জারিতে ডিরেক্টলি। তার মানে যে তুমি যেতে পারবে না কোনো কথা নাই, এটাতেও রিসার্চ করে তুমি ঢুকতে পারো। তুমি যদি ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, আমাদের প্রোগ্রাম পার্টিকুলারলি ব্যাপারে খুব ওপেন। তুমি যদি রিসার্চে তুমি যদি ভালো হও, তোমার যদি পাবলিকেশন ভালো থাকে, তুমি পার্সোনালিটি যদি তোমার সেরকম হয়, তুমি ফান্ড গ্রেড হওয়ার পরেও তুমি সরাসরি কার্ডিয়াক সার্জারি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ঢুকতে পারো। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তার আগের কোশ্চেনটা মনে হয় আমাকে করা, সেটা হলো রিসার্চ পজিশনে অ্যাপ্লাই করে কিভাবে, কোথায় সার্কুলার গুলো দেখা যায়? ফার্স্ট অফ অল সার্কুলার যেগুলো আসে ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করে ঢুকতে পারবেন না, কারণ আপনার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স ইউজুয়ালি থাকে না। আমি বাংলাদেশিদের উদ্দেশ্যে বলতেছি, এবং আপনার পিএইচডি নেই অলরেডি, আপনার খুব হাই ইম্প্যাক্ট পাবলিকেশন বাংলাদেশে বসে করাটা কোয়াইট ইম্পসিবল। দ্যাটস ওয়াই যেগুলো সার্কুলার হয় ওগুলোতে আপনার জব হবে। আপনার জব হবে হলো মেন্টরশিপ চাওয়ার মাধ্যমে। আপনি প্রফেসরকে বলবেন আমি আপনার মেন্টরশিপ চাই, আমি আপনার সাথে রিসার্চে কাজ করতে চাই, আমি আপনার ল্যাবে ভলান্টিয়ার হতে চাই, এভাবে আর কি ঢুকবেন। ঢোকার পরে 6 মাসে তখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি ওই প্রফেসরকে বলবেন যে হেই, আমি তো তোমার ল্যাবে 6 মাস কাজ করলাম, তুমি কি আমাকে রাখতে চাও না? আমি এটা অন্যভাবে বলছি, আমি ওনাকে বলছি যে আমি তোমার ল্যাবে অনেকদিন থাকতে চাই। আমি সরাসরি বলি না আমি তোমার কাছে টাকা চাই। তখন আমি বলছি হ্যাঁ অবশ্যই থাকবা। ঠিক আছে, পরে ফান্ড দিয়ে দিছে, এবং এটা আমাকে আরেকজন শিখিয়ে দিছে। সো অলওয়েজ টেক হেল্প ফ্রম ইউর মেন্টরস এন্ড এক্সপিরিয়েন্স পিপল, তারা অবশ্যই গাইড করবে। তা যেটা বললাম যে সার্কুলার পাথওয়েতে আমি যাওয়াটা সাজেস্ট করি না। আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রফেসরকে ইমেল করা, পিআইদেরকে ইমেল করা, এভাবে ইমেল করে ঢুকা আর কি। ঠিক আছে, একটা ভলান্টিয়ার একটা পজিশন নিয়ে একটা এক্সপিরিয়েন্স নিজের সিভিতে অ্যাড করা, যে হ্যাঁ আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তখন ওই ল্যাবে না হলে অন্য ল্যাবে হবে ইনশাআল্লাহ। আরেকটা কোশ্চেন হলো, ইজ ইট পসিবল টু পারসু সার্জারি পাথওয়ে আফটার ডুইং পিএইচডি ইন একাডেমিয়া, ফর এক্সাম্পল ফার্মাসি, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োলজি? তারপরে পিএইচডি করলে কি সেটা এক্সট্রা কোনো ক্রেডেনশিয়াল অ্যাড করবে কিনা ভাই? হ্যাঁ, এটা তোমার পিএইচডিটা কোত্থেকে সেটার উপর ডিপেন্ড করবে। তুমি যদি আমেরিকান পিএইচডি স্টুডেন্ট হও এবং দেন ইউ হ্যাভ আ পিএইচডি ইন ফার্মেসি এন্ড ইউ আর অ্যাপ্লাইং টু রেসিডেন্সি, দ্যাটস আ ভেরি ভ্যালুয়েবল থিং, তাই না? তখন তুমি টার্গেট করবে হচ্ছে গিয়ে কমিউনিটি প্রোগ্রামগুলো, তখন তুমি টার্গেট করবে হচ্ছে গিয়ে মানে একাডেমিক প্রোগ্রামগুলোতে, যারা নাকি তোমার পিএইচডি কে ভ্যালু দিবে। ঠিক আছে,
সো সেটা একটা ফ্যাক্টর। সো এখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে পিএইচডি তে ফার্মেসি করে তারা মেডিকেল স্কুলে ঢুকে, মেডিকেল স্কুলে ঢুকা তখন তাদের জন্য খুব ইজি হয়ে যায়, কারণ দে রিয়েলি ভ্যালু সামওয়ান উইথ অ্যান এমডি পিএইচডি ডিগ্রি। সো সেটাও কিন্তু অনেকে করছে। আমি ঢাকা মেডিকেল স্টুডেন্টদেরকে জানি যারা ঢাকা মেডিকেল থেকে পাশ করে এসে রেসিডেন্সি ট্রাই করছে, 2 বার হয় নাই, তারপরে সে এখানে ডিও, অ্যাটলিস্ট 2জনকে চিনি আমি যে এখানে ডিও স্কুলে ঢুকছে। সো এখানে মেডিকেল ডিগ্রি যেমন আমাদের এমবিবিএস, এখানে দুইটা, এটা হচ্ছে এমডি আর ডিও। ডিও স্কুলগুলোতে ঢোকার রিলেটিভলি একটু ইজিয়ার। সো এখানে ডিও স্কুলে ঢুকছে এরকম 2জনকে চিনি আমি ঢাকা মেডিকেলে। তারা যখন ডিও স্কুল থেকে পাস করে বেরোবে তারা ইজিলি রেজিডেন্সি পেয়ে যাবে। তখন তারা ফরেন গ্র্যাড না, তখন তারা লোকাল গ্র্যাড, তাই না? সো দে আর গোয়িং থ্রু মেডিকেল স্কুল টুয়াইস। তো সেরকম অনেক কিছুই আছে আর কি, এন্ড স্পেশালিটি চুজ করা অনেক ইজি হবে। জি ভাই, এটা থেকে বোঝা যায় যে মানে ডেডিকেশন কোন লেভেলের হতে পারে মানুষের। সেটাই। তারপরে কোশ্চেন, তুমি আলটিমেটলি দিচ্ছই। তুমি বাংলাদেশে তুমি যদি কুইকলি একটা এমডি ডিগ্রি করে ফেলা, তারপরে তুমি ক্যারিয়ারে ভালো করতে পারা এবং নাম যশ হওয়া এবং আলটিমেটলি একটা কমফোর্টেবল পজিশনে পৌঁছাতে তোমাকে অনেক সময় এমনিতেও দিতে হবে। তোমার ডিগ্রি হয়ে গেছে কিন্তু তার মানে এই না যে তোমার কাছে রোগী আসবে। কিন্তু আমেরিকাতে তোমার যখন ডিগ্রি হয়ে গেছে তখন তোমার কাছে রোগী আসবে। তুমি আমি রিসার্চ নিয়ে আরো কিছু কোশ্চেন পাইছি। আমি দুঃখিত, রিসার্চের কোশ্চেনটা আমি এখন আর নিতে পারতেছি না। রিসার্চ রিলেটেড আমাদের ইউটিউবে ভিডিও আছে, একটু দয়া করে দেখে নেবেন। আমরা একটু ফোকাস থাকার চেষ্টা করি আজকে সার্জিক্যাল ক্যারিয়ার ব্যাপারে। মিনিমাম কতদিন রিসার্চ করতে হয় ভাই? এটা মোটামুটি রিলিভেন্ট। মিনিমাম কতদিন আপনি রিসার্চ করতে সাজেস্ট করবেন সার্জিক্যাল ক্যারিয়ারের জন্য? well, it could be anywhere between 1 to 3 years, তাই না? 3 বছরের পরে তুমি যদি 3বার অ্যাপ্লাই করে তুমি যদি না হয়ে থাকে, you need to change something. মেবি তোমার আরেকটু প্রোডাক্টিভ হওয়া উচিত রিসার্চে, মেবি তোমার আরেকটু পাবলিকেশন করা উচিত। কিন্তু বেসিক্যালি তুমি একটা কোনো জায়গায় রিসার্চ স্কলার, তখন তোমার অ্যাপ্লিকেশনটা তারা ইম্পর্টেন্ট ভাবে দেখে। সো তখন দেখা যায় যে ফার্স্ট ইয়ারই তোমার একটা প্রিলিমিনারি পজিশন হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে তুমি 2 বছর চাকরি করছো কিন্তু 2টা ভালো পাবলিকেশন করছো, তোমার সরাসরি ক্যাটাগরিক্যাল হয়ে গেলো। সো এটা ভেরিয়েবল। সো এরকম তুমি যদি মাইন্ডসেট নিয়ে আসো যে না আমি 1 বছর রিসার্চে দিতে পারি, এরপর না হলে চলে আসবো, তাহলে দ্যাট উড নট বি ভেরি প্রোডাক্টিভ ওয়ে। তোমাকে জাস্ট বেসিক আসবে যে আমি রিসার্চে থাকবো এখানে, দেখা যাক। আর রিসার্চ একটা চমৎকার জিনিস, ইউ ক্যান গেট রিয়েলি এক্সাইটেড, মানে দারুণ দারুণ জিনিস তুমি শিখতেছো, এক্সপেরিমেন্ট করতেছো, পাবলিশ করতেছো, সেগুলো তো চমৎকার ব্যাপার। এবং তারা অনেক ভ্যালু দেয় আমার কাছে মনে হয়েছে। অনেক ভালো, হ্যাঁ। একজন কোশ্চেন করছে যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর নিউরোসার্জারি রোটেশন? সো নিউরোসার্জারি রোটেশন, ধরে নিচ্ছি যে কোনো সার্জিক্যাল রোটেশন বলতে ও যদি ক্লিনিক্যাল রোটেশন মিন করে, স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস আছে কি ভাই? কেউ যদি আসতে চায় মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় অবজারভারশিপে বা ইলেক্টিভে? আমার মনে হয় এটা হচ্ছে যেমন ধরো যে ইয়াতে আগা খান আছে পাকিস্তানে, আগা খান থেকে অনেক মেডিকেল স্টুডেন্ট 3rd ইয়ারে আসে এখানে রোটেশন করতে। তারপর এখানে আমেরিকার বাইরে যে ক্যারিবিয়ান মেডিকেল স্কুলগুলো আছে তারা সবাই রোটেশনে আসে। বাংলাদেশের কোনো মেডিকেল স্কুলের সাথে আমেরিকার মেডিকেল স্কুলের কোনো ডিরেক্ট কানেকশন নাই। যেটা দ্যাট উইল বি ইয়োর নেক্সট স্টেপ মাসুম, যেটা তোর আমার নেক্সট স্টেপ হবে, সেটা হচ্ছে কি একটা মেডিকেল স্কুলের সাথে একটা কানেকশন তৈরি করা, যাতে ওখানকার মেডিকেল স্টুডেন্টরা আমেরিকাতে আসতে পারে ক্লিনিক্যাল অবজারভারশিপ করার জন্য। হ্যাঁ, এবং এটাই আমাদের অ্যাকসেপ্ট করবে টুয়ার্ডস গ্রাজুয়েশন, সেটা ডেভেলপ করা আর কি। সো এরকম কোনো অবজারভারশিপের জন্য স্পেসিফিক কোনো রুল নাই, সেগুলোও অ্যাপ্লিকেশন করে ইউ ক্যান রাইট যে আমি অবজার্ভ করতে চাই। তারা একই কথা, ওদের ক্লিনিক্যাল স্টুডেন্ট ডিরেক্টর যারা, তাদেরকে তুমি ইমেল করতে থাকো যে আমি এরকম একটা মেডিকেল স্টুডেন্ট, আমি আসতে চাই। সো অনেক স্কুলেরই প্রোগ্রাম আছে যে তারা ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টদেরকে নেয় রোটেশনের জন্য, এবং এগুলো ওদের পরিচিতদের মধ্যে থেকেই চলে আসে। সো ওয়ান্স এগেইন ইমেল। সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট একজন মেসেজ দিছে, সো তাকে একটু মোটিভেশন করে দেন। খুব ছোট। কি মেসেজ দিছে? হ্যাঁ, বলছে সার্জারি রেসিডেন্সি প্রোগ্রাম কি খুঁজে মূলত একজন স্টুডেন্টের মধ্যে। আমি একজন সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কিভাবে ইমপ্রুভ করতে পারবো নিজেকে? সেটাই, মানে এটা ওভারঅল স্কোর ভালো থাকতে হবে, মোটামুটি ভালো থাকতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ 99, এবং প্রোডাক্টিভ হতে হবে। সো লাইক তোমার রিসার্চ এবং পাবলিকেশন প্রোডাক্টিভ হতে হবে। তুমি অনেকে বাংলাদেশ থেকে ভালো ভালো রিসার্চ করে, বাংলাদেশ থেকে ভালো ভালো পাবলিকেশন করে, দোজ আর ইম্পর্টেন্ট টু, দোজ হেল্প। আর তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ওই সেকশনগুলোও ইম্পর্টেন্ট। আমি সন্ধানীতে কাজ করতাম, আমি অমুক জায়গায় কাজ করতাম, অমুক ভলান্টিয়ার কাজ করতাম, আমি এডিটর ছিলাম অমুক জিনিসের, এগুলোও ইম্পর্টেন্ট। সো একটা সিভি যখন দেখে, একটা আমেরিকান মেডিকেল স্টুডেন্টের সিভিতে অনেক কিছু থাকে, কমিউনিটি সার্ভিস থেকে শুরু করে
রিসার্চ থেকে শুরু করে সবই থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবই থাকে। সো ইউ হ্যাভ টু বিল্ড অ্যান ওভারঅল সিভি অ্যান্ড ট্রাই ইউর লাক। এটা কোনো স্পেসিফিক রুল নাই। বাট সেকেন্ড ইয়ার থেকে যেহেতু তুমি চেষ্টা করতেছো, সো ইটস ভেরি মানে ইমপ্রেসিভ যে তুমি ইউ উইল বি ভেরি প্রিপেয়ার্ড বাই দ্য টাইম ইউ এন্ড মেডিকেল স্কুল, তাই না? সো আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে লার্ন দ্য সাবজেক্ট, মানে ইটস লট অফ ফান। তুমি যখন নাকি কাঁপানোর বইগুলো পড়বা, ভালো একটা টেক্সট বুক পড়বা, পড়ে যখন একটা রোগী দেখবা, বুঝতে পারবা ঘটনাটা কি হচ্ছে, দ্যাটস আ লট অফ এনজয়মেন্ট। এনজয় দ্য স্পেশালিটি, এনজয় দ্য টপিক, এনজয় ইউর সেলফ, অ্যান্ড আস্তে আস্তে বাকি সবকিছু হয়ে যাবে। জি ভাইয়া, আমি আরো কিছু কোশ্চেন নিচ্ছি। কতদিনের রিসার্চ অফ স্কাইনি, পসিবিলিটি ফর সেটিং আপ ওন চেম্বার দেন হসপিটাল? এটা একটা ডিফারেন্ট কোশ্চেন ভাইয়া। পসিবিলিটিটা কি যে নিজের একটা নিজস্ব চেম্বার থাকবে হসপিটালে জব করার চেয়ে? আমেরিকাতে হ্যাঁ, আমেরিকাতে দ্য প্র্যাকটিস সেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্জনরা এখন আর নিজেদের প্র্যাকটিস খুলে না, আগে খুলতো। আগে 4-5টা সার্জন মিলে একটা গ্রুপ প্র্যাকটিস খুলতো, তাদের নিজেদের অফিস তারা নিজেরা সেট আপ করতো, এবং তারা হাসপাতালের সাথে তাদের অ্যাফিলিয়েশন থাকতো যেখানে গিয়ে তারা অপারেশনগুলো করতো। আজকাল সেটা আর কেউ করে না, আজকাল ম্যাক্সিমামই হসপিটাল এমপ্লয়েড। কারণ ওই যে ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, লায়াবিলিটির ব্যাপার আছে, পেমেন্টের ব্যাপার আছে, ক্লিনিক খোলার জন্য যে ওভারহেড কস্টটা লাগে সেগুলোর ব্যাপার আছে। সো ইটস সেফার ফর সার্জনস টু ওয়ার্ক ফর আ হসপিটাল। প্রাইভেট প্র্যাকটিস, ধরো ইন্টারনাল মেডিসিন, অনেকেই এখনো গ্রুপ প্র্যাকটিস সেটিং এ আছে। তারা 2-3 জন পার্টনার মিলে একটা অফিস খুললো, অফিসে যেসব কস্ট আছে বেতন টেতন দেওয়া মানুষজনের সেগুলো সব তারা নিজেরাই দেয়, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। সো ইট ডিপেন্ডস অন দ্য প্র্যাকটিস সেটিং, ডিপেন্ডস অন দ্য স্পেশালিটি। কিন্তু আজকাল মোর এন্ড মোর সবকিছু হসপিটাল সিস্টেমের এমপ্লয়ি হয়ে যাচ্ছে, এন্ড দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু বি। ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট সার্জন ম্যানেজিং ইউর ওন অফিস। তোমার অফিসের পার্কিং লটটা ঝাড়ু দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার হয়ে যাচ্ছে। সো ওইসব মানুষ ঝামেলা আর নিতে চায় না, সো সেগুলো হসপিটালের আন্ডারে চলে যায় আর কি। বুঝতে পারছি। আচ্ছা, কিছু ভিসা রিলেটেড, রিসার্চ রিলেটেড কিছু ইরিলিভেন্ট, মানে আজকে ইরিলিভেন্ট বলতে অবশ্যই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজকের সেশন আমরা ফোকাস থাকি ভাইয়া আজকের টপিকসটাতে, যেটা কারণ অনেক রাত হয়ে যাচ্ছে আমাদের এখানে। আপনারা তো এখানে বাংলাদেশ, বাট ভাইয়ার এখানে অনেক রাত হয়ে যাচ্ছে। সো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, যদি যারা অ্যাটেন্ড করছে তাদের থেকে যদি কেউ কিছু বলতে চান, আনমিউট করে ভার্বাল কোনো কোশ্চেন করতে চান, কোশ্চেন হতে হবে খুব স্পেসিফিক, কনসাইজ এবং রিলেভেন্ট, যেটা ইউএস এর সার্জিক্যাল ক্যারিয়ার রিলেভেন্ট। অথবা কেউ যদি কোনো বক্তব্য দিতে চান খুব শর্ট। আচ্ছা, একটা ভালো কোশ্চেন আসছে যে ভাইয়া, ডিরেক্ট ক্যাটাগরিক্যাল পজিশনে ম্যাচ করতে হলে কি করতে হবে? গুড স্কোরস এন্ড রিসার্চ, দ্যাটস ইট। বাংলাদেশ থেকে সরাসরি ডিরেক্ট ক্যাটাগরি পজিশনে ম্যাচ করাটা টাফ হবে, কারণ মানে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়ার করার মতো সেটিং বাংলাদেশে নাই। কিন্তু বাংলাদেশে অনেকেই রিসার্চ করে ভালো। তারা, তোমার যদি সেরকম রিসার্চ থাকে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। তুমি অবভিয়াসলি যখন তুমি অ্যাপ্লাই করছো, তুমি ক্যাটাগরিগুলোর জন্য অ্যাপ্লাই করছো, প্রিলিমিনার জন্য অ্যাপ্লাই করছো, দুটো বক্স থাকে, প্রিলিমিনার ক্যাটাগরিক্যাল, ইউ আর চেকিং বোথ। সো মানে সরাসরি পেয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি যাদেরকে দেখছি 2-1 জনকে ডিরেক্ট ক্যাটাগরিক্যাল পজিশনে যেতে, তারা 2 বছর 3 বছর রিসার্চ করছে, পাবলিশ করছে, দে ওয়ার নোন টু দ্য প্রোগ্রাম ডিরেক্টর, তারা সরাসরি ক্যাটাগরিক্যাল পাইছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই প্রোগ্রামটা আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে একজন আইএমজির পক্ষে সার্জিক্যাল ক্যারিয়ার অসম্ভব কিছু না, এবং আমাদের বাংলাদেশ থেকে ঘটনা ঘটছে, এবং বাংলাদেশিরা ফর সাম রিজন তাদের একটা ফিয়ার আছে, তাদের একটা নলেজ গ্যাপ আছে। সেই নলেজ গ্যাপের জন্য এবং ফিয়ারের জন্য আমরা হয়তো অ্যাপ্লাই করি না, আমরা চেষ্টা করি না। আশা করি আমাদের প্রোগ্রামের পরে অনেক বেশি মোটিভেটেড মানুষ আমরা পাবো, যারা চেষ্টা করবে, যারা একত্রে চেষ্টা করবে আর কি, সবাই একসাথে, টিম ওয়ার্ক। আমাদের দেশে আরেকটা যেটা সমস্যা মনে হয় যে আমরা একত্রে কাজ করতে পারি না। যখন দেখি যে 10 জন ইন্ডিয়ান একসাথে কাজ করতেছে, 20 জন পাকিস্তানি একসাথে কাজ করতেছে, আমার কাছে মনে হয় এটা আমাদের একটা ব্যারিয়ার। সো সবাইকে ধন্যবাদ ভাইয়া। যদি ভাইয়া লাস্ট মিটিং এর আপনি একবার টেক হোম মেসেজ বলছেন, লাস্ট আপনি আমাদেরকে একটা টেক হোম মেসেজ দেন, তারপর আমরা আজকে মিটিং ক্লোজ করে ফেলি। না, ওটাই ভাই, আমার জন্য দোয়া করি সবাই। আর মানে আমি এটা করার একটা মেইন কারণ হচ্ছে যে তোমাদেরকে বলতে না হয় যে আই হ্যাড টু ডু দিস অল ওভার अगेन। মানে আমি প্রথম থেকে শিখতে হয়েছে জিনিসটা। আমার এক্সপেরিয়েন্সটা, মাসুমের এক্সপেরিয়েন্সটা বড় দ্যাট এন্ড অ্যাড ইওর ওন এক্সপেরিয়েন্স। এবং সবচেয়ে কথা হচ্ছে যে মুভ ইট ফরওয়ার্ড। মাসুম যে কাজটা আজকে করতেছে, সে মানে আমার এক্সপেরিয়েন্সটা, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি সবসময় আমি চেষ্টা করছি ফেসবুকে যখনই মেসেজ দিছে কেউ, আমি সাথে সাথে রিপ্লাই দিতে। মাসুম সেই এফোর্টটাকে আরো ব্রড করছে, এখন এক গাদা মানুষকে সে জানাচ্ছে জিনিসটা। সো হি ইজ পেইং ইট ফরওয়ার্ড। সো তোরা যেটা করবি সেটা হচ্ছে কি ওইটাই, মানে when you get into the position, pay it forward, এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মোটিভেটেড হলাম, অনেক গাইডলাইন্স পেলাম এবং নিশ্চয়ই আজকের এই সেশনের একটা রিফ্লেকশন আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলো পাওয়া যাবে যে হ্যাঁ বাংলাদেশে অনেক মানে ইউএসএ তে অনেক বাংলাদেশি সার্জন পাওয়া যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই বছর একটা মেয়ে ম্যাচ করছে যে ইউকে তে কাজ করতো, এই বছর প্রিলিমিনারিতে ম্যাচ করছে আমার আশেপাশের প্রোগ্রামে। সো শি উইল বি আ ক্যাটাগরিক্যাল সুন। সো হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি এই বছর অ্যাপ্লাই করতেছি, দোয়া করবেন। যারা অ্যাটেন্ড করছেন তারাও দোয়া করবেন আমার জন্য। আমি এই বছর অ্যাপ্লাই করতেছি। অবশ্যই সবাই। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম আর কি। আপনি কি আপু কোশ্চেন করতে যাচ্ছেন? আমরা ক্লোজ করে দিতে যাচ্ছিলাম। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। মানে আর কি আমি চাচ্ছিলাম আর কি যে মানে টিপস করতে আর কি। তো এখানে আমার আর কি মেইনলি আর কি সার্জারিতে আর কি ইন্টারেস্ট। তো সার্জারিতে যেহেতু মানে ইলেকটিভটা কঠিন পাওয়া, তাহলে আমি কি নিউরোসায়েন্স ইলেকটিভটা করতে যাবো নাকি সার্জারিতে মানে চেষ্টা করবো আর কি ইলেকটিভটা? নিউরোসার্জারিতে সরাসরি ঢুকতে হয় মেডিকেল স্কুলের পরে। সো জেনারেল সার্জারি করে নিউরোসার্জারিতে ঢোকা যায় না। দ্যাটস এ ডিফারেন্ট প্যাথওয়ে। সো এমন না যে জেনারেল সার্জারি 5 বছর করে তোমার নিউরোসার্জারি 2 বছর করে, সেটা দ্যাটস নট। সো ওয়ান্স এগেন বটম লাইন ওটাই আর কি, যে এখন তোমার যদি মাসুমের মতো তোমার নিউরোসার্জারি পাইতেই হবে, দেন ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড টু স্পেন্ড দ্য টাইম, নো লুকিং ব্যাক। তোমার যদি মনে হয় যে ঠিক আছে আর টু ইজি, আরেক সার্জিক্যাল স্পেশালিটি থাকে, জেনারেল সার্জারিতে চান্স পাওয়া মাচ ইজিয়ার। সো তোমার প্রিলিমিনারি সার্জারিতে চান্স পাওয়া অবভিয়াসলি মাচ ইজিয়ার দেন গেটিং ইনটু ক্যাটাগরিক্যাল জেনারেল সার্জারি অর নিউরোসার্জারি ডিরেক্টলি। সো তুমি যদি চিন্তা করো আচ্ছা ঠিক আছে আমি মিডল অফ দ্য লাইন যাবো, দ্যাটস অলসো গুড। প্রিলিমিনারি সার্জারিতে ট্রাই করো, তারপরে সেখানে ভালো করলে তারপর ক্যাটাগরিক্যাল হবে। ক্যাটাগরিক্যালের পরে দেন ইউ ক্যান চুজ যে ঠিক আছে আমি কার্ডিয়াক সার্জারি, ভ্যাসকুলার সার্জারি, প্লাস্টিক সার্জারি, যেটাতে সেটাতে যাবো ফেলোশিপ। সো আমি যখন আমেরিকাতে আসলাম তখন আমি প্রথমে আসছিলাম হচ্ছে কি জাস্ট সার্জারি করতে পারলেই আমি খুশি। সো মানে ওইটা পাইতেই আমার যথেষ্ট কাঠখড় পোড়াইতে হয়েছে। সো তারপরে যখন শেষ করে ফেলছিলাম তখন মনে হচ্ছে যে না, আমার পছন্দ লাগছে কার্ডিয়াক। প্লাস ওয়ান্স এগেন আমি এটাও মানে আমি চাই না কেউ বলবো যে জেনারেল সার্জারি করতে পারা যাবে হয়তো, কিন্তু আমি আসলে কার্ডিয়াক সার্জারি করতে চাই এই জন্য, অথবা নিউরো সার্জারি করতে চাই এই জন্য আমি চেষ্টা করতেছি না। এটা অনেকেই বলে যে আমার ইচ্ছা ছিল কিন্তু আমি সার্জারি করতে চাই, তো ওই জন্য আমার একটু চেষ্টা করতেছি না। সো ওই জিনিসটা বলার স্কোপ থাকা উচিত না। জি সেটাই হচ্ছে গিয়ে। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস ফর গ্রাউন্ড ব্রেকিং। সত্যদের জন্যই। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু বলতে চান? অলরাইট, জামিল ভাই ঠিক আছে, রেখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ।